প্রোগ্রামিং আমার কাছে মনে হয় কেউ যদি 3-4 মাস চেষ্টা করে হেলদি ব্রেন নিয়ে, ইটস পসিবল। ক্র্যাক এনি ইন্টারভিউ, আই থিঙ্ক ইটস পসিবল। পৃথিবীর যত যাই কিছু হোক, ফান্ডামেন্টালস উইল বি দেয়ার। আজকে আমাদের সাথে এমন একজন আছেন যিনি বর্তমানে মাইক্রোসফটের প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু শুরুটা ছিল ভীষণ কঠিন। মাত্র 30,000 টাকা ধার নিয়ে ঢাকায় পা রাখা, 12 জন ড্রাইভারের সাথে এক ফ্লোরে রাত কাটানো। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং থেকে সেই সংগ্রামের শুরু। আর আজ তিনি AWS, অ্যাপল আর মেটার মতো টেক জায়ান্টে কাজ করেছেন। বলছিল ওমার ফারুক ভাইয়ের কথা। আজ তিনি তুলে ধরবেন কেন AI বা নিত্য নতুন টেক হাইপের যুগেও সাস্টেইনেবল টেক ক্যারিয়ার গড়ার একমাত্র চাবিকাঠি হল কোর ফান্ডামেন্টালস। আমি তো ভাই আমার কোম্পানিতে ক্ষেত্র বিশেষে 9 থেকে 10 ঘন্টা আমাকে কাজ করতে হয়। আমি আবার প্রিপারেশন নিব কোন সময়, তাদের উদ্দেশ্যে আপনার আসলে কি বলার আছে? How big, how far you will go, it's not defined by 9 to 5. Actually, it is defined by what you do before 9 and after 5. এই 9 to 5 হচ্ছে for job. বাকি যে সময়টা, that's defines who you are and what and how much you will go. আজকের এপিসোডে জানবেন কেন AI এর যুগে ফান্ডামেন্টাল স্কিল আগের চেয়ে বেশি জরুরি, আর কেন শুধু LLM দিয়ে কোড লেখা কাউকে প্রকৃত ইঞ্জিনিয়ার বানায় না। প্রম্পট ইনজেকশন অ্যাটাকের মতো বিপজ্জনক সিকিউরিটি থ্রেট কিভাবে কাজ করে। আপনি পাবেন স্পষ্ট কিছু ফান্ডামেন্টাল ফার্স্ট পরামর্শ, যেগুলো যে কোনো লেভেলের ডেভেলপারের জন্য কাজে লাগবে। শর্টকাট না খুঁজে সলিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে এখনই সাবস্ক্রাইব করুন। এনজয় দি এপিসোড। এমনিতে ভাই আমি আপনাকে একটা লম্বা সময় ধরে এই ফেসবুকে দেখি এবং আমি আপনার বিভিন্ন ছবি বা বিভিন্ন জিনিসপত্র দেখি। আমার নিজের একটা পার্সোনাল কিউরিওসিটি হচ্ছে, আপনি যে বিভিন্ন সময় দেখা যায় যে আপনার গলায় একটা চেন থাকে, হাতে অনেকগুলো আংটি থাকে, মানে এটা কি আপনি হচ্ছে একদম ইউনিভার্সিটি লাইফ থেকে, নাকি হচ্ছে এই ওভার দ্য টাইম বয়সের কারণে মনে হয়েছে না একটু ফান বা একটু এই টাইপের? না, আমি গলায় চেইন পরি মোটামুটি ইন্টারমিডিয়েট থেকে। আচ্ছা, আর এই রিংটা পরি হচ্ছে, এটা পরি হচ্ছে আইডেন্টিটির জন্য যে আমি ম্যারিড, এটার আচ্ছা। জন্য। আর এটা হচ্ছে যে লাস্ট ওমরা করতে গেছি, তখন ওইখানে গিয়ে এটা পছন্দ হয়েছে, আমার ওয়াইফ এটা আমার কিনে দিছে। ব্রেসলাইট আর এই চেইন এটা আমি ইন্টারমিডিয়েট থেকে পরি, এটার জন্য আমার বাপ অনেক স্কুল গাইডেন্স কলেজে তো ঝামেলা হওয়ার কথা। না, কলেজে মিক্স কলেজে পড়ছি তো ওগুলো কোনো সমস্যা ছিল না, উড ইভেন কেয়ার। কিন্তু আব্বা প্রচন্ড ইয়ে ছিল এবং আমি বড় বড় অনেক বড় চুল ছিল, এটার জন্য মাইর খেয়ে আমি একবার SSCর পরে আমি বাড়ি থেকে পালাই গেছিলাম। তো যাওয়ার পর হচ্ছে প্রথম আমি ওই যে পলাশিতে উঠি, তখন হলো ওই বইটার নাম প্রথম আমি দেখি যে ও এখানে পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায়। তখন থেকে হচ্ছে ফার্স্ট আমি আমার মাথা আসে যে আমি ইঞ্জিনিয়ার হইতে চাই বা ইঞ্জিনিয়ারিং মনে হচ্ছে ইন্টারেস্টিং। তখন আমি একটা টেম্পুর স্টেশনে টেম্পুর কাজও নেই, ওইখানে গিয়ে আমার লাইফ ডিফারেন্ট। আমি জানি না তুমি আরজে কিবরে শু দেখছো কিনা। হ্যাঁ, আমি এটা দেখছি। হ্যাঁ, আচ্ছা, আপনি বলতে পারেন প্লিজ। তো আমি কিন্তু ওইখান থেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কেমনে হয় এটার একটা কনসেপ্ট পাই আর কি। এবং আমি কোনদিন জানতামই না যে মেট্রিক, IA, BA, MA তে ডাক্তার হয় কেমনে। এটার মধ্যে তো IA, BA, MA যে চেইন, এটার মধ্যে তো ডাক্তারই পড়ছে না, রাইট? ইঞ্জিনিয়ারিং পড়লো না তো। তো এইটা আমার সবসময় একটা ইয়ে ছিল যে এটা কেমনে হয় আসলে। তখন যেই ফুফুর বাসায় গিয়ে আমি ঢাকায় উঠছিলাম, তখন ওই বাসার পাশে পেইং গেস্ট যে থাকে না, ওই বাসায় এরকম একটা লোক ঢাকা কলেজে মাস্টার্সে পড়তো। আমি ওনার পিঠ মাসাজ করে দিতাম, চুল টেনে দিতাম যে ভাই আমার ঢাকা কলেজে ভর্তি করে দিবেন। তো উনি মনে করতো যে তুই বড় টেম্পুর স্টেশনে কাম নিতে এসেছিস ভাই, তুই পালাইয়া তুই কেমন ঢাকা কলেজে ভর্তি হবি। তখন উনি আমার বিভিন্ন ম্যাথ দিত, যে স্কুলে উনি প্রাইভেট পড়াইতো, ওগুলো যখন পড়ে ফেলছি, আরে তুই তো ভালো, আমি তোরে হেল্প করবো, তোর ঢাকা কলেজে আমি ভর্তি করবো। আমার উদ্দেশ্য ছিল যে টেম্পু স্টেশনে কাজ করবো আর ঢাকা কলেজে পড়বো। তো এক সপ্তাহ পরে আমার বাপ ঢাকা থেকে আমার নিয়ে আসছে আর কি। এই ছিল চুল এবং এই নেকলেস, এগুলো পরার পানিশমেন্ট। আমি এগুলো পরতাম। মানে এরপরে কি আপনার এগুলো পড়া বন্ধ হয়েছিল? এগুলো পরা আসলে ওইভাবে বন্ধ হয় নাই। আমেরিকা আসার পরে এই চেইন পরতাম না, মানে হয়তো মাঝে মাঝে পরতাম। তারপরে হচ্ছে এই আংটিটা হলো 2016-17 সালে আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি আংটিটা না পরি, there are some issues. ধরো আংটি না পরলে তো কেউ জানে না যে আমি মেরিড অর আনমেরিড। ইউ লিটারালি হাইডিং ইউর আইডেন্টিটি। ধরো আমি একটা বারে গেছি আমেরিকান ফ্রেন্ডের সাথে, বারে না মানে রেস্টুরেন্টে, বারে যাওয়া হয় না। তো রেস্টুরেন্টে গেছি কোনো এক আমেরিকান ফ্রেন্ডের সাথে, কোনো একটা ওয়েটারের সাথে দেখা গেলো যে ফাইজলামি আলাপ শুরু হয়েছে। ও যেহেতু আমেরিকান, তো আমার তো আংটি নাই, রাইট? হি উইল ট্রিট মি ডিফারেন্ট। যখন আমার আংটি থাকবে সে মনে করবে যে আমি মেরিড, শি উইল রেসপেক্ট মি ইন এ ডিফারেন্ট ওয়ে। তো এটার জন্য আমি নিজেই একটা আংটিটা নিছি আইডেন্টিটি হিসেবে যে আই এম ম্যারিড। আচ্ছা, বাট এই যে অনেক ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশের কনটেক্সটে যেটা দেখা যায় যে হয়তো বা চেইন পড়তেছে বা যে একটু ধরেন চুল বড় বা এই টাইপের, তো ন্যাচারালি মানুষজন ধরে নেয় যে এই ক্যারিয়ারের ব্যাপারে অত বেশি এটা সচেতন থাকবে না এবং সে হয়তো বা একটু ওইভাবে চলবে। এই টাইপের সিচুয়েশনের সম্মুখীন আপনি কখনো হয়েছে? না, আমি এটা সম্মুখীন হই নাই, বিকজ অফ আমার ধরো আমার যে ব্যাকগ্রাউন্ড যেহেতু উঠাইছি আমি, এই যে এটা যে সরাইছি, এটা কি জন্য সরাইছি, এটা তো বাঁশি, এটার ভিতরে আমার বাঁশি,
কিন্তু আচ্ছা। বাঁশি খুললাম না, ঘরে রাখছি আর কি, কারণ বাঁশি নাই। দেখা যায় এটা হচ্ছে আমার বাঁশির ব্যাগ, আমি মাঝে মাঝে বাঁশি বাজাই। তারপরে আমি গান গাই, বাঁশি বাজাই, আমি মনের সুখে আমি চলাফেরা করি। এগুলোর জন্য গ্রামে মুরব্বীদের হাতে অনেক সময় বেয়াদব মনে করতো। যেমন আমার এক মুরব্বী বলছে, তুমি, গ্রামের ভাষা বলতেছি, তুমিও ইয়ার নাতি কি জানি, আমার দাদা ছিল সাহেব আলী, তুমি আর নাতি একটা সেনা হইছো। হ্যাঁ, পরে আমি কই, আপনি কি বুঝবেন, গান শোনা হচ্ছে জ্ঞানী লোকের খোরাক। এটাই বলছি যে গান হচ্ছে জ্ঞানী লোকের খোরাক, আমি গান গাই, আপনি তো জ্ঞানী না, আপনি আমার গানের মর্ম বুঝবেন। এরকম টাইপের। এরপর হচ্ছে বিভিন্ন জায়গায় ইন্টারমিডিয়েট পাশের পরে যখন বুয়েটে বা টপ ইউনিভার্সিটিতে আসে নাই, আমি এরকম তেপাতার মোড়ের মধ্যে গান গাইতাম, পোলাপান নিয়ে বিড়ি ফুকতেছি, ইয়ে করতেছি, সবাই আমার মতো মানে ডেঞ্জারাস ব্যাড বয়। তো সেখান থেকে হঠাৎ করে একবার আমার এক বন্ধুর বাড়িতে গেছি, পুরো ডাকতে রাতের বেলা, এই পুরা রাস্তা ধরো এই মানে 2 কিলোমিটার এখান থেকে ওই মাথায় গান গাইতাম, ইয়ে করতাম, হাল্লা চিল্লা পাল্লা নয়েজ ক্রিয়েট করতাম। মানে এখন এসে আমার রিয়েলাইজ হয় আমি লিটারালি কাইন্ড অফ কিশোর কিঙ্গের মতো হয়ে গেছিলাম, যে মানে এই তো ভালো কাজ না, রাইট? তারপরে আমি ওর বাসায় ডাকতে গিয়ে আমি শুনি যে ওর মা কইতেছে, এইভাবে বলতেছে গ্রামের ভাষায়, ফজলুর ফুট পাড়াডার লোকে তুমি চলো না। আমি কি, আরে আমি এই স্কুলের একসময় পুরো গ্রামের শ্রেষ্ঠ ছেলে, মানে আমার রেজাল্ট অনুযায়ী তখনকার সময় মনে হয় যে আমার হাইয়েস্ট রেজাল্ট, আমি ভিক্টোরিয়া কলেজ থেকে পাশ করা একটা ছেলে, এই আমারই এগুলো বলতেছে। তারপর থেকে আমি প্রথম একটা ব্যাগটার নিয়ে ঘরে এসে আমি ওই আমার যে বইটার এডমিশন টেস্টের যে বইটা, কনকর্ডের একটা গাইড ছিল খুব বড়, এটা খুললা, আর সানরাইজেরও একটা ছিল, ওটা খুললা, তখন আমি দেখি যে এখানে লেখা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাঙ্গের একটা অ্যাড। পরে আমি কই ঠিক আছে এখানে ভর্তি হয়ে যাবো, কিন্তু টাকা পাবো কই, রাইট? আবার জীবন গল্প চলে যেতেছি ভাই, টাকা না, নাই। বলেন না প্লিজ। পরে আমার এক ফুফু, উনি এখন আমার বাড়িতে আছে। তো এই ফুফুর কোনো ছেলে মেয়ে নাই, ওনার হাজবেন্ডের রিটায়ারমেন্টের টাকা থেকে আমার 20,000 টাকা দেয়, আমার নানি 5,000 টাকা দেয়, আর আম্মা হচ্ছে গ্রামীণ ব্যাংক থেকে 5,000 টাকা উঠাইয়া, গ্রামীণ ব্যাংক বা আশা ব্যাংক মানে একই তো কনসেপ্ট, মানে ওই ব্যাংক থেকে আমার 5,000 টাকা দেয়। এই 30,000 টাকা দিয়ে আমি হচ্ছে ওই ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আমি ভর্তি হই। আর হাতে একটা সিটি সেলের ফোন ছিল, কারণ আব্বা আম্মা তো চিটাঙ্গে থাকতো, আমাদেরকে কল দিতে পারে না। তা আমি একটা 1200 টাকা দিয়ে একটা সিটি সেলের ফোন কিনছিলাম, ওইটাই হুজুরের কাছে 700 টাকা বিক্রি করে আমি প্রথমে ঢাকায় উঠি। এবং ঢাকায় উঠে হচ্ছে আমি 12 জন এরকম ড্রাইভারের সাথে ফ্লোরে ঘুমাইতাম। পুরো রাত আমি ঘুমাইতাম না, শুধু এই যে সার্কিট, আমার কাছে একসময় মনে হচ্ছে যে ইলেকট্রিক সার্কিট আমার চেয়ে বেশি মনে হয় পৃথিবীর কেউ বোঝে না, এরকম মনে হচ্ছে, এত কনফিডেন্স মনে হচ্ছে। সারা রাত এই ইলেকট্রিক সার্কিট আমি সলভ করতাম। এই একটা বই ছিল সাদা রঙের, বিখ্যাত বই ইলেকট্রিক সার্কিট 1-এর, ওইটা আমি খালি সলভ করতাম। ওরা যখন সকালবেলা ওনারা তো ডিউটিতে চলে যেত, কারণ বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করতে আর্লি, তখন আমি একটু সুযোগ পেলে ঘুমাই নিতাম যদি ক্লাস দেরিতে থাকতো, কারণ আমার মানে এই 12 জন ড্রাইভারের সাথে ঘুমানো প্রায় অসম্ভব ছিল। তারপর হচ্ছে আমি আমার এক বন্ধু আছে মানিক, এর মিল আমি খাইতাম। ওর মানে মিল যখন ওরা সবাই, ওদের সবাই তো রিচ, যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি, তো লাস্ট মিলটা হয়তো আমার ফ্রেন্ড মানিক খাইতো। তো দেখা গেছে এক্সট্রা খাবার টাবার কিছু থাকতো, ওই মিলটা আমরা দুইজনে ভাগ করে খাইতাম। অত মিল যে আমি মানিকের খাইছি এর কোনো সীমা রেখা নাই। এবং আমার জীবনে এখন পর্যন্ত মানে লিটারালি গতবার যখন দেশে গেছি, গতবারের আগের বার মনে হয়, কারণ ওর আম্মা আমার এত আদর করছে, একবার ওদের বাড়িতে গেছিলাম, তো যাওয়ার পর উনি আমার 500 টাকা দিয়ে দিচ্ছে। আমি তো টিউশন করে টাকা পাই, আনটি আপনি আমার টাকা দিচ্ছেন কেন? তো এটা মানে ওদের কালচার আর কি, যে বেড়াইতে গেলে কেউ টাকা দিয়ে দেয়, জামালপুরে দিয়ে দিছে। আমি আমেরিকা থেকে আব্বা আম্মারও জানাই নাই, হোটেলে গেছি, রেডিসনে ছিলাম একদিন, পরের দিন সকালবেলা ডাইরেক্ট জামালপুর আন্টির সাথে দেখা করার জন্য। তারপরে জামালপুর থেকে ওই দিন রাতে ব্যাক করছি ঢাকায়, তারপরের দিন আমি বাড়িতে গেছি। ও হচ্ছে আমার এরকম বন্ধু আর কি। এবং এই আরজিকিউরের সূত্রে যে রেকর্ডিং করতে গেছে, ও কিন্তু আমার সাথে ছিল। মানে ও হচ্ছে আমার এমন লেভেলের ফ্রেন্ড ওই সময়। এবং না খাইতে আমার মানে আমার ড্রোন ভিজে গেছিল, এবং এক পর্যায়ে আমি আর সিঁড়ি দিয়ে বিল্ডিং এর উপর তলা উঠতে পারতাম না, যে পোলামানের বেল্ট ধরে রাখতাম, এত সিভিয়ারিটি। আমার কোনো খাতা ছিল না লেখার জন্য, এই পোলামানের খাতা যদি পড়ে যেত এগুলো আমি টোকাই নিতাম। অনেকে পেন ধরো যে লেখা কলম ফালাই দিয়ে গেছে, পড়ে গেছে পকেট থেকে বা প্যাক থেকে, আমি ওই কলম নিয়ে আসতাম। প্রথম আগে কাঠ পেন্সিল দিয়ে একবার লিখতাম খাতার উপরে, পরের বার কলম দিয়ে লিখতাম। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন। কারণ আমার বাড়ি থেকে টাকা দেওয়া প্রায় অসম্ভব। আমার বাড়ি থেকে 800-1000 টাকা দিতে দেখা গেছে যে আমার বাসা ভাড়াই 800 টাকা 900 টাকা। তা আমি খাই কি? এই না খাইয়া মানে কি যে বিভৎস লাইফ গেছে, মানে এটা বোঝানোর মতো না। তো তখন যখন আমি আমার ওয়াইফ আমি বিয়ে করি, বিয়ে করার পরে ওর সাথে আমার একটা অ্যাফেয়ার ছিল, ওর বিয়ে দিয়ে দিবে, দ্যাটস এ বিগ স্টোরি। ওইদিকে না যাই তাহলে মানে 2-3 দিনেও শেষ হবে না। তো বিয়ে করি, তখন হচ্ছে আমার ওয়াইফ আমার পাশে একটা বিশাল সাপোর্টের মতো আমার পাশে দাঁড়ায় যায়। ও একটা স্কুলে পড়ায়, বাড়িতে আমার দাদি টেক কেয়ার করা। আমার ওয়াইফের গল্প ইটসেলফ উড বি লাইক এন মাল্টিপল মুভি, আমার ওয়াইফ কি করছে আমার পরিবারের জন্য। সো ওইগুলো আমি আসলে বই হিসেবে কম্পাইল করার চেষ্টা করতেছি। তারপর হচ্ছে একটু সাপোর্টিং হয়ে যায়। এবং বিয়ে করার পরে আমি আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ তুমি আরেকটা প্যারাই না আমার উপরে দিচ্ছ। বাড়িতে তো বিয়ে করছি যেহেতু অল্প বয়সে, বাড়ি ঘর ভাঙচুর, আমার ফুফুরা লাঠি মাটি নিয়ে আসছে,
কেন তা এত আর্লি বিয়ে করছি, রাইট? স্বাভাবিক যেটা হ্যাঁ। রিয়েকশন। হ্যাঁ। তারপর হচ্ছে তখন এক ভাই আমারে ঈদের সময় বাড়িতে এসছি, অমিত ভাই নামে একটা লোক, উনি আমার ফোন দিছে, এই একটা টিউশনি আছে তুমি করবা নাকি? আমি হ্যাঁ করবো। এটা আমার রুমমেটরা খুব চেষ্টা করতো যে পোলাটা খাইতে পারে না, একবেলা খায় না। মানে আমি কি করতাম, আমাদের মেলসের রুল ছিল যে সকালবেলা এই ডাল দিয়ে ভাত খেলে মিল ওঠে না, আমি দুপুরটা খাইতাম ডাল দিয়ে, তাহলে আমার মিল উঠতো না। আর রাতের বেলা কি করতাম, আমার এক ফ্রেন্ড নিউজিল্যান্ডে থাকে আরাফাত, তারপরে আরেকজন দুবাই থাকে মিল্লাত, সিরাজ, ওদের বাসায় চলে যেতাম। দেখা গেলো যে ওইখানে গিয়ে ওই আরাফাতের সাথে বিড়ি বুড়ি খাইয়া করতে যাই, ওর মিলটাও দিয়ে দে, ফিরি ওইখানে খাইতাম। এইভাবে আমার জীবন চলতো, তাহলে আর আমার মিল উঠতো না। আমার তো কোনো টাকা নাই, তো আমার রুমমেটরা এই সিচুয়েশন দেখে সবাই বলছে যে ওরা একটা টিউশনি যদি হইতো, ওরা আসলেই কষ্ট করতেছে। তো অমিত ভাই ডাকলো, আমি বাড়িতে ঈদ ফালাইতে আমি চলে গেছি টিউশনি করার জন্য, কারণ আমার খুব টিউশনি তো কেউ দেয় না ঢাকার শহরে, টিউশনি পাওয়া টাফ, আবার প্রাইভেট ইউনিভার্সিটি। তো তারপরে হচ্ছে এই টিউশনিটা আমি পাই আর কি, এবং এমন টিউশনি পাইছি এমন ছাত্রী আমার যে বছরে একবার করে এসে বেড়ায় যায়, ও আমেরিকা থাকে, টিউশনি পাই। তারপর হচ্ছে আল্লাহ, তখন আমার মনে আছে যে প্রথম মাসে আমার যে স্যালারি দেয় 8,000 টাকা, আমি লিফট দিয়ে নামতে নামতে গণি, বাথরুমে গিয়ে গণি যে মানে এত টাকা, কারণ এত বড় লোকের পরিবারে আমি পড়াইছি, এবং আমেরিকা আসার আগ পর্যন্ত ওই পরিবারে পড়াইছি, এবং ওই টিউশনি পাওয়ার পর আমার লাইফ কমপ্লিটলি ফ্লিপড, এভরিথিং হ্যাজ চেঞ্জড ড্রামাটিক্যালি। তো এই আর কি, দিস ইজ এ ভেরি লং স্টোরি, আমার যে কত সাফারিংস গেছে এগুলা বলার মতো না। ইউজুয়ালি এই টাইপের সাফারিংস এর ভিতরে গেলে তো মানুষজন অনেক ক্ষেত্রে বিপথে চলে যায়, যে এত পরিশ্রম কেন করবো, এত প্যারা নিয়ে আবার লাইনে থাকার তো কোনো যুক্তি আসলে এটা তো আবার ওই যে কেন মনে হয়? আর যে কিবরিয়া শুয়ের ওই প্রথম লাইন দিয়ে এটা উত্তর দিয়ে দিবে, বিকজ অফ আমার আব্বা ছিল একজন, যার কারণে আমার আব্বা অনেক সাফারিংস এর ভিতর দিয়ে গেছে, লাঠিয়াল সাফারিংস। তো ধরো যে যেহেতু একজন, তার তো শক্তি কম, তার তো ব্যাকআপ দেওয়ার মতো তার একটা বাই নাই, তাই আমার আব্বা সারা জীবন ধরে খালি কানতো যে আমার একটা বাই নেই রে, মানে এই জন্য অনেক মানুষ অত্যাচার সহ্য করে গেল। আমার আব্বা যথেষ্ট শক্তিশালী মানুষ, কিন্তু কোনোদিন কেউ সাথে প্রতিবাদও করতে পারতো না, কিন্তু জুলুম সবসময় সহ্য করে দিত। তা আমার কাছে মনে হতো যে আমি এমন একজন, যদি আমি এই গুড ট্র্যাকে না থাকতাম, আই কুড বি লাইক ওয়ান অফ দ্য ফেমাস ক্রিমিনাল, আই ক্যান টেল ইউ দ্যাট। ইন মাই মাইন্ড আই এম সো ডেঞ্জারাস অ্যান্ড ভায়োলেন্ট ইনসাইড, কারণ হচ্ছে আমি ওই সাফারিংস গুলো দেখছি। আমার কাছে মনে হতো যে ইদার আই উইল ডেস্ট্রয় এভরিথিং উইথ ইন এ ভায়োলেন্ট ওয়ে, অর আই উইল গেইন সো মাচ পাওয়ার দ্যাট আই ক্যান ডেস্ট্রয় ইট ভেরি ইজিলি নাইসার ওয়ে, দিস টু ওয়ে। সো আমার আসলে যেহেতু প্রথম মনে হচ্ছে যে একটা পর্যায়ে যে না, এই ভায়োলেন্ট রাস্তাটা ইজ নট এ গুড রুট, তাই আমার অল্টারনেটিভ রাস্তা ধরতে হবে। সো অল্টারনেটিভ রাস্তা এটা ধরছি। তারপরে যখন বয়স হইতেছে আস্তে আস্তে, তো একটা পর্যায়ে মনে হচ্ছে যে লাইক নাও আই ক্যান গো টু লাইক এনি কনফ্লিক্ট। ইভেন এখনো মানে আমার ভিতরে আমার মাইন্ডসেট এত ভায়োলেন্ট যে আই উইল গো ব্যাক, আই উইল জাস্ট ট্রাই এন্ড কিল এন্ড কাম ব্যাক, বিকজ আই এম ইউএস সিটিজেন, আই উইল বি ডিফেন্ডেড, রাইট? তো এক পর্যায়ে আস্তে আস্তে মনে হচ্ছে যে না, ধুর, এগুলো কোনো মানুষের কাছে নাকি, জাস্ট ফরগিভ দেম, বিকজ লাইক আল্লাহ অলরেডি, আমি সবসময় মনে করি যে আই এম সো ব্লেসড। তোমার আমি রিসেন্টলি একটা, আমি ডিটেলস বলবো না, আই গেট এ বিগ মানি, ইটস এ বিগ মানি অ্যান্ড লাইক লিটারলি সারপ্রাইজিংলি বিগ মানি আমি পাইছি রিসেন্টলি, নট এ লটারি, বাট লাইক আই ডিড সামথিং লাইক ভেরি স্মার্টলি, আই গেট ইট। এবং আমি সিদ্ধান্ত নিয়েছি এই টাকার মধ্যে আমি আমার পরিবারে দিয়ে দেবো। আমার পরিবার যারা একটু সাফারিং, আমি অলরেডি দেওয়া শুরু করছি। তো আমার শুধু খালি আমার বোন বাকি আছে। আমি বোনের বলছি যে তোর ওদের, ছোট ভাইয়ের বলছি তুই নে, ও বলছে না ভাই, আমি পুরুষ মানুষ, আমার দিয়ে কি হবে, আমার লাগবে না। তো আমি হচ্ছে এরকম টাইপের। কিন্তু ভাই এই যে আপনি তো পড়াশোনা করছেন ইলেকট্রিক্যালে, সেখান থেকে মানে শুধুমাত্র পড়াশোনার কারণেই যে আপনার প্রোগ্রামিং এর দিকে আসা বিষয়টা তো এরকম না আর কি, বাট প্রোগ্রামিং এর সাথে আপনার পরিচয় এর জন্য তাহলে আর একটু স্টোরিতে যাইতে হইব। সেটা হচ্ছে যে তোমার আমি কিন্তু স্কুলিং শুরু করছি, এগুলো আসলে মানে রেকর্ডিং এ বললে আর মজা পাইতে বললাম আসলে। না, এটা রেকর্ড হচ্ছে ভাই, এটা অন রেকর্ড আছে। ও রেকর্ড হচ্ছে, আচ্ছা। তো আচ্ছা। আমি কিন্তু স্কুলিং শুরু করছি হচ্ছে ক্লাস 7 থেকে। তা আমি এটা আরেকটু ক্লিয়ার করি, আমার যে ফুফুর, একটু আগে বললাম না আমার ফুফুর বাচ্চা কাচ্চা নেই, এই তো আমি কিন্তু ওই ফুফুর বাড়িতে ছিলাম ফরিদগঞ্জে, যার কারণে আমি নোয়াখালীর কথা প্রিটি মাচ বলতে পারি ভালোই। তো তখন আমার ফুফু আমারে ক্লাস 4-এ দিয়ে দেয় আর কি, যে মুক্তা নামে একটা মেয়ে ছিল, বলে যে তুই মুক্তার সাথে স্কুলে যা। আমি ক্লাস 4-এ মাত্র 6 দিন যাই, ওইখানে কিন্তু আমি পাস করি সারপ্রাইজিংলি। 6 দিন ক্লাস করে পুরো বই একবার পড়ছে, একবারই, দ্যাটস এনাফ। একটা বই যদি আমি পাতা টু পাতা একবার পড়তে পারছি, আই নো এভরিথিং, নট মেমোরাইজ, বাট হোয়াট ইজ হ্যাপেনিং আই নো দ্য স্টোরি। 6 দিনে আমি কিন্তু পাস করছি ওই স্কুলে, সব সাবজেক্টে আমি পাস করছি। তারপরে এসে আমি ক্লাস 7-এ ভর্তি হয়েছি। তো অনেকে মনে করতে পারে তার মানে হচ্ছে আমেরিকানরা মনে করে যে আমি খুব অয়েল হোম স্কুল, কিন্তু ফান ফ্যাক্ট হচ্ছে, আর হোম স্কুল মানে কি, তা হোম স্কুল কি, আমার মা লিটারালি একটা ক্যারেক্টার লিখতে পারে না। আমার বাপ ক্লাস 4 পর্যন্ত পড়ছে, কিন্তু সে এরিথমেটিকে
ম্যান হি ইজ এ গড। আমার বাপ হচ্ছে অনেস্টি অ্যান্ড ম্যাথ ইজ সুপার আনবিলিভেবল পার্সন ইজ। তো আব্বা হচ্ছে আমার এই অঙ্ক শিখেছে। তো আর হচ্ছে বাংলাটা আব্বার হাতের লেখা এত সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ আমার আব্বা এখনো জীবিত, অনেক সুন্দর এখনো লিখে। আম, তো বাংলা শিখেছে, কিন্তু ইংলিশে তো সমস্যা, ইংলিশ শেখানোর মতো তো কেউ নেই। আব্বা একটা বই এনে দিছে, ওই বই তুমি কিভাবে পড়তে জানো, BA বে, BI বাই, এগুলা CA কে CE কি এরকম করে পড়ছি। পড়ে এখন শব্দের উচ্চারণ কিভাবে করতে হয়, ধরো এডুকেশন শব্দটা বলতাম এডুকেটায়ন, এক্সামিনাটায়ন, যার কারণে আমার ইংলিশ সব সময় ব্যাড, লাইক আই কুড নট ইমপ্রুভ, রাইট? আমার মানে এটা। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আমি যেহেতু বাইলিঙ্গুয়াল, বাংলা এবং ইংরেজিতে কথা বলি, তো আমার কাছে মনে হয় যে এই দুইটা ভাষা একসাথে করলে দুইটা ভাষারই অপমান হয়। সো আমি মাপ চাই নিচ্ছি যে মানে আমি দুই ভাষা সমস্যা নেই। ইউজ করতেছি, কারণ হচ্ছে এটা আমার কাছে খুব ভাষার প্রতি অপমান মনে হয় আর কি, যে আমি বাংলা ইংরেজি একসাথে কথা বলতেছি, সো ডিসরেসপেক্টফুল। আর আমি যা কথা বলতেছি এগুলো আমি কোনো কোম্পানি বা কেউ রিপ্রেজেন্ট করি না, আমি আমার দিল থেকে কথা বলি, মন থেকে কথা বলি। সো প্লিজ টেক ইট ইজি, আর ভুল হলে হচ্ছে সবাই যেন আমার মাফ করে দেয় আর কি। তো আমার আব্বা তো এরকম, এখন তার তো আসলে আমার একটু হোম স্কুলিং প্রপারলি করার আসলে ক্যাপাবিলিটি নাই, রাইট? তারপরে আমার এক মামা, উনি ক্লাস 5 থেকে উনি খুবই ট্যালেন্টেড, মানে স্কুলের ফার্স্ট বয়, উনি একটু দেখতে বড়, আমার আপন মামা, ছোট মামা। আচ্ছা, উনি এক ক্লাস উপরেই ক্লাস 7-এ ভর্তি হবে। তো আমি মামার সাথে স্কুলে গেছি, এর আগে আমার আব্বা কয়েছে তোরা একটু প্রাইভেট করে নে, স্কুলে যেতে ভর্তি হবি, মামার বাড়িতে আমি থাকি, কারণ আব্বার আসলে সংসার চালানো কষ্টকর। তো এই প্রাইভেট পড়ে থেকে দেখলাম যে আমি আমার অঙ্কও পারি, 6-এর অঙ্ক, আবার আমার মামার যে 7-এর অঙ্ক এটাও আমি পারি। কারণ স্যাররা আমি আমার ক্লাস 7-এ ভর্তি করান। তো পরের দিন স্কুলে গেছি, আমার মামা সহকারে, মামারা তো সবাই চিনে কারণ সে ওই হাই স্কুলের পাশের প্রাইমারি স্কুলে ফার্স্ট বয়, ভেরি ওয়েল নোন কিড। মামারে ক্লাস 7-এ দিছে, আমারে দুইটা বাড়ি দিয়ে নিয়ে ক্লাস 6-এ ভর্তি করেছে, মাঝখানে হচ্ছে বাঙ্গা বেড়া। তা আমি তো কাঁদতেছি, মামা হচ্ছে বেড়া দিয়ে বলতেছে কান্দিস না, স্কুলের পরে বাড়িতে নিয়ে যাবো। পরের দিন সকালবেলা আমি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যেতেছি হাইটটা। হঠাৎ দেখছি আব্বা রিক্সা দিয়ে যাইতেছে, নানা বাচ্চা কিরি তুই কান্দস কে রে? আমাকে আমার তো ক্লাস 7-এ ভর্তি করায় না, আমি তো ছোট। তখন আব্বা কয়েছে চল স্কুলে চল, স্কুলে নিয়ে গিয়ে বলছে আচ্ছা আপনি দেখেন ও আসলে ক্লাস 7-এ পারবে কিনা। তো তখন আমার একটা অঙ্ক দেয়, পসিবলি লাইক x² টাইমস x⁵ or something, এটা তো মাল্টিপ্লিকেশনে অ্যাড হবে, আমি বলে শিখে ফেলছি, তাই আমি করে দিলাম। আর একটা হচ্ছে ইংরেজির প্রতি আমার আব্বার একটা খুব ছিল, ট্রান্সলেশন মুখস্থ করে তো আমারে। তো একটা এই প্যারাগ্রাফ আমার পড়তে দেয়, যে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, এরকম পড়তে দেয়, তাহলে আমি পড়ে ফেলি, বলে আচ্ছা যা তোর ক্লাস 7-এ দিলাম, রোল নম্বর হলো 95 না 161। আচ্ছা, ভাই প্রথম সামরিক পরীক্ষা আমি সব সাবজেক্টে মিললে মনে হয় 200 বা 300 সামথিং নাম্বার পাইছি, সব সাবজেক্টে ফেল আমি। তখন আব্বা আমার বাড়িতে না, আমার একটা খুব ভালো একজন শিক্ষক আব্দুল হাই স্যার, এবং পরবর্তী সময়ে এই সময় আব্দুল হাই স্যারের কাছে ছিলাম, উনি আমার পড়ান শুরু করে যে অঙ্ক টঙ্ক একটু ভালোভাবে শিখ। তো দ্বিতীয় সামরিক পরীক্ষা দিয়ে আমি পাস করছি, পসিবলি মোস্ট অফ দ্য সাবজেক্ট বা সব সাবজেক্টে আমি পাস করছি। তারপর আমার চোখে, বাম চোখে একটা ভাইরাস হয়, ভাইরাসের স্ক্র্যাচটা এখনো আছে। এই গত 2 সপ্তাহ আগে ডাক্তার দেখে দেখেছি, বলে যে তোমার চোখে এরকম একটা স্ক্র্যাচ আছে একদম উনির মধ্যে। তখন আমি বলি যে এটা আমার ভাইরাসের স্ক্র্যাচটা, সো অপারেশন করে সরানোর কোনো প্ল্যান নাই, কারণ আই এম ফাইন। তো তখন আমি ওই স্কুলে আর বার্ষিক পরীক্ষাটা দিতে পারিনি। ইন্টারেস্টলি ওই স্কুলে যে ফার্স্ট বই ছিল, এখন আমার বন্ধু পরে ভিক্টোরিয়া কলেজে এসে দেখা হয়েছে, ও হচ্ছে এখন ফুড ইন্সপেক্টর। তো গ্রামের স্কুলে ক্লাস 8-এ এসে ভর্তি হলাম, তখন আমার রোল নম্বর হচ্ছে 95। এই সময় হচ্ছে ক্লাস 8 থেকে ফর সাম রিজন আই এম গেটিং চেঞ্জড, লাইক স্লোলি চেঞ্জিং। 9-এ আমার ক্লাস রোল নম্বর হচ্ছে 6, 10-এ হচ্ছে 5, এবং আমাদের যে এই কি টেস্ট পরীক্ষা হয় যখন আমি 3rd হই। তারপর হচ্ছে ওই সময়ের ওই বেস থেকে অনলি 1 ছেলে হচ্ছে বলে ভিক্টোরিয়া কলেজে চান্স পায়, দ্যাট ওয়াজ মি। কারণ ভিক্টোরিয়া কলেজে তখন এডমিশন টেস্ট দেওয়া লাগতো, এবং ওই সময় আমি যে 2002-এর কথা বলতেছি, মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল 3.5 শুধু ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। তারপরে ভর্তি পরীক্ষায় তোমার কন্টেস্ট হবেই, কারণ সবগুলা ভিক্টোরিয়া কলেজ হচ্ছে এমন, আমি জানি না হাউ ফ্যামিলিয়ার ইউ আর, লিটারালি ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, তারপর হচ্ছে ইভেন হবিগঞ্জ, তারপর হচ্ছে হিল ট্র্যাক, চট্টগ্রামের যে অঙ্ক তোমার রাঙামাটি এইসবের পোলামান সব কিন্তু ভিক্টোরিয়া কলেজে এসে এডমিশন টেস্ট দেয়। তো আই ওয়াজ দ্য অনলি ওয়ান গেট ইন টু ইট। তখন হচ্ছে আমার লাইফের মানে চেঞ্জ শুরু হয়েছে আর কি, ড্রামাটিক্যালি। তারপর আন্ডার গ্রেড করছি 3.5 বছরে, আমি কিন্তু মানে ব্যাচেলর করছি অনলি 3.5 years। আমি কিন্তু এক ব্যাচের আগেই বেরিয়ে গেছি, আমাদের সেমিস্টার ছিল 6 মাসের, এক সেমিস্টার আগে আমি বেরিয়ে গেছি, কারণ আমি বিবাহিত, আমার কুইক তাড়াতাড়ি শেষ করতে হবে। তারপরে আমার বেশি দিন ওয়েট করতে হয় না, 2010-এ ডিগ্রি শেষ হয়েছে, 2011 আমি আমেরিকা চলে আসছি, মাস্টার্সও করছি 1.5 years। সো এভরিথিং ওয়াজ ফাস্ট। বাট এটার সাথে মানে প্রোগ্রামিং এর সাথে ও, আপনার প্রথম হ্যাঁ, ইন্টারেস্ট ও কিভাবে গড, আছে? কই থেকে গিয়ে কোন দিকে চলে গেছি।
1997-এ আমি যখন ক্লাস 7-এ ভর্তি হই তখন ওই মামার বাড়িতে একটা তখন মেট্রিক পরীক্ষার রেজাল্ট দিছে, সবাই লেটার পাইছে, ফার্স্ট ডিভিশন পাইছে। পরের দিন ওইখানে আমার একটা ল্যাংড়া একটা মামা ছিল, বা নানা পসিবলি ছিল, উনি হচ্ছে নিউজ পেপার আনতো। নিউজ পেপার আনে ওইখানে একটা ছবি দিয়া, ওই যে বাপ মার সাথে যারা বুড়িস্টেন করে ছবি দিয়া বলতো যে সে কম্পিউটার প্রকৌশলী হতে চায়। আমি জানি না এগুলো তুমি মনে দেখো না এগুলো। আমি দেখছি ভাই, এটা আমি দেখছি। হ্যাঁ, কম্পিউটার প্রকৌশলী হতে চায়, ওইটা আমার মাথায় পেপারের মধ্যে লেখা থাকতো ছোট ছোট হ্যাঁ, বাপ মার ছবি সহকারে রায় দেখতাম যে কম্পিউটার প্রকৌশলী হবে, আমিও কম্পিউটার প্রকৌশলী হতে চাই। কিন্তু কেমনি হয় আমি জানি না, কারণ মেট্রিক আইয়ে বিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় কেমনি, এটা তো আমার লাইনের ট্র্যাকে পড়ে না। তো আমিও কম্পিউটার প্রকৌশলী হতে চাই, কিন্তু পরে আমি প্রাইভেট ইউনিভার্সিটি যেহেতু স্টুডেন্ট ভালো, আমি তো মানে ডেফিনেটলি কম্পিউটার সায়েন্স পড়তে পারতাম, কিন্তু পড়ি নেই। এটার একটা কারণ হচ্ছে আব্বা তো কম্পিউটার একটা কিনা দেওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এটা সম্ভব করতে হলে আমাদের বাড়ির যে সর্বশেষ বিটাটা আছে এটা বিক্রি করতে হবে, নাইলে এটা কোনোভাবে সম্ভব না। এই কারণে আমি আসলে ইলেকট্রিক্যাল পড়ছি। আর যেহেতু ফিজিক্সের প্রতি একটা ভালোবাসা ছিল, ভাবলাম যে ইলেকট্রিক্যাল ফিজিক্স একটা কম্বিনেশন আছে। তখনও জানতাম না যে আমি পরবর্তী সময় কম্পিউটার সায়েন্সে মুভ করতে পারি, কারণ বাংলাদেশে তো এই ধরনের কালচার নাই আসলে, যে ইলেকট্রিক্যাল থেকে কম্পিউটার সায়েন্সে যায় এগুলো তো খুব কম। এইখানে আসার পরে আমার প্রথম যে ইউনিভার্সিটি সাউথ ডাকোটা স্কুল অফ মাইন্স, ওইখানে এসে প্রথম কোর্স একটা মাস্টার্স পিএইচডি লেভেলের কোর্স কম্পিউটার ভিশন। এই কোর্স আমি নেই, কারণ ওইখানে দেখি যে ওরা রোবট উড়াচ্ছে, আরে সরি ড্রোন, সেই ড্রোন আমার কি অবজেক্ট আইডেন্টিফাই করতেছে রুম থেকে। কি ভাই, আমি তো এগুলো না পড়তে চাই লাইফে। নিচে ওই কোর্স নিয়ে একদম ফেল। ওইখানে 4 বাংলাদেশে ছিল, আমরা একজন ছাড়া বাকি 4-3 জনই ফেল ওই সাবজেক্টে, কারণ প্রফেসর ভয়ঙ্কর লেভেলের টাফ প্রফেসর। এবং আমার কিন্তু ওইখানে ওই ইউনিভার্সিটিতে আমার স্কলারশিপও বন্ধ হয়ে যায়, আমার ফান্ডিং বন্ধ করে দিবে, যে তুমি পরের সেমিস্টারে কোনোভাবেই আমি সিজিপিএ 4 পাইলেও আমার আর সিজিপিএ 3-র উপরে যায় না, কারণ 3-র উপরে না থাকলে কিন্তু গ্রাজুয়েশন সার্টিফিকেট দেয় না এখানে, আর 3 পাইতে হলে 80 পাইতে হয়। তো এখন আমি পুরো ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলি। করার পরে যে মাঝখানের যে টাইমটা, একটা ফল, তারপর হচ্ছে স্প্রিং আর সামার, এই টাইমটাতে আমি হচ্ছে একটা বই নিয়েছিলাম, লেটার সি। এই বইয়ের ইন্টারেস্টিংলি লেটার সি যে বইটা লিখছে, ওই লেখকের ছেলে কিন্তু আমার মেটাতে কলিগ ছিল। এবং ওর ওই যে লেখক, একদিন ওর আব্বা আসছে আমাদের সাথে লাঞ্চ করতে, আমি আঙ্কেল আপনার বই আমার জীবন চেঞ্জ করে দিয়েছে, আমি আপনার সাথে ছবি তুলতে চাই। তো ওনার সাথে একটা ছবিও আছে, আমার ফেসবুকে পোস্ট করছিলাম। ওই বইয়ের একদম মানে পাতা টু পাতা পুরা বই শেষ করে ফেলছি। এক বাগিনা গ্যাস স্টেশনে কাজ করতো, সে সকালবেলা, এটা আমি সকাল পর্যন্ত এই প্রোগ্রামিং চালাইতাম। আচ্ছা, ওইভাবে হচ্ছে আমি সি প্রোগ্রামিংটা একটু ইয়ে করি আর কি, শিখি। তো যখন 2012 সালের মাস্টার শুরু করি, তখন ধরো যে পিপল নো দ্যাট আই নো প্রোগ্রামিং, বাট মোস্ট অফ দ্য মানে করতো লেখা লাগে হচ্ছে ম্যাথল্যাব, অক্টেভ টকটেভ এগুলোতে। একটা কোর্স ছিল যেটা হচ্ছে VLSI টেস্ট এন্ড অটোমেশন। ওইটা আসলে মনে হয় যে বিএলএসটা টেস্টিং হার্ডওয়্যারের কোর্স, কিন্তু এটা আসলে পুরা সফটওয়্যার এবং পুরাটা হচ্ছে গ্রাফ থিওরি, দ্যার ইজ নাথিং এলস। পুরোটা হচ্ছে গ্রাফ ট্রাভার্সাল, কারণ হচ্ছে কম্পিউটারের যে চিপগুলো একটা থেকে সিগন্যাল আর একটা পাঠাচ্ছিল, কিভাবে শর্টেস্ট ওয়েতে পাঠানো যায়, জাস্ট বেসিক্যালি শর্টেস্ট পাথ অ্যালগরিদম। ওইখানে হচ্ছে আমি ডায়াক্সট্রা, বেলমন্ট ফোর্ড সব অ্যালগরিদম আমি ওইখানে শিখছি, কিন্তু তখনও বুঝতাম না যে এটার আসলে রেজাল্ট কি। তো যেহেতু প্রোগ্রামিং পারি, সেই হিসাবে আমার প্রথম চাকরিটা হচ্ছে আমি জাভা ডেভেলপার হিসেবে চাকরি নেই। তারপরে দেখলাম যে জাভার পরে অ্যান্ড্রয়েডের ডিমান্ড অনেক বেশি, অ্যান্ড্রয়েডের দিকে মুভ করি। তো মাঝখানে কিন্তু আমি টপ টেকে ঢুকার আগে দীর্ঘদিন আমার একটা কোম্পানিতে কাজ করা লাগছে আমার গ্রিন কার্ডের জন্য। স্টার্ট আপে কাজ করছি, বাই দ্য ওয়ে ফর এভরিওয়ান, আমি কিন্তু একদম লিওনেল মেসির সাথে ইন পার্সন মিট করছি, ইন পার্সন অ্যান্ড হ্যান্ডশেক। দ্য রিজন ইজ, ওই কোম্পানি যে স্টার্ট আপে আমার নিয়ে আসছে, এটা একটা ফানি স্টোরি, কত ফানি স্টোরি আমার জীবনে। আমি তখন শিকাগোতে অল স্টেট একটা কোম্পানি, যেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, ওইখানে $72 পার আওয়ার আমি কাজ করি। তখন আমি ওইখানে একটা গ্রেটার শিকাগো এরিয়াতে একটা কম্পিটিশন হয় অ্যান্ড্রয়েডের উপরে। ওই কম্পিটিশনে আমি ফার্স্ট হই এবং আমি একটা ঘড়ি পাই, এই একটা স্মার্ট ওয়াচ। সেই সময়ে 2014 সালে আমার ছোট ভাই এই ঘড়িটা মনে এখনো ইউজ করে, আজকে 12 বছর পরেও, এলজির একটা ঘড়ি, ভেরি ইন্টারেস্টিং এবং এত ভালো কোয়ালিটি প্রোডাক্ট। যাই হোক, তখন এটা যেটা হালকা একটু জানানো হয়, এক রিক্রুটার আমার রিচ করে, একটা স্টার্ট আপ আছে ডালাসে, তুমি কাজ করবে কিনা। তা আমি কত টাকা দিবা বলো, তুমি কত চাও? আমি $80 দিলে আমি খুশি হই। তো সে রাজি। আমি আরে সামার মানে আমি যদি দামাদামি করবে, সে রাজি হয়ে গেল। পরে আমার ডাকে, আমি এখানে আসি, অ্যাড্রেস দিয়ে, যেহেতু স্টার্ট আপ, এটা কোনো সাইনবোর্ড নাই, কিছু নাই। আমি রাতে 3টার সময় আসছি, ড্রাইভ করে আসছি শিকাগো থেকে ডালাসে, মিনিমাম 13-14 ঘন্টার ড্রাইভ। তো এখানে আসছি, আইসা আমি অফিস খুঁজি যে আমার কিডনি মিডনি বিক্রি করে দেয়, হু নোজ রাইট, ভয়ে ভয়ে এত টাকা দিয়ে রাজি হয়েছে কে, এটা একটা সন্দেহ তৈরি হয়েছে। তো এই স্টার্ট আপে কাজ করার পর আমি একা সিঙ্গেল হ্যান্ডেডলি, ওরা যে iOS অ্যাপটা যে বানাইছে $1.2 মিলিয়ন চার্জ করছে, আর সেই অ্যাপ আমি 1.5 মাসে আমি অ্যান্ড্রয়েডে পুরোটা লিগে লঞ্চ করছি সিঙ্গেল হ্যান্ডেডলি। সো ওইখানে যে সিআইও ছিল, ওর নাম হচ্ছে আলফ্রেডো অনু।
সে হচ্ছে একজন প্যানামার লোক, সে এখনো যদি ডালাস আসে আমার একটা মেসেজ দেয়, আমি গো আর ইউ ইন দ্য সিটি। তো ওই কোম্পানি তো হচ্ছে আমার কনফিডেন্সটা বিল্ড হয়েছে, ওরা সবাই স্পোর্টসম্যান। তো ডালাস কাউবয়ের যে কোয়ার্টারব্যাক, ফান ফ্যাক্ট হচ্ছে ডালাস কাউবয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল ক্লাব। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, নো, ডালাস কাউবয়। ইউ ক্যান চেক দ্য হিস্ট্রি। আমি প্রথমে জানতাম না, পরে ওই সময় আমি একবার চেক করে আমি মানে আমার মাথায় হাত, ডালাস কাউবয় হচ্ছে এত রিচ ক্লাব। তো ওই ক্লাবের যে কোয়ার্টারব্যাক মানে মেসি ধরো ওই টিমের, ও হচ্ছে এখানে ফান্ডিং করতো। তো যেহেতু স্পোর্টসম্যান এক একটা 6 ফিট 6.5 এরকম লম্বা লম্বা কথা বলার যে ভোকাল, লাইক দে হ্যাভ এ পাওয়ারফুল ভয়েস, ওইটা আমি অ্যাডপ্ট করার চেষ্টা করি। তো এক পর্যায়ে এই স্টার্ট আপটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে আমার ওই রিয়েল পেজ নামে একটা কোম্পানির যে বিপি, এই কোম্পানির সিআইও হি ওয়াজ এ সিএফও ওই কোম্পানির বিপিরে নোটিস করে যে জেমস, ইউ ওয়ান্ট টু হায়ার হিম, উই আর ক্লোজিং দ্য শপ, হি ইজ এ ফ্যান্টাস্টিক ইঞ্জিনিয়ার। জেমস আমার রাতের 1:04 একটা মেসেজ দেয় লিঙ্কডইনে যে ক্যান ইউ কাম টুমরো মর্নিং এট 8? শিওর। আমি গেছি, ইন্টারভিউ হয়েছে, আই গেট দ্য জব। সে বলে যে তোমার দ্য ডে ইউ জয়েন আই উইল স্টার্ট ইউর গ্রিন কার্ড প্রসেস। জেমস জনসন এই গ্রিন কার্ডটার জন্য ফাইট করে, এবং আরেকটা লোক আছে ট্রেভিস কুইনি, আমার ফেসবুকে আছে। সো ট্রেভিস আর জেমস ফাইট করে আমাকে গ্রিন কার্ডটাও করে দেয়। ওই কোম্পানিতে যাওয়ার পরে আমাকে আরেকটা বিগার রেসপন্সিবিলিটি দেয়, সেটা হচ্ছে আমার লিঙ্কডইনে রিয়েল পেজের একটা ছবি আছে, ওখানে দেখলে বুঝতে পারছি একটা স্মার্ট হ্যাঁ, প্যাকেজ আমি ডেলিভারি দেখছি। সিস্টেম। হ্যাঁ। ওইটা কিন্তু আমি সিঙ্গেল হ্যান্ডেললি পুরাটা একা আমি বানাইছি, ওই স্মার্ট প্যাকেজ ডেলিভারি সিস্টেম ফর রেসিডেন্সিয়াল এরিয়া আর কি। অ্যামাজনের তো হচ্ছে পাবলিক, কিন্তু এটা হচ্ছে রেসিডেন্সিয়াল। ওইখানে আমার এই অ্যাওয়ার্ডও দেওয়া হয়। ওই যে মহিলাটা ওই ছবিতে, কিম্বারলি ল্যান্ড, সে এমন একটা কোম্পানির সিইও অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে আরেকজন আছে জন গরম্যান, যে একটু হোয়াইট একটু টল, সে হচ্ছে টিআই এর বিপি ছিল, এখন আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। আমি অনেক কাজ করছি ওর সাথে, প্রায় মনে হয় $1 লক্ষ মতো কনসাল্টিং সে আমার করছে। এবং আসলে মানুষের যখন গুড ইন্টেনশন থাকে, দেয়ার আর লট অফ ব্লেসিং কাম। আমি যখন তোর সাথে প্রথম কনসাল্টিং শুরু করি, সে 125 টাকা করে দিত পার আওয়ার। আচ্ছা। এক পর্যায়ে আমার বলে যে উমর, না 125 টাকা করে এটা হয় না, তোমার আমরা $275 করে দিব পার আওয়ার কনসাল্টিং। তো 10 মিনিট মিটিং করলো, সে 1 ঘন্টা লিখে দিত। সে আমার কাছ থেকে টেকনিক্যাল অ্যাডভাইস নিত। তো আই মেড লট অফ মানি ফ্রম দেয়ার, কারণ সে আমার বলতো যে আমি জানি যে তোমার টাকা দিলে আমি সোসাইটিতে কন্ট্রিবিউট করি, অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হি ডাজ। আমি আমার সোসাইটিতে কন্ট্রিবিউট করার চেষ্টা করি। আমি সেটা স্কুল, মসজিদ, মাদ্রাসা, কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, কেউ অসুস্থ, এবং আরজেকিউবের সাথে আমার কানেকশন হয়েছে কিভাবে। আমার এলাকার এক ছেলে ওনার ভিডিওতে গেছে, তার ইলেকট্রিক শর্টে 2 হাত 2 পা হারাই ফেলছে, আমি ওখানে একটা বিগ ডোনেশন দিই। তো গতবার যখন দেশে গেছি, এই ছেলে আমার মেসেজ দিছে, ভাই আমি রাতে ঘুমাইতে পারি না আপনার সাথে দেখা করার জন্য। যে এই ফেরেস্তা, যেখানে আব্দুল মতিন খসরু সাহেব, ইফ ইউ রিমেম্বার, হি ওয়াজ দ্য আইনমন্ত্রী, যে আইনমন্ত্রী পায়ে ধরাতে আমার 500 টাকা দিছে, আর আপনি দিচ্ছেন। একজন আইনমন্ত্রী আমার 2টা হাত 2টা পা নাই, আমি ওনার আসনের ছেলে, আমার দিছে 500 টাকা। আরেকবার ওনার সাথে ওই ধানমন্ডিতে উনি নামাজ পড়তে গেছে আইনমন্ত্রী সাহেব, আমি ওনার পায়ে ধরছি, উনি আমার চিনে আমার দিছে 500 টাকা, আর আপনি আমার টাকা দিচ্ছেন, আমি আপনার না দেখলে আমি ঘুমাইতে পারি না। পরে ও আসছে, আমার বাড়িতে হাত নাই পা নেই, অনেক কষ্ট করে আমরা নামাইছি, ও তো টাকা নিবে না। তা আমি বলি যে ঈদ হিসেবে, আমি বড় ভাই হিসেবে, তোমার ঈদি হিসেবে তোমার দিছি। ওইভাবে হচ্ছে আমার আরজেকিউবের সাথে কানেকশন, কারণ ওখানে আমি ইমেল দিছি, রাইট। তা আমি সোসাইটিতে কন্ট্রিবিউট করার চেষ্টা করি। এই যে বললাম একটা বিগ মানি পাইছি অলরেডি, মানে বাজার যে এই টাকা আমি ধরবো না, আই ওয়ান্ট টু গিভ ইট টু হ্যাঁ। পিপল। তো এই কারণে হচ্ছে যে এই জন আমার খুব ভালোভাবে দেখে আর কি। ওর মনে করে যে ইফ আই গিভ ইউ মানি, ইটস গুড টু দ্য সোসাইটি। তো তার সাথে এখনো কাজ করি। আরেকজন জেমস জনসন যে বিপি ছিল, তার সাথে জার্মানিতে আমরা একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে ফার্স্ট রানার আপ হই। ওটা আমরা $35,000 আমরা ওন করি ওই কম্পিটিশনে। ইভেন দো আমরা রানার আপ হয়েছি, বাট স্টিল $35,000 পাই আর কি। তো জেমস জনসন এখন ও হচ্ছে ওই যে ক্রিপ্টোতে কাজ করতো, সে অনেক টাকা মেক করছে। হি লিটারালি রিটায়ার এন্ড নাও জাস্ট টু গার্ডেনিং, এনজয়িং হিজ লাইফ। ওর ওয়াইফ হচ্ছে আমেরিকান ডক্টর, সো হি হ্যাজ লট অফ মানি। তো আই হ্যাড লাইক ভেরি সাকসেসফুল কেরিয়ার এট রিয়েল পেজ থেকে আমি অ্যাপলে যাই। অ্যাপলে কিন্তু আমি কাজ করছি হচ্ছে ইয়ান গোডফেলো, যারে বলে ওয়ান অফ দ্য গডফাদার অফ এআই। গ্যান যে জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক, ওইটার যে ইনভেন্টর হচ্ছে ইয়ান গোডফেলো। আই ইউজ টু সিট উইথ হিম জাস্ট রাইট দেয়ার। লাইক আমি আমার জীবনে মানে আমি যে কি পরিমাণ ব্লেসড। রিয়েল পেজে একটা মোস্ট ভ্যালুয়েবল প্রজেক্ট, যেই স্মার্ট প্যাকেজ ডেলিভারি সিস্টেম বানাইছে, এটা হচ্ছে প্রতি হায়ারিং ইভেন্টে এটা দেখানো হইতো যে দিস ইজ দ্য ওয়ার্ক উই ডু, এবং আমি এটা প্রেজেন্ট করতাম সবার কাছে যে কিভাবে জিনিসটা কাজ করে। মানে আপনার পুরো লাইফের জার্নিতে বা ক্যারিয়ারে কি আপনার কোনো সময় মনে হয় ভাইয়া যে আসলে কিছু কিছু মানুষ স্পেশালি অনেক বেশি প্রিভিলেজড হয়, এবং সেটার কারণে মানে একদিকে তো আপনার সাফারিংস তো অবশ্যই আছে, এমন না যে আপনি হাওয়ার উপরে ভেসে গেছেন,
সাফারিংস তো ছিল, বাট এট দ্য সেম টাইম আপনার কাছে কি কোনো সময় মনে হয়েছে যে না আসলে আমি যে জায়গাটাতে আসছি মোস্ট লাইকলি এখানে শুধুমাত্র আমার যোগ্যতা না, এটার কারণে আমার ব্লেসিংও ছিল, এই কারণে আমি এখানে আসতে পারছি অ্যান্ড দেন এই অপরচুনিটিটা আমি পাচ্ছি? না, আমি ফার্স্ট অফ অল আমি তো ব্লেসড। আমি বললাম যে মানুষের যখন সৎ পথে, সৎ ভালো রাস্তা এবং তোমার অনেস্টি থাকে, আল্লাহ তখন তার উপরে ব্লেসিং দেওয়া শুরু করে। আমি আমার এলাকার 2টা ছেলেরে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইছি, আই পে দেয়ার টিউশন ফিস। ওইটা করার জন্যে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিছি, যে এই সিগারেটের টাকাটা তো সেইভাবে ওদেরকে দেবো। তারপর হচ্ছে আমি ব্লগ লিখছি মিডিয়ামে, আমার মনে হয় হাইয়েস্ট কোনো এক মাসে ইনকাম ছিল 300 বা 270 টাকা বা সামথিং এরকম করে টাকা পেতাম। সেই টাকা আমি জমাইয়া ওদেরকে দিছি। তো তোমার যখন এরকম মাইন্ডসেট চলে আসে, আল্লাহ তখন তোমার আরো ব্লেস করতে থাকে, রাইট? আমি এটা বিশ্বাস করি। কারণ হচ্ছে আমি আমার জীবনের রিয়েল পেজে মোস্ট ভ্যালুয়েবল প্রোডাক্টে কাজ করছি। অ্যাপলে আমি ওদের এসপিজি স্পেশাল গ্রুপে কাজ করছি, একটা সিক্রেট প্রজেক্ট। এটা রিউমার, এটা পরে মানে মনে হয় পাবলিক হয়েছে, বাট আমি স্টিল আমি বলবো না ডিটেলস, বিকজ লাইক আমি ওইখানে কাজ করছি। ইট ওয়াজ এ ভেরি ভেরি ডেঞ্জারাস একটা প্রজেক্ট। অ্যাপল কাজ করতে চাইছিল, বাট ওরা সাকসেস হয় নাই। ওই প্রজেক্টে আমি ছিলাম, ওই পুরা ডেটা পাইপলাইন আমার কাজ। এখান থেকে বাইরে হইলাম, আমি অ্যামাজনে ছিলাম। অ্যামাজনের যে এডাব্লিউএস এর সার্ভিসগুলো আছে, তার 70% সার্ভিস বিল্ড হয়ে হচ্ছে ইসিএস নামে একটা সার্ভিসের উপর, ইলাস্টিক কন্টেইনার সার্ভিস। আই ওয়াজ ওয়ান অফ দ্য টেক লিড ফর ইট। ইসিএস সার্ভিস কানেক্ট টিএল এর যে ফিচার, ওটা আমার এন্ড টু এন্ড ডেলিভারি 22 ইঞ্জিনিয়ার আমি লিড দিছি টু ডেলিভার ইট। মোস্ট ক্রিটিক্যাল টিমে ছিলাম। তারপরে গেলাম মেটাতে আমি অ্যাডস, সবচেয়ে 97% রেভিনিউ কাম ফ্রম অ্যাডস, এবং সবচেয়ে মোস্ট ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার ওয়ার্কস ইন অ্যাডস, অ্যান্ড আই ওয়াজ দেয়ার। এবং ওইটার একটা স্পেশাল টিম ছিল সিইএইচ, ক্যাপাসিটি এফিসিয়েন্সি অ্যান্ড হার্ডওয়্যার ডিজাইন। আই ওয়াজ ওয়ান অফ দ্যাম। হ্যাঁ। তারপরে এখন যেখানে আছি, মাইক্রোসফট এআই, আই এম সেভিং দ্য ওয়ার্ল্ড। I can tell more that why I'm saying that I'm saving the world, if you want. বাট এমনিতে ওভারঅল আপনার কাছে আপনি যদি ওই পুরা প্রোগ্রামিং জার্নি থেকে শুরু করে আপনি যে জায়গাগুলোতে কাজ করছেন, সেখানে কোয়ালিফাই করার জন্য আপনার কোন নলেজ গুলো অনেক বেশি ভ্যালু অ্যাড করছে, যেটা আপনি হয়তো বা ইউনিভার্সিটিতে শিখছেন বা ইউনিভার্সিটির বাইরে যে আমার কাছে মনে হচ্ছে যে ইউনিভার্সিটির, যেহেতু আমি ইলেকট্রিক্যাল, এই শিক্ষাটা খুব বেশি কাজে আসে নাই। কিন্তু আমার মাস্টার্সের যে এডুকেশনটা, এটা আমার একটু কাজে আসছে। পার্টিকুলারলি কম্পিউটার বিষয়ের কিছু ক্লাস, বিএলএসআই, টেস্ট অটোমেশনের গ্রাফ থিওরিগুলো শিখছি। তারপর হচ্ছে নেটওয়ার্কিং এর একটা কোর্স করছিলাম, কম্পিউটার নেটওয়ার্কিং, একদম ক্রিস্প। মোস্ট অফ দ্য ওয়ার্ক ইন ওয়েব, মানে নেটওয়ার্কিং প্রোটোকলগুলো শিখছি, কোন প্রোটোকল কিভাবে কাজ করে, এটা কাজে আসছে। আর চাকরি পাওয়ার আসলে স্কিলটা হচ্ছে ডিফারেন্ট। চাকরি পাওয়ার স্কিল আর পড়াশোনার স্কিল খুবই, হ্যাঁ, ওইটা ইন্টারেস্টিং। আমি 2014 সালে প্রথমে যখন পাশ করে বের হই, 2012-13 সালে, তখন মোটরোলা মোবিলিটি ওয়াজ গুগলের অংশ। আমি ওখানে একটা ইন্টারভিউ দিই, মোটরোলা মোবিলিটি বা গুগলে। এটা আমার হয় নাই, মানে প্রথম রাউন্ডে, একদম স্ক্রিনিং রাউন্ডে আমি বাদ, অফকোর্স। 2014 সালে একবার ট্রাই করি, অ্যামাজনে ফেল। 2018 সালে মনে হয় একবার ফেল করি, মাঝখানে মনে হয় 2016 সালেও একবার ফেল করি। 3বার মনে হয় আমি অ্যামাজনে ইন্টারভিউতে ফেল করি। এবং ফেল করার পর আমার রিয়েলাইজ হয়েছে আমি কি, লাইক হোয়াট দ্য হেল, এম আই ডাম্ব or something, like why it is happening? আমি অ্যান্ড্রয়েডের এত ভালো কাজ করতেছি, আই নো স্টাফ, কিন্তু প্রোগ্রামিং এর বা কম্পিউটার সায়েন্সের কিছু কিন্তু আমি আসলে ওইভাবে জানি না। আমি যেগুলো জানি হচ্ছে অ্যান্ড্রয়েডের এপিআই গুলো জানি, আর বেসিক ডেটা স্ট্রাকচার লাইক লিস্ট, ম্যাপ, এইটুকুই আমি জানি। আর কিছু আসলে আমি জানি না ওইভাবে। আর ওই গ্রাফ ট্রাভার্সাল যেগুলো শিখছি, এগুলো তো আসলে আমি এফিসিয়েন্ট না, এবং কোথায় ইউজ করতে হয় আমি বুঝি না। দ্যাটস দ্য থিংস। যখন এতবার ফেল করার পর আমার মনে হয়েছে যে না, আই এম নট ডাম, আই হ্যাভ টু ডু সামথিং। তখন হচ্ছে আমি প্রোগ্রামিং করা শুরু করি স্লোলি। হ্যাকার র্যাঙ্কে 2-1টা প্রবলেম সলভ করতাম, আস্তে আস্তে করতে করতে লিড কোডে আসলাম। তারপর হচ্ছে লিড কোডের কন্টেস্ট, আমি মনে হয় টানা 53টা কন্টেস্ট আমি করছি। এবং একবার এমন হয়েছে, আমি ডালাস থেকে ড্রাইভ করে অস্টিনে আমার এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে গেছি। দাওয়াতে যখন সবাই পার্টিতে, আমি উপরে বসে বসে কন্টেস্ট করতেছি বন্ধুর বাসায় ল্যাপটপ নিয়ে। সো দ্যাটস অ্যানাদার থিং, যে ব্লেসিং আমার ডেডিকেশন, বিকজ অফ লাইক আই এম এক্সট্রিমলি ডেডিকেটেড। আমার পুরা জীবন, মানে আমি সবকিছু বাদ দিছি ফর কম্পিউটার সায়েন্স। আই লেফট এভরিথিং বিহাইন্ড। আমার ফ্যামিলি, আমার কাছে মনে হয় যে আমার ওই যে বাঙালি বউ, তো এই জন্য বউটাও আছে না, লেডও থাকলো নলে। হোয়াট আই ডিড ফর কম্পিউটার সায়েন্স। কারণ হচ্ছে আমি মনে করি আমার আসলে ওরকম কোনো জ্ঞান বুদ্ধি নাই, মাথায় একটু জ্ঞান বুদ্ধি কম। তো জ্ঞান বুদ্ধি কম হইলে একটা সমস্যা হয় যে একটা ইন্টেলেকচুয়াল মানুষ 10 ঘন্টায় যা করে, আমার সেটা 100 ঘন্টা লাগে। তা আমার তো তাকে বিট করতে হবে। সো কাজে আমার অনেক কাজ করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। এই জন্য আমার বউ বাচ্চা অনেক সাফারিংসের ভিতর দিয়ে গেছে। বাট আমার ওয়াইফ যেহেতু কখনো কাজ করে নাই আনটিল নাও,
সো আমার বাচ্চাটা টেক কেয়ার করতে পারছে আর কি প্রপারলি, বাট আই স্যাক্রিফাইস এভরিথিং। আমার বউ হয়তো ঘুমাই গেছে, আমি রাতে 2টা-3টা পর্যন্ত পুরামি করে ঘুমাই, আবার সকালবেলা ওইটা আমার কাজে চলে গেছি। এবং আমার কাছে মনে হতো না ঘুমায় কাজ করাটাই হচ্ছে একটা আলাদা লেভেলের জগৎ, ইটস এ ফান এন্ড আই স্টিল ডু, বাট এতটা এগ্রেসিভ না এখন, বয়স হয়েছে এবং মানে কাজ হয়ে যায়, মানে এই জন্য আর অত একটা এগ্রেসিভ না। তো ওইভাবে হচ্ছে প্রোগ্রামিং, মানে উইক বাই উইক কন্টেস্টে দিয়ে গেছে, একটা প্রবলেম সলভ করতে পারছি খুশি, একটা থেকে কোনো কোনো কন্টেস্ট 2টা সলভ করতে পারি খুশি, 3টা করতে পারলে তো আমি বেটা পৃথিবীর শ্রেষ্ঠ প্রোগ্রামার হয়ে গেছি। হ্যাঁ, এমন। হ্যাঁ। এবং মনে হয় পুরা আমার জীবনে মনে হয় মানে 4টা প্রবলেম সলভ করতে পারছি হয়তো 1-2 বার। হ্যাঁ। কারণ জেনারেলি 4th প্রবলেমটা খুব টাফ থাকে। Tough. আর এখন টেস্ট গুলো মানে আরো টাফার হয়ে গেছে, আমি আরো যতদূর tough. শুনছি আর কি। মানে tough হয়ে গেছে। থার্ড থেকে এখন বেশি টাফ স্টার্ট। হ্যাঁ, আমি এগুলো করতে থাকি রেগুলার। তো যেটা আমি পারতাম না পরের দিন শিখতাম, এটা নিয়ে আমি আর পরের দিন একটা মিডিয়ামে একটা পোস্ট লিখতাম। হ্যাঁ, ওই পোস্ট যদি এখন পড়ি নিশ্চয়ই হাসতে হইব, কারণ তো এত বাজে ইংলিশে হয়তো বা লিখছি। বাট যাই হোক, তো পোস্ট লিখতাম এভাবে আস্তে 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 করতে 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 মানে আমার একটা অপরচুনিটি আসে অ্যাপলে। ওইখানে অবশ্য ওরা খুব বেশি অ্যালগোরিদম নিয়ে এত একটা গাড়াগাড়ি করে নেই, বাট মানে বেসিক জিনিস দিয়ে হয়ে গেছে। অ্যামাজনের ইন্টারভিউগুলা অ্যাপলে যখন ঢুকছিল তখন কি কোনো রেফারেল বা কোনো কিছু ছিল যে আপনাকে ধরেন পরিচয় না, অ্যাপলে আমি ঢুকছি একটা ভেরি স্পেশাল পজিশনে, এবং এত স্পেশাল পজিশন যে দে আর লিটারালি গিভিং মি দ্য ফ্লাইট কস্ট। আমার ওইখানে একটা গাড়ি থাকতো, আমার জন্য মাসের পর মাস অ্যাপল হোটেল বুক করে ফেলছে। তো ওইখানে হচ্ছে একটা গাড়ি থাকতো, আমি ওই গাড়িটা ইউজ করতাম আমার জন্য লিটারালি, এবং আমার খাওয়া থাকা এভরিথিং ওয়াজ কাভার্ড। তো ওইটা একটা স্পেশাল পজিশন ছিল, এই স্পেশাল পজিশনের জন্য আমার এই ফেসিলিটিগুলো দেওয়া হয়েছে বিকজ অফ তখন হচ্ছে আরেকটা খুব বিগ অ্যান্ড পিপলদের কানেকশনে আমি আসলে ওইটাতে ঢুকি আর কি, ওই প্রজেক্টটাতে পাই। কিন্তু এটা আসলে আমার পুরো আমার রিফ্লেকশন না। যদি আমাকে অ্যাজ ইউজুয়াল ইন্টারভিউ নিত, মেবি আই ওয়াজ নট রেডি ফর দ্যাট। কিন্তু যেহেতু আমার একটা স্পেশাল স্কিল ছিল অ্যান্ড আই এম ভেরি অ্যাগ্রেসিভ, এবং আমার নিজের সেলফ ড্রাইভিং কার ট্রেনিং করাইছি আমি। তখন একটা সেলফ ড্রাইভিং কারের প্রোগ্রাম ছিল বাই সেবাস্টিয়ান থুরান। হচ্ছে তোমার ওই দারপা গ্র্যান্ড চ্যালেঞ্জে প্রথম যেই গাড়িটা সাকসেসফুলি এই মুহাবি ডেজার্ট ওরা বলে মুহাবি ডেজার্ট কমপ্লিট করে, ওই গাড়িটারই হচ্ছে, আমি জানি তুমি চিনি সেবাস্টিয়ান থুরান ফ্রম স্ট্যানফোর্ড। হ্যাঁ। এই থুরানের একটা কোর্স ছিল সেলফ ড্রাইভিং কারের, ওটা আমি শেষ করছিলাম করে। আমি নিজে কার ট্রেনিং করাইছি সেলফ ড্রাইভিং করার জন্য। তো ওইগুলার কাজ দেখে থেকে মানে ইমপ্রেসড হইয়া, যে ম্যানেজার ছিল সে এখন আমার ফ্রেন্ড অ্যাকচুয়ালি, কয়েকদিন আগে মেটাতে আমার সাথে ডিনার করতে আসছে। সেও চাকরি ছেড়ে দিয়ে এখন ফ্লাইট ইনস্ট্রাক্টর, তার একটা প্লেন আছে, সে ফ্লাইট শিখায়, লার্নিং শিখায়, এবং ওর একটা আপন ভাইয়ের সাথে ও নাকি বিভিন্ন গেম নিয়ে তোমার কোম্পানি দাঁড় করানোর চেষ্টা করতেছে আর কি। তো ও আমারে বলে যে আরে তুমি এত কাজ করছো, বেসিক খুব আমারে পার করাই দেয়, এবং সে আমাকে নিয়ে নেয় একটা ভেরি স্পেশাল রোলের জন্য, যে পুরা ওদের পাইপলাইনটা যে সেন্সরের ডেটা আসে এগুলো সব আমার ডিজাইন করা ডিজাইন। এখন ওই অ্যাপলে যাওয়ার পরে এর পরবর্তীতে আপনার অ্যামাজনে বা মেটাতে যাওয়াটা অনেকখানি ইজিয়ার হয়ে যায়। ইজিয়ার এই ইন্টারভিউতে আসলে এগুলো দেখে না, এবং আমি নিজেও কারো প্রোফাইল ইন্টারভিউর আগে একবার দেখছি একটা পোলা MIT-র, দেখে আমার কাছে মনে হচ্ছে ইন্টারভিউতে আমি বায়াস ছিলাম। তারপর থেকে আমি আর কারো রিজিউমি আমি কখনোই দেখি না, নেভার এভার। ইন্টারভিউর পরে ফিডব্যাক দেওয়ার পরে এরপরে রিজিউমিটা খুললাম যে পোলাটা খেয়ে দেখি, তো এর আগ পর্যন্ত না। কারণ আমি যদি MIT থেকে PhD করে এসে আমার মাথায় ঢুকলো যে ট্যালেন্টেড, আই উইল বি মোর নাইসার। তো যার কারণে ওরা এগুলো দেখে না। অ্যামাজনে যেটা হয়েছিল, অ্যামাজনের যেটা ইন্টারেস্টিং, আমার ইন্টারভিউ সিয়াটল একটা টিমের সাথে আমি প্রথম রাউন্ড যখন পাস করি, তখন ডালাসে একটা জব ফেয়ার হয়। আমি ওই জব ফেয়ারে যাই, ওরা একটা প্রবলেম দেয়, ভুলে গেছি, মানে একটা অর্ডার টপোলজিক্যাল সর্ট রিলেটেড একটা প্রবলেম দেয়। তো সবাই যেটা যেভাবে করছে আমি একটু অন্যভাবে করছি। তো করার পরে ওইখানের যে অ্যামাজনের রিপ্রেজেন্টেটিভ, ওরা বলছে ওমা জেনারেলি তো এটা কেউ এভাবে করে না, ইউ ডিড ইট, তুমি এক কাজ করো, তুমি ডালাসের টিমে জয়েন করো, এটা ভালো হইব। আমি ওকে, তোমরা যেহেতু বলছো তোমরা ডালাস থেকে আসছো। পরে আমি ট্রান্সফার করে ডালাসে ইন্টারভিউ দিই, আমার এখানে চাকরি হয়। কিন্তু আমি চাকরি হইলো, আমি কিন্তু থামি নাই। আই ওয়াজ লাইক কোডিং এভরি সিঙ্গেল নাইট, ওই লিড কোড করতেছি, শিখতেছি। কারণ হচ্ছে আমার তো কোনো বেসিক নাই কম্পিউটার সায়েন্সে, এবং আমার এই যে বই সব কিন্তু কম্পিউটার সায়েন্স। শুধু এগুলো কিন্তু এখানে ইটস নট লিমিটেড হিয়ার, আই হ্যাভ 2 more প্লেসেস ইনসাইড অফ মাই হাউস। আমি এখন যেখানে বসে আছি ইটস এ সানরুম, পুরোটাই হচ্ছে গ্লাসের। সানরুমের ভিতরে, কারণ হচ্ছে বাসায় কাজ করাচ্ছে, এখানে আমি একটু একা পার্সোনাল টাইম পাই, কাজ করি। আমি কিন্তু ওই লিড কোডটা আমি বন্ধ করি নাই, আমি কন্টিনিউয়াসলি আমার ওই কোডিং আমি চালাই গেছি আর কি। আর হচ্ছে বেসিক অপারেটিং সিস্টেম, কম্পিউটার আর্কিটেকচার, এগুলা, কম্পিউটার নেটওয়ার্কিং, রিসার্চ পেপার পড়া। অ্যামাজনে থাকতে আমি রিসার্চ পেপার পড়া নিয়ে একটু আস্তে আস্তে খুব হই। আমি প্রচুর রিসার্চ পেপার পড়ছি। আমার কাছে মনে হয় মোস্ট অফ দ্য কম্পিউটার সেমিনাল পেপার ফ্রম 1930 থেকে আমার মনে হয় আমি পড়ছি। হয়তো সবগুলো মনে নেই, বাট আই ডিড ইট। যত সেমিনাল পেপার আছে।
তো এগুলো আমি পড়ছি এবং এটা আমি একটা হ্যাবিটে পরিবর্তন করি, এবং বই পড়া আমার এক পর্যায়ে কিছু কিছু বই এখানে আছে যেগুলার 100% আমি পড়ছি, 100%। আবার কোনো কোনো বই হয়তো 1-2 চ্যাপ্টার পড়ার পর মনে হচ্ছে দূর এটা আমি বুঝি না, আর নাহলে হচ্ছে এটার প্রতি আমার ইন্টারেস্ট নাই, ছেড়ে দিছি। কিন্তু কিছু কিছু বই আছে আমি পুরো 100% পড়ছি একদম, কারণ ইটস লাইক রিয়েলি রিয়েলি গুড বুক, রাইট? তো এই বুক এবং এই পেপার পড়ার একটা হ্যাবিট তৈরি হয়। আর অ্যালগোরিদমিক চ্যালেঞ্জ, যেহেতু এটা পার্ট অফ দ্য ইন্টারভিউ, চাকরি পেতে হলে এটা করতে হবে, এটা আমি সবসময় চালু রাখি আর কি। আচ্ছা, যেমন আপনি বলা যায় যে ওই যে চাকরি জীবনের ভিতরে ঢুকেই আলটিমেটলি প্রিপারেশনটা স্টার্ট করছেন, মেইন হ্যাঁ। প্রিপারেশন। অ্যালগোরিদম এই টাইপের জিনিস যেগুলো পোলাপান খুব পপুলার, অ্যালগোরিদম এন্ড ডাটা স্ট্রাকচার, এগুলো আমি চাকরি পাওয়ার পরেই আমি আসলে ভালোভাবে শিখছি, এর আগ পর্যন্ত আমি শিখিনি। এখন আমি একটা জিনিস আপনার কাছে ভাই জিজ্ঞেস করবো, অনেক ক্ষেত্রে যেটা হয় কি যে বাংলাদেশের যারা সিএসসি নন সিএসসি, ইভেন আপনি তো নন সিএসসি ব্যাকগ্রাউন্ডে বলা যায়, যদিও পরবর্তীতে আপনি মাস্টার্স করছেন। হ্যাঁ। সো মূল বিষয়টা হচ্ছে অনেকে যেটা হয় যে কোনো রকম ভাবে সে একটা প্রথম চাকরি পাইলো, যে চাকরিটা শুরুতে হয়তো বা তার অনেক হাই ইন্টেলেকচুয়াল দিয়ে চাকরিটা পাইতে হয় না, সে কিছু জিনিসপত্র পারে, ওইটার মাধ্যমে সে চাকরিটা পাইছে। বাট তার মনের ভিতরে সবারই তো কম বেশি একটা মনের ভিতরে সুপ্ত বাসনা থেকে যে আমি আরো বেটার একটা কোম্পানিতে যাবো, নট নেসেসারিলি যে ওই ফ্যাং। কি বলে এটাকে, ওই যে ফ্যাং বা ফ্যাঙে যাবো, whatever। এরকম যাবো, এরকম না। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে অনেক ক্ষেত্রে থাকে যে না, বাংলাদেশেরই আমি একটা টপ কোম্পানিতে যাইতে চাই বা এই টাইপের একটা বিষয়। তো এখন বাংলাদেশে টপ কোম্পানিতে যাইতে হইলেও তো তার ধরেন ওই যে কম্পিউটার সায়েন্স বা প্রোগ্রামিং এর আসলে ফান্ডামেন্টাল জিনিস অনেক স্ট্রং থাকতে হয়, শুরুতে তো আসলে সবার স্ট্রং ভাবে থাকে না। আবার একটা এক্সকিউজ হিসেবে দাঁড়ায় যায়, সেটা হচ্ছে আমি তো ভাই আমার কোম্পানিতে ডেইলি 7 থেকে 8 ঘন্টা, ক্ষেত্র বিশেষে 9 থেকে 10 ঘন্টা আমাকে কাজ করতে হয়, আমি আবার প্রিপারেশন নিব কোন সময়? তাদের উদ্দেশ্যে আপনার আসলে কি বলার আছে যে খুবই হয়তোবা লিমিটেড স্কেলে সে স্টার্ট করছে, কিন্তু নেক্সট লেভেলে জাম দেওয়ার জন্য তার আসলে এখন সিরিয়াস ভাবে ভেঙে চুরে তার নিজেকে করতে হবে, কিন্তু সে ভাবতেছে তার কাছে সময়। এই কোশ্চেনটা আমি খুব ব্রুটালি এবং খুব বাজেভাবে উত্তর দিব, কারণ এই কোশ্চেনটা আমার একইভাবে তুমি চিনো কিনা জানি না, সিয়াম মুশারফ নামে একটা ভাই আছে, সিয়াম ভাই, উনি হচ্ছে হায়ার স্টাডি অ্যাব্রোড, বাংলাদেশের প্রথম যে হায়ার স্টাডি অ্যাব্রোড পপুলার একটা পেজ হয়, এটা কিন্তু সিয়াম ভাই ইয়ে করছে আর কি, উনি 03 হচ্ছে আইওটির। তো সিয়াম ভাই একটা অনুষ্ঠান করছিল ডালাসে, আমি ওই অনুষ্ঠানে আমার এই কোশ্চেনটা করা হয়েছিল যে আপনি এত কিছু করেন কেমনে? তা আমি কই ভাই তোমার টাইমও 24 ঘন্টা, আমার টাইমও 24 ঘন্টা, রাইট? আর এখন জ্ঞান অর্জন করা হচ্ছে এই জিনিসের মধ্যে লিমিটেড। তো আমি যখন এরকম মানে পি করতেছি না বাথরুমে, দ্যাটস ওয়ান আই এম রিডিং। বাথরুমে যখন বসে আছি তখন আই এম রিডিং। But many people will think that, oh my God, he's on the phone. I'm not in the phone. Really. I'm on the book. এবং আমি সার্চিং, আমি আমার লার্নিংটা ওভার দ্য টাইম আমার কাছে মনে হচ্ছে লার্নিং এর কিন্তু দুইটা ইয়ে থাকে, একটা হচ্ছে ফোকাসড লার্নিং, আর একটা হচ্ছে এটাকে আরেকটা ওয়ার্ড বলে, বাট আমি একটু ওয়ার্ডটা যদি লার্নিং হবে এরকম কিছু, স্ক্যাটার্ড, অনেকটা স্ক্যাটার্ড লার্নিং এর মতো। তুমি যদি ফোকাস কোনো কিছু লার্নিং দিয়ে ফোকাস দিয়ে কোনো হার্ড প্রবলেম সলভ করতে চাও, মোস্ট লাইকলি ইউ উইল ফেল। কারণ হচ্ছে ফোকাস যখন তুমি হও, ইউ ফিক্সড ইউর ব্রেইন অন লাইক এ সিঙ্গুলার ভেরি ডেডিকেটেড পয়েন্ট, এর বাইরে তুমি যাইতে পারো না। তা আমার যেটা হয়, আমি যদি কোনো হার্ড প্রবলেম নিয়ে ডিল করি, আমি হচ্ছে সোনার ভিতরে মোবাইলটারে এরকম কাভার করে, কারণ সোনাতে যেহেতু অনেক হাই হিট 180 ডিগ্রি ফারেনহাইট, ওটার ভিতরে তাওয়াল দিয়ে কাভার করে এরকম করে দেখতে থাকি, এটা নিয়ে একটু ডিসকাস করতে থাকি, পড়তে থাকি, বাথরুমে গিয়ে পড়তে থাকি, হাঁটতেছি একটু পড়তেছি। আর এখন যেহেতু টেসলা গাড়ি আছে সেলফ ড্রাইভিং, ওটা দিয়ে এখন ওইটাতেও পড়তেছি, পড়তে স্ক্যাটার্ড, ফোকাস না কিন্তু, রাইট? ডিনার করতেছি, একটু দেখতেছি, আমার বউ হয়তো টিভি দেখতেছে, ওরা মনে করতেছে আমিও দেখতেছি, আমি আসলে দেখতেছি, আমি হচ্ছে একটু ওটা নিয়ে স্টাডি করতেছি। তো এই যে স্ক্যাটার্ড হয়তো হচ্ছে ডিফারেন্ট থট গুলো হচ্ছে আসে, এখন একুমুলেট হয়। তো তোমার টাইমটা হচ্ছে যে 8 ঘন্টা, ইউ আর নট লাইক 8 আওয়ার্স, হোয়াট ইটস 24 আওয়ার্স, রাইট? এবং এরপরে বা সামনে তোমার ডেডিকেটেড টাইম থাকে। তা আমি বলি যে হাউ বিগ, হাউ ফার ইউ উইল গো, ইটস নট ডিফাইন্ড বাই 9 to 5. Actually, it is defined by what you do before 9 and after 5. এই 9 to 5 হচ্ছে ফর জব, বাকি যে সময়টা দ্যাটস ডিফাইন্স হু ইউ আর and what and how much you will go. Every single person, there are a lot of people, they just clearly lie. I can tell you they clearly lie, বলবে যে হয়ে যায়, মানে একটা ভাব মনে হয় যে আমরা শিয়াল পন্ডিত একেবারে সিরিয়ালাইজে দুনিয়া, মিথ্যা কথা। অল অফ দেম এক্সট্রিমলি ডু হার্ড ওয়ার্ক, এবং ওরা মানে একদম ডাহা মিথ্যা কথা বলে। বাট দিস আর লাইক, এই কারণে আমেরিকায় যদি তুমি কেউ বলো যে ইউ আর জিনিয়াস, হি উইল লাইক রিয়েলি মাইন্ড ইট ভেরি ব্যাডলি। খুব কষ্ট পায় তুমি যদি কেউ জিনিয়াস বলো। ইফ ইউ বলো যে ও মাই গড ইউ আর সো হার্ড ওয়ার্কার, ইউ উইল বি হ্যাপি। কারণ আমার একটা কলিগ, আই থিঙ্ক হি ওয়াজ প্রমোটেড লাইক ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ইঞ্জিনিয়ার। আমি ওর টেক লিড ছিলাম। আমি কোনোদিন আমার প্রমোশন নিয়ে আমার ম্যানেজারের বলতাম না, আমি বলতাম যে ঋষভ পারেখ হ্যাজ টু বি প্রমোটেড। এই ছেলে হচ্ছে প্রফেশনাল ক্রিকেট খেলে, প্রফেশনাল তবলা বাজায়, ইউটি অস্টিন থেকে CGPA 4.4। তারে আমি 1 বছর কয়েক মাসের ভিতরে আমি IC 4 থেকে 5 বানাই।
এবং আমার সাথে খুব ভালো রিলেশনশিপ এখনো। লাইক হি ওয়াজ ভেরি ফাস্টেস্ট, এবং তারে পরবর্তী সময়ে এক বিপি বলছে যে আই নিড দিস গাই, ওরা পুরো অর্গ থেকে অন্য একটা নিউ ইনোভেটিভ অর্গে নিয়ে গেছে ঋষভ পারেখরে। সে একটা অন্য অর্গে আছে, অন্নপূর্ণা ল্যাব, অন্নপূর্ণা ল্যাবে আছে ও এখন। ওরে নিয়ে গেছে বিপি নিজে এসে একটা IC4 থেকে 5 হওয়া ছেলে নিয়ে গেছে। দ্যাট কাইন্ড অফ পারফরমেন্স হি ওয়াজ। তো ওরে আমি জানি এরকম জিনিয়াস বলছি, আমার বলছি মোর প্লিজ ডোন্ট সে দ্যাট, আই ডিড লট অফ হার্ড ওয়ার্ক ম্যান, প্লিজ টেল মি হার্ড ওয়ার্কার। তখন আমি বলছি যে না, এখানে জিনিয়াস বললে মাইন্ড করে, কিন্তু আমাদের দেশে মনে হয় যে আমার কেউ জিনিয়াস বললে সিরা ফেলাইছি। It's a bullshit এবং কমপ্লিট লাই। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড নো ম্যাটার হোয়াট। বিফোর 9 and after 5 what you do that defines you. তুমি যদি বলো যে আমি শিখতে চাই, ভাই বাংলাদেশে তোমার অফিস থেকে বাসায় যেতে 3 ঘন্টা বাসে বসে থাকতে হয়, সেই 3 ঘন্টা তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? হ্যাঁ, বয়ে বয়ে তুমি টিভি দেখবা, ফিফা ফুটবল খেলা দেখবা। এই যে তুমি বললা 2টা খেলা দেখছো, আমি হয়তো 8-10টা খেলা দেখছি এই পর্যন্ত। তুমি যখন বসে বসে আরামসে খেলা দেখো, আমি তখন বসে বসে বই পড়ি। And everybody does. ওই সাকসেস ইজ নট ইজি, রাইট? ইট ডাজন্ট কাম ফ্রি আনলেস ইউ উইন এ লটারি। এবং যারা লটারি ধরে তাদেরকে আমি ডাম্বি মনে করি, লিটারালি দে আর ডাম্ব। এই জন্য আমি জীবনে কোনো লটারি ধরি নাই, জীবনে না ইনক্লুডিং ডিবি। না মাঝে একটা ভিডিওতে ঝঙ্কার ভাই বলতেছিল যে উনি যখন ওই ঢাকা শহরে বাসের ভিতরে চলাচল করতো, অনেক সময় বাসের ভিতরে দাঁড়ায় উনি হাতের ভিতরে বই নিয়ে পড়তে যাইত। তো এটা একটা রিলস হিসেবে পাবলিশ হয়েছে। তো সেখানে ধরেন কমেন্টে অনেকে বলছে যে মানে বাংলাদেশে যেটা অ্যাজ ইউজুয়াল হয়, যেটা তো একটা ইনহিউম্যান বিষয়, সবাইকে আপনার মতো করবে, এটার আসলে আপনি মানে ইনহিউম্যান একটা জিনিস। এখন আমি আসলে যে জিনিসটা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, এখনকার জেনারেশনে একটা আমার কাছে মনে হয় যে বড় চ্যালেঞ্জ যে আমরা সবকিছু ধরেন শর্টকাটে, যেমন ওরা অনেক ক্ষেত্রে ভাবে কি যে আপনি যেরকম খুব সুন্দর করে একটা স্ট্যাটাস দিতেছেন খুবই বড়সড় ভাবে, এখন আপনার জায়গা থেকে তো এটা ঠিক আছে, ওরা ভাবতেছে যে এটা মনে হয় ফারুক ভাই অটো হয়ে গেছে, বা ওই জায়গাতে ফারুক ভাই অনেক ইন্টেলেকচুয়াল পারসন, এইভাবে মনে হয়েছে। তো ওই জেনারেশনের জন্য আসলে আপনি কি বলতে চান? যারা আমি 2টা প্রশ্ন করি যে ভাই আপনি যা বলছেন এটা অনেক সময় হজম করতে চাইবে না। হ্যাঁ, আমি ওটা বলি, ভাই তোমার কি আমি বলছি যে তুমি ম্যাটার বড় ইঞ্জিনিয়ার ও ডিরেক্টর হও? তোমার আমি বলি নাই তুমি মাদ্রাসার শিক্ষক হও, স্কুলের শিক্ষক হও, নাহলে বাংলাদেশের অটোরিকশা চালাও। তারপর তোমার আমি কই নাই যে তুমি আইসা এখানে ডিরেক্টর হও, রাইট? সো ইটস ইউর ওন লাইফ। কেউ ইনহিউম্যান কাজ করে ওইখানে গেছে, লেট হিম বি ইন হিজ ওন ওয়ে। এবং তুমি যদি হইতে চাও, তার যদি ওই সাজেশনটা পরামর্শটা তোমার ভালো লাগে, ইউ ক্যান ফলো ইট, ইউ ডোন্ট নিড টু ফলো ইট। লাইক আরেকটা হচ্ছে আমাদের একটা কালচার হয়েছে কি এভরিথিং ইজ ওকে, পার্টিকুলারলি এই ওয়েস্টার্ন সোসাইটিতে। কি বলবো এখন, আর জায়গায় দিয়ে গেলে আবার অন্যরকমের তুমি তোমার ভিডিওতে ব্লকিং খাইবা, ওটা না বললাম। এভরিথিং ইজ ওকে, আমি পড়ি না, আমি রেজাল্ট খারাপ করছি, ইটস ওকে। আমার মেয়েও আমার বলে যে ড্যাড ইটস ওকে। হ্যাঁ, আরে ওকে কি, তুই পরীক্ষা করতেছিস ফেলে, ওকে কি রে? ওকে কি? ইউ আর লাইক লিটারালি রুইং ইউর লাইফ এন্ড স্টিল ওকে। সে হার্ড ওয়ার্ক করতেছে, ইটস ইনহিউম্যান। তোর কি কইছে নাকি ইনহিউম্যান? তুই হিউম্যান হয়ে তুই ঘুমা, ইউ উইল বি লুজার আর ইউ উইল বি সাকসেসফুল। তো এটার একটা এক্সাম্পল আমি দেই। আমি কোনো একটা ভিডিওতে আমি বলছিলাম আমার অ্যামাজনের টিমে, বাই দ্য ওয়ে ও এখন অ্যানথ্রোপিকের খুব বড় পজিশনে আছে, এবং ও হচ্ছে লিঙ্কডইনে এটা লিখে না। হ্যাঁ, কারণ হচ্ছে ওই যে লিখলে এবং আমাদের যে টাইটেল, ধরো মাইক্রোসফট এআই, আমাদের টাইটেল হচ্ছে মেম্বার অফ টেকনিক্যাল স্টাফ। কারণ আমরা যদি বলি আমাদের রিয়েল টাইটেল, উই মাইট গেট লাইক লট অফ রিক্রুটার মাইট হায়ার ইউ অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। তো ওর হচ্ছে ওই টাইটেল এটা লেখা নাই, কিন্তু হি ইজ এ ভেরি বিগ পজিশন হোল্ডার ইন অ্যানথ্রোপিক। তো ওর নাম হচ্ছে, পুরো নামটা না বলি কারণ খুব অনেকেই এই ভিডিও দেখে গিয়ে ওরা রিকোয়েস্ট পাঠানো শুরু করবে। তো যাই হোক, সে হচ্ছে উজবেকিস্তানের। তো ওরে আমি একদিন জিজ্ঞাসা করছি যে এই তুমি তো আমার চেয়ে বেশি বড় না, তুমি প্রিন্সিপাল হয়ে বসে রইছো, আমি এখনো মানে সিনিয়র প্রমোশনের জন্য চিল্লাপাল্লা করতেছি, আমার কিছু পরামর্শ দাও যে আমি কিভাবে হইতে পারি। তো যেহেতু সে আমার মেন্টর ছিল, সে বলছে উমর তুমি তোমার লাইফ সম্পর্কে অনেক কথা বলছো, যে তুমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো নিজের শরীরের রক্ত বিক্রি করে, এবং আমাদের ওই কালচারে এটা তো মানে ব্রুটাল ম্যান। মানে তুমি এরকম কষ্ট করে পরিবারে আসছো যে মানে তোমার রক্ত বিক্রি করা লাগছে। তুমি এমন গল্প বলছো যে তোমার ঘরে তেল নাই দেখে তুমি তোমার চাচার ঘরের বাহিরের লাইটের মধ্যে গিয়ে তুমি পড়ছো। কিন্তু আমার কথা এবার শোনো, আই ওয়াজ সো মাচ প্রিভিলেজড ম্যান, আমি অনেক প্রিভিলেজড। তো কিভাবে? সে বলে যে আমি ক্লাস 7 থেকে প্রোগ্রামিং করি। আমার বাবা হচ্ছে একজন ফিজিক্সের প্রফেসর বা ম্যাথের প্রফেসর বলছিল, আমার মা হচ্ছে ফিজিক্স অথবা ম্যাথের প্রফেসর একটা ইউনিভার্সিটিতে, আমার দাদা হচ্ছে উজবেকিস্তানের শিক্ষার প্রধান বা ধরো শিক্ষামন্ত্রীর মতো পজিশন হোল্ড করে। যেই বাড়িতে আমি বড় হয়েছি উমর, আমার এরকম বাড়ি আমার জীবনে আমি করতে পারবো না। কিন্তু আই ওয়াজ সো অবসেসড উইথ কম্পিউটার প্রোগ্রামিং। আমি অনেক প্রিভিলেজড,
কিন্তু আমি এট দ্য সেম টাইম আই ওয়াজ অবসেসড উইথ দ্যাট। তো এইবার ক্লাস 7 থেকে তুমি কতদিন ধরে কোড লিখো? আমি কই 2014 সাল থেকে চাকরি শুরু করছি, এখন 2022। তো কই তুমি এই 8-10 বছর কাজ করছো, আর আমি 20-25 বছর কাজ করে প্রিন্সিপালে যে এবার তুমি আগাইছো না আমি আগাইছি। তুমি এত সাফারিংস এর ভিতর দিয়েও গেছো, রাইট? হ্যাঁ। তো ইভেন সে এত প্রিভিলেজ হওয়ার পরও তার কিছু কইছে তুই এরকম বড় পজিশন হোল্ড কর, এত লাইক বার্ন ইউর অ্যাস অফ, কেউ তো বলে নাই। হি ডিড বিকজ হি লাভ ইট অ্যান্ড হি স্টিল ডাজ বিকজ হি লাভ ইট। দিন রাত কাজ করে ডকুমেন্ট লিখে, আমি তার তো দেখতাম ডকুমেন্টগুলো কখন রিভিউ করতেছে, আমি দেখতেছি না, সে কোন সময় মেসেজে রিপ্লাই দিতেছে আমি তো দেখতেছি, রাইট? তো এরকম হার্ড ওয়ার্কিং হয়, মানে কাজ করে। হার্ড ওয়ার্ক না করলে আসলে অনেকে বলে যে বাই স্মার্ট ওয়ার্ক, দ্যাটস এ বুলশিট কনসেপ্ট। লাইক ওয়াই ইউ ক্যানট ডু এ স্মার্ট ওয়ার্ক উইদাউট ডুইং এ হার্ড ওয়ার্ক, রাইট? কেন? কারণ হচ্ছে তোমার ব্রেইনে যখন তুমি হার্ড ওয়ার্ক করো তখন এটা ট্রেন্ড হয়, হয়ে সে স্মার্ট হয়। তুমি যে স্মার্ট ওয়ার্ক করতে হলে আগে তোমাকে স্মার্ট হইতে হইব। স্মার্ট হইতে হলে ব্রেইনটা ট্রেন করাইতে হইব, ব্রেইনটা ট্রেন করতে হলে ভাই বই পড়তে হইব, রাইট? একদম মানে কি বলে, চোখের সামনে যা মানে টাইম আছে, এভরি নন স্লিপিং আওয়ার্স গো অ্যান্ড স্টাডি, ডু ফোকাস। তাহলে এটা পসিবল না। আর এরকম বহুত পাবলিক দেখছি মেটাতে। মেটা হচ্ছে একটা ইনহিউম্যান টাইপের কোম্পানি। পিপল কাম এন্ড লিভ এট 10 PM। কারণ হচ্ছে মেটা 3 বেলা খাবার দেয়, আনলিমিটেড ফুড। সকালবেলা আসে, ব্রেকফাস্ট করে, লাঞ্চ করে, ডিনার করে কাজ করে যায়, উইকেন্ডে কাজ করে। পিপল আর ওয়ার্কিং, ইটস নট ইজি। অনেকে আমি দেখছি 2 জনেও কমেন্ট করছে যে এই ভাই লিড কোড করলে হয়ে যায়, আসো, ইউ ক্যানট ইভেন সার্ভাইভ উইদিন 6 months উইল গেট ফায়ার্ড। ইউ ডিডন্ট ইভেন, অনেকে আমার মনে করে রিয়েল ট্যালেন্ট। আমি বলি যে তুই জীবনে কোনো ট্যালেন্ট কারে করে দেখোসি নাই। কেউ যদি আমার ট্যালেন্ট করে, আমি বলি যে তুই জীবনে ট্যালেন্ট কি দেখোসি নাই, যে ট্যালেন্ট কারে বলে। এখানে আমি এখানে যে আমার মেটাতে যে ডেস্কটা ছিল, আমার ডাইন পাশে বসতো একটা ছেলে, সে ক্যালটেক থেকে পিএইচডি করা। ক্যালটেক যারা জানে না তাদেরকে বলবো যে গুগল করে হোয়াট ইজ ক্যালটেক। হ্যাঁ, মনে হতো নাম শুনছো স্ট্যানফোর্ড MIT, কিন্তু ক্যালটেকের নাম হয়তো শুনো নাই, বাট গুগল করো হোয়াট ইজ ক্যালটেক। ক্যালটেক দিয়ে পিএইচডি করছে, তার ওয়ান অফ দ্য অ্যাডভাইজার পিএইচডি নোবেল লরিয়েট। আই হ্যাড টু কম্পিট উইথ দিস গাই। আমার সামনে রাইট আমার নাকের বরাবর যে ছেলেটা বসতো, টনি হচ্ছে নটরডেম থেকে পিএইচডি করা, গুগলের স্টাফ ছিল। হি ওয়াজ ইন মাই লেভেল এট মেটা, আই হ্যাড টু লাইক কম্পিট এগেনস্ট হিম। কারণ হচ্ছে এখানে যদি স্ট্যাক র্যাঙ্কিং হয়, ইউ হ্যাভ টু কম্পিট টু সার্ভাইভ, আদারওয়াইজ উইল গেট ফায়ার্ড। আর আমি যেই টিমে কাজ করছি এগুলা গুগলে মানে স্টাডি করতে বলবো যে অ্যাডস কি ধরনের টিম, যে মানে কি ব্রুটাল কম্পিটিশন হয়। আর যে কয়েকটি ইন্ডিয়ান ছিল আমার আশেপাশে, মোস্ট অফ দেম ফ্রম IIT। সো IIT কি মনে হয়, ওই যে কিছু অনুষ্ঠান আছে না, এই IITর কোচিং নিয়ে কিন্তু অনেকগুলো টিভি শো হয়েছে, এগুলো দেখলে তোমরা একটা ভালো আইডিয়া পাইবে হোয়াট ইজ IIT। হ্যাঁ, তো এগুলো একটু দেখে নিও। আমার এখন যে ছেলেটা আমার সাথে কাজ করে, একটা ছেলে, সুকিনা নাম, বাঙালি, কলকাতার বাঙালি। সে হচ্ছে একটা ইনস্টিটিউটে পড়ছে ইন্ডিয়াতে। তার ওই ইউনিভার্সিটি থেকে আরো যদি CGPA 3.7 বা ওদের তো অন্য 10 মনে র্যাঙ্কিং হয়, তো ধরো এরকম 3.5 বা উপরে যদি থাকে, ইন্ডিয়ার যে স্পেস রিসার্চ ইনস্টিটিউট ডাইরেক্ট ওখান থেকে ইউ উইল মাস্ট গেট হায়ার্ড। এটা এই লেভেলের প্রিমিয়াম অর্গানাইজেশন। তো এই পোলাপানগুলো কাজ করে, ও আমার 4 লেভেল নিচে কিন্তু আমার পড়ায়, কারণ হচ্ছে ও AI/CT ডোমেনের মাস্টার। আমি ওর সাথে ওয়ান সেটআপ করে আমি ওর থেকে শিখি। ও আমার কয় লেভেল নিচে? 4 লেভেল নিচে। তো এরকম ছেলেমেয়েগুলোর সাথে আমি ডিল করি। রাইট। আপনি ওই যে মানে কঠোর পরিশ্রমের কথা বলতেছিলেন, আপনার কাছে কি মনে হয় যে ধরেন যে কেউ আসলে চাইলে প্রোগ্রামিং শিখতে পারে, নাকি প্রোগ্রামিং শেখার জন্য একটা এলিট গ্রুপ বা এলিট ক্লাস লোকজন হওয়া দরকার? ভাই আমি তো হাদারাম। ইফ ইউ ডোন্ট নো, ভেরি ক্লিয়ারলি আই এম হাদারাম। তো হাদারাম যদি শিখতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে পৃথিবীর যে কেউ পরিশ্রম দিয়ে শিখতে পারে, অ্যাজ লং অ্যাজ হি হ্যাজ এ হেলদি ব্রেইন। কারণ কারো যদি ব্রেইন ড্যামেজ থাকে, আমি তো আর বলতে পারবো না যে সে শিখতে পারবে কিনা। কারণ অনেকের কিন্তু বাংলাদেশে আমরা রিয়েলাইজ করি না, বাট দে হ্যাভ ব্রেইন প্রবলেম। এবং ধরো যে অটিস্টিক টাইপ অফ মানুষ কিন্তু অনেক আছে, কিন্তু এগুলো যদি বিদেশে আসতো, ডেফিনেটলি দে উইল বি ট্রিটেড এজ অটিস্টিক। কিন্তু বাংলাদেশে এটা বাপমারাও এটা এক্সপোজ করে না, এবং দে আর অটিস্টিক। তো সেটা একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ। তার মানে তার একটা নিজস্ব ডিফিকাল্টিজ আছে, দে ক্যানট ডু। বাট কারো যদি হেলদি একটা ব্রেইন থাকে, প্রোগ্রামিং কেন, একটা নর্মাল পারসন, এনি ক্যারিয়ার ইজ পসিবল, এনি ক্যারিয়ার। তাহলে আমি একটা উদাহরণ দিই। অনেকে আমারে বলে ট্যালেন্টেড, রাইট? আমি হাদারাম। আমার শেলক ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল সিভিল ইঞ্জিনিয়ার ফ্রম বাংলাদেশ ইন আমেরিকা। সে হচ্ছে নিউ জার্সির প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। আমাদের এইজের একটা ছেলে অলরেডি প্রিন্সিপাল ফর এন্টায়ার নিউ জার্সি স্টেট। আমি শুনছি ওর যদি আর একটা বা 2টা প্রমোশন, একটা প্রমোশন হয়, তাহলে ওইখানের গভর্নর ওর কাছ থেকে সাইন নিতে হবে। হ্যাঁ, আমার শেলক গত 2 বছর আগে আমার বাসায় বেড়াইতে আসছে।
আমার ঘরের সামনে যে বারান্দায় বৈশা বৈশা সে এক পারা কোরআন মুখস্থ করে গেছে, হ্যাঁ, এবং গত কিছুদিন আগে যে সে হাফেজ হয়েছে, তার হাফেজের যে সাইন করা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রফেটের যে এই মানে চেইন, তার ফ্যামিলি যে চেইন, হ্যাঁ, ওইখান থেকে সে সার্টিফিকেট নিছে। একটা কোরআন মুখস্থ করছে, ও বলছে যে এটা পুরোটা মুখস্থ করতে হবে আমার 6 মাস লাগবে। তুমি এরা আরবি বলবা, সে ইংলিশে ট্রান্সলেট করবে, ও অ্যারাবিয়ান পিপলদেরকে আরবি শিখায় এখন, এবং গত কয়েকদিন আগে সে তারাবিও পড়াইছে। শুধু এটা না, সে হচ্ছে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, সে একটা ইউনিভার্সিটির প্রফেসর, সে হচ্ছে হাফেজ, সে হচ্ছে ইমাম। দ্যাটস কল ট্যালেন্ট। এবং একটা মানুষের 40 ইয়ার্স এজে আসার পরে কেউ যদি কোরআন মুখস্থ করতে পারে, আমার কাছে মনে হয় আর কোনো অসাধ্য কাজ আছে থাকার তো কথা না ভাই। এত বড় বই কেমনে মুখস্থ করে, এটা আবার চিন্তা করতে আমার ভয় লাগে। এবং সে 40 ইয়ার্স এই যে আইসা সে এটা কাজটা করছে সাকসেসফুলি। I feel really proud of myself when I was Saidul Said, one of the most successful civil engineer from Bangladesh, ex-Buitian. অনেকে হয়তো চিনে, চিনার কথা, কারণ সে একসময় জিআরই পড়াইতো বাংলাদেশে। অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, বিশেষ করে এখনকার জেনারেশনে যেটা হয় যে ওদের ভিতরে একটা জিনিস কাজ করে যে কোনো কিছু আমি যদি ভালো পারতে চাই বা ভালো আমার কাজের ভিতরে রিফ্লেকশন চাই, তাহলে মোস্ট লাইকলি সেটা আমার প্যাশনের সাথে যেতে হবে, ভালো লাগতে হবে, এই টাইপের ডিফারেন্ট কনসেপ্ট আছে। কিন্তু প্যাশন বা একটা জিনিসের প্রতি ভালো লাগা তৈরি হইতেও তো ওইটার পিছনে আসলে টাইম ইনভেস্ট করতে হয়। আদারওয়াইজ ইউ ক্যানট সে যে এটা আমার সাথে যায় নাকি যায় না, ওই জায়গাতে আমি তো আসলে অনেক রুট লেভেল থেকে উঠে আসছি, আমার এনসারটা একটু ডিফারেন্ট হবে। ধরো আমি যেই ফ্যামিলি থেকে উঠে আসছি, আমাদের বাংলাদেশে এখন তো একটু আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, মানুষ বিদেশে গিয়ে একটু মানুষের খুব ভালো মন্দ। আমি কিন্তু স্কুলে গেছি পায়জামা পরে, আমার কোনো প্যান্ট ছিল না, আমার টিচার বাড়ি দিয়ে আমার পায়ে রক্ত বের করে ফেলছিল, আমার কোনো প্যান্ট নাই। আমি চোরা মার্কেট থেকে 15 টাকা দিয়ে একটা প্যান্ট কিনছিলাম স্কুলের ড্রেস হিসেবে, আর পায়জামা পরতাম। তো পায়জামার কিন্তু একটা প্রবলেম আছে, পায়জামা যে আয়রন করা হয় এটা কিন্তু এইভাবে চেটাইনে আয়রন করা হয়, তুমি হাঁটলে মনে হবে যে লুঙ্গির মতো দুনিয়ালে হাঁটতেছো। প্যান্টের কি সামনে দিয়ে একটা শাইনি একটা আয়রন করা হয়। তো আমি তো এই জায়গা থেকে আসছি, তো এই জন্য আমি বলবো যে অনেক ক্ষেত্রে অনেকের জীবনে প্যাশন বলতে কিছু নাই, দ্যাট ডাজন্ট এক্সিস্ট। ইউ আর অলরেডি স্ট্রাগলিং টু সার্ভাইভ, সেখানে ইউ আর থিঙ্কিং অ্যাবাউট প্যাশন। হোয়াট ইজ প্যাশন? আই ডোন্ট নো। প্যাশন হচ্ছে এই শব্দটা আমার কাছে মাঝে মাঝে লাক্সারি শব্দ মনে হয়, রাইট? আমি তো ফিজিক্স পড়তে চাইছি, আমি সায়েন্টিস্ট হইতে চাইছি। আমি যদি ফিজিক্স পড়তাম, আই ক্যান গ্যারান্টি ইউ আমি হাই স্কুল টিচারের বেশি হইতাম না, আর নাহলে বড় জোর বিসিএস ক্যাডার হইতাম, আর প্রচুর পরিমাণ ঘুষ খাইতাম, একদম উদুম সে খাইতাম, নাহলে আমার খাইতে বাধ্য করা হইতো। এর চেয়ে বেশি কিছু আমি হইতে পারতাম না। তা আমি সেটা বাদ দিয়ে কিন্তু আমি পড়ছি ইঞ্জিনিয়ারিং, কারণ আমার একটা জবের দরকার ছিল, যার কারণে সবার জীবনে প্যাশন নিয়ে চিন্তা করতে নাই। ইউ ডোন্ট নিড এ প্যাশন, ফার্স্ট ইউর সার্ভাইভাল। যখন তোমার সার্ভাইভিং স্টেজ চলে আসবে, তখন কোনো প্যাশন থাকে, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক, এটা তোমার জন্য কেউ বাধা হবে না। আর তোমার যদি ওই এবিলিটি থাকে যে ইউ রিয়েলি ওয়ান্ট টু পারসু, গো হ্যাড পারসু। এবং তুমি যেই ছেলেবেলের কথা বলতেছো, দে আর ইয়াং পিপল অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম দে থিঙ্ক আই এম প্যাশনেট, আই ক্যান বি সাকসেসফুল। দে ডোন্ট নো হাউ ডিফিকাল্ট ইট ইজ, রাইট? অনেক সময় দেখা গেছে যে অধিকাংশ সময় ভুল পথে চলে যায় পারসু করতে গিয়ে, যেটা সে আসলে আগামাতা বোঝে না। আই এম প্যাশনেট, হি ডাজন্ট ইভেন নো হোয়াট ইজ প্যাশনেট মিনস। এই প্যাশনেট শব্দটা কেউ যদি ইন্টারভিউতে ইউজ করে, পার্টিকুলারলি গুগলে, ইট উইল বি ভেরি মাচ রেড ফ্ল্যাগ। I am very passionate about building software. You'll get red flag. How much passionate you are? Are you better than Javdin? Are you more passionate than Linus Torvalds? No, none. You don't even know what is passion mean. People kill others for passion. People take their life for their passion. Are you passionate that much? If you say that much committed I can leave everything, I will say go ahead. Otherwise, don't even bring that word, even passion. You don't even know what is passion is. একটা মানে আমি বলি যে ক্যারিয়ারের শুরুতে ডেট, ইউ ডু ডেট অ্যাজ মেনি টেকনোলজি, অ্যাজ মেনি থিংস। তুমি বলো যে আমি প্যাশন, আমি সিনেমা বানাবো, তুই কি জানো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমন কাজ করে? তুই যে প্যাশনের ফিল্মে তুই তো জানো না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গেলে তুই মনে করবি যে এটা না আমার আসল প্যাশন। সো কি করতে হবে? ইউ হ্যাভ টু ডেট, ইউ হ্যাভ টু লাইক ফিউ থিংস। এই কারণে হচ্ছে এখানে আমার মেয়ে দেখছি যে বিভিন্ন ক্লাস নেয়, যখন বায়োলজি, হিস্ট্রি, আগর বাগর সব ক্লাস নেয়, কারণ হচ্ছে তুমি এক্স্যাক্টলি জানো না যে হোয়াট ইজ ইউর রিয়েল এরিয়া, রাইট? এই কারণে হচ্ছে অনেকগুলো জিনিস ট্রাই করার পরে, এই যে তুমি বলো না যে ভাই এটাও তো হচ্ছে স্টাডি করতে হবে, এক্স্যাক্টলি অনেকগুলো জিনিস সম্পর্কে তোমাকে একটা ফাউন্ডেশন বিল্ড করতে হবে। করার পরে তুমি বুঝবা যে অ্যাকচুয়ালি আই এম প্যাশনেট অ্যাবাউট মেকিং ফিল্ম, or I am passionate about, maybe I am passionate about physics, not even passionate, maybe এই জন্য হচ্ছে অনেক কিছু ট্রাই করতে হবে, অনেক কিছু লার্ন করতে হবে। কোনো কিছুর এটা দেখছি আমি প্যাশনেট, এটা দেখছি আমি প্যাশনেট। আমার মেয়ে এই পর্যন্ত মানে 10টা কেরিয়ার হইতে চাইছে ডিফারেন্ট,
কয়দিন করে লয়ার হইব, ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, বিকজ সি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি হোয়াট শি ওয়ান্টস টু ডু, রাইট? তাই এটা থেকে আমি শিখি। তো যারা এই প্যাশনেট, ডোন্ট ব্রিং ইট। তুমি start dating different area and see, learn about it, learn more that, and see where is the duties. Then you can say, okay, maybe I want to learn more about it. And slowly, you don't have to say I am passionate. People will say you are passionate, you are dead passionate. You don't have to say. And most likely, কেউ যদি নিজে নিজে বলে I am passionate, he is lying. Or he doesn't even know what his passion means. একটা কমন ঘটনা রিসেন্ট টাইমে ধরুন ঘটা শুরু করছে। এক হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে একদম কি বলবো টপ এনরোলড সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স। আমার কাছে মনে হয় ওইটাতে মূল প্রবলেম না, কারণ এখন আপনি বাংলাদেশে যে কোনো একটা বড় সফটওয়্যার কোম্পানিতে বা ভালো সফটওয়্যার কোম্পানিতে যে যদি জিজ্ঞাসা করেন যে আপনি একটা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাইতে আপনার কি এখন এরকম হয় যে আপনি একটা সার্কুলার দিচ্ছেন আর এত ভালো ভালো ইঞ্জিনিয়ার পাইছেন যে আপনি বুঝতেছেন না যে কারে রেখে কারে নিবেন, এই টাইপের সিচুয়েশন কিনা মোস্ট লাইকলি না? I think আমি একটু মাইল্ডলি তোমার সাথে মানে ডিসএগ্রি করবো, কাইন্ড অফ ডিসএগ্রি। বাংলাদেশে কেন আসলে তুমি টপ ট্যালেন্ট পাচ্ছ না, এটার একটা কারণ হচ্ছে যে আমাদের দেশের যেই টপ ট্যালেন্ট গুলো হয়, আমার কাছে মনে হয় ইফ ইট ইজ নট অল, মেবি 99% ওরা অলরেডি দেশ থেকে চলে যায়। হ্যাঁ, 95% তো অবশ্যই। যার কারণে তুমি যাদেরকে পাও দে আর নট দ্য টপ ট্যালেন্ট। যার কারণে হচ্ছে তুমি পাইতেছো স্ট্রাগলার, গুড ইঞ্জিনিয়ার পাইতেছো না। তুমি কাজ করতেছো ফরেন একটা কোম্পানির সাথে, ধরো তুমি একটা অ্যামাজনের একটা প্রজেক্ট করতেছো, ওইখানে তুমি দেখতেছো সব হারভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ডের পোলা মানে সে কাজ করতেছে টপ ট্যালেন্ট। তুমি বাংলাদেশে তো তোমার কলিগ যেহেতু তারা, তুমি তো খুঁজতে দেখলে, রাইট? তুমি এটা জীবনেও পাইবা না, এটা একটা প্রবলেম। আর কম্পিউটার সায়েন্স লাস্ট কয়েক বছরে, এগেইন প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি, আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ বিকামিং লাইক এ হাইপ এন্ড ইজি কেরিয়ার। এটা করলেই চাকরি পায়, এবং এইখানে অনেক ইন্ডিয়ানরা লিটারালি 15 দিনের ট্রেনিং নিয়ে বিভিন্ন কিউএ টিউএ এসব কাজ পাইছে। ওই যে অফিস আইন না, আমার এত বিরক্ত হতো যে তরকারি কারি খাইতেছে, ইন্ডিয়ান গন্ধ, ইন্ডিয়ান কাপড়ের গন্ধ, এগুলা হাইটা গেলেও গন্ধ করে, এগুলা করতেছে, কিন্তু আসলে কম্পিউটার সায়েন্সের কিছুই বোঝে না। 15 দিন ট্রেনিং নিয়ে তারা এগুলা করতেছে। দিস আর অলরেডি গন। তো এই হাইপের কারণে প্রচুর ছেলেপেলে দে অ্যাকচুয়ালি লাইক রিয়েলি নট ফোকাসড, or maybe even does not even have any interest কম্পিউটার সায়েন্সের জন্য, কিন্তু পয়রা বসে কম্পিউটার সায়েন্স। কারণ হচ্ছে কোনো দেখা গেছে যে কোনো মেয়ে তার বিয়ে দেওয়ার জন্য সুবিধা হবে, কোনো ছেলে বাপের টাকা আছে, ডিগ্রি একটা নিচ্ছে কম্পিউটার সায়েন্সের, কারণ কাজ তো সে আর কম্পিউটার সায়েন্সে করবে না, সে তো অন্য কিছু করবে, রাইট? এই হাইপের কারণে প্রচুর ছেলে পেলে পড়ছে। আমার কাছে মনে হয় এটা ঠিক না, এবং এ ডেঞ্জারাস টাইম ইজ কামিং। আরেকটা হচ্ছে তুমি যেটা বলতেছো যে এখনো বাংলাদেশে জব পাওয়া যায়, এটার একটা কারণ হচ্ছে যে এআই আসার কারণে কোম্পানিগুলা মানে অনেক ছোট ছোট কাজ যেগুলো ইজি ডেভেলপমেন্ট, পার্টিকুলারলি ধরো ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, এগুলো খুব ইজি হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। ক্রাউড এপিআই বানানো ইটস লাইক সুপার ইজি। তো এগুলোর জন্য কোম্পানিগুলো হচ্ছে যে ইদার কোনো চিপ লেবার খোঁজে, ইদার ফিলিপাইন, বাংলাদেশ, ইন্ডিয়া, নাইজেরিয়া, এইসব কোম্পানিগুলোতে অফশোর করে দিচ্ছে। যার কারণে হচ্ছে এই কান্ট্রিগুলো এখনো মনে হচ্ছে যে দে হ্যাভ সাম জব, বাট দ্য রিয়েল সিভিয়ারিটি ইজ কামিং এহেড। আমরা আসলে একটা খুব আমাদের মনে হয় যে মানব সভ্যতার ইতিহাসের যে কয়টা মেসিভ সময় গেছে, এর ভিতর ওয়ান অফ দ্য টাইম উই আর পাসে রাইট নাও। এবং আমি হাইলি এনকারেজ পিপল দ্যাট ইফ ইউ বিলিভ যে তোমার অনেক হার্ডওয়ার্কিং অ্যান্ড ইউ ক্যান বিকাম টপ 10% পিপল ইন ইউর সাবজেক্ট লাইক কম্পিউটার সায়েন্স, দেন পারসু, আদারওয়াইজ রিথিঙ্ক, রিয়েলি রিথিঙ্ক। ইটস এ ডেঞ্জারাস টাইম ইজ কামিং। আমি যা দেখতেছি ইটস সো স্ক্যারি। রাইট। সো এই আরেকটা জিনিস আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় ভাই, যে এটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে না, ইভেন আপনি কম্পিউটার সায়েন্স ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ইন্টেলেকচুয়াল ক্যাপাবল মানুষদের জব। আমার এক প্রফেসর সাউথগেট স্কুল অফ মাইন্সের, সে মানে যখন বলতে কথা যে উই আর দ্য স্মার্টেস্ট পিপল অন আর্থ, সে এইভাবে শরীরটা এরকম করে বলতো, উই আর দ্য স্মার্টেস্ট পিপল, এরকম করে বলতো। কম্পিউটার সায়েন্সের জবগুলো ছিল সবচেয়ে বেশি ইনোভেটিভ, সবচেয়ে বেশি ক্রিয়েটিভ, সবচেয়ে বেশি ডিফিকাল্ট, বিকজ ইউ ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন টুমরো মর্নিং। নতুন কাজ, নতুন বাগ, নতুন ইস্যু, নতুন চ্যালেঞ্জ এভরি সিঙ্গেল ডে। এরকম জব পৃথিবীর কোথাও না। ইভেন ডাক্তার ভাই, শরীরের টেম্পারেচার বাড়লে এটা যে জ্বর, ইউ অলরেডি নো। এরকম যদি কয়েকশো সিমটম আর কয়েকশো মেডিসিনের নাম জানো, মেবি ইউ ক্যান বি এ গ্রাম্য কম্পাউন্ডার টাইপের একটা ডাক্তার তুই হইতে পারো, কিন্তু কম্পিউটার সায়েন্সের জুনিয়র ইঞ্জিনিয়ার তারও এই ব্যবস্থা হচ্ছে নাই। প্রত্যেক দিন সে নিউ চ্যালেঞ্জ ফেস করতো, রাইট? তো একটা এরকম মোস্ট ইন্টারেস্টিং, মোস্ট ইন্টেলেকচুয়াল এর কেরিয়ার যদি চ্যালেঞ্জে পড়ে আর কি কিছু থাকে,
Right. There is no other career is safe other than politician. হ্যাঁ, আরেকটা হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরি যারা করে পৃথিবী কেমত হয়ে যাবে যতদিন মানে মানুষের শ্বাস নেওয়ার ক্ষমতা থাকে সরকারি চাকরি থাকবে। বড় যত তোমাকে ট্রান্সফার করতে পারে আকাম করছো অন্য জায়গায়, কিন্তু তোমার চাকরি যাবে না। আর বাকি যত কেরিয়ার আছে আই থিঙ্ক প্রিটি মাচ ইনক্লুডিং ডক্টর আর চ্যালেঞ্জ, ভেরি মাচ চ্যালেঞ্জ। সো ভাই আপনার সাথে ওই আপনি লাস্টলি যেটা বলতেছিলেন যে কোনো ক্যারিয়ার মানে ইচ অ্যান্ড এভরি ক্যারিয়ার সবকিছুই আলটিমেটলি এখন পৃথিবী বর্তমান যে সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে একটা সিরিয়াস রকম চ্যালেঞ্জের ভিতরে পড়বে। বাট সেই সিচুয়েশনের ভিতরে আমরা নিজেরাও কিন্তু এটা যেটা হয়েছে কি যে ধরেন এই যে লোকজনের চাকরি বাকরি চলে যাইতেছে এবং সেটা নিয়ে কেউ একজন পোস্ট দিচ্ছে, সেটা নিয়ে লোকজন হয়তো বা অনেক হা উতাস করতেছে, কমেন্টের ভিতরে কিছু কথা লিখে যাচ্ছে অথবা দুঃখের ইমোজি, অথবা সেটাকে বলতেছে হ্যাঁ এই যে দেখো চাকরি বাকরি তো নাই, আমি এখন কি শিখবো কি করবো, মানে নট মিনস আমি বলতেছি সবাইকে প্রোগ্রামিং শিখতে পারো এনিথিং, কিন্তু সে যে তার নিজেকে নিয়ে যে একটা চিন্তা করার বিষয় আছে সেটা কিন্তু করতেছে না, রেদার সে ওই এক্সকিউজটাকে সেলিব্রেট করতেছে। সো হাউ ডু ইউ সি দিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই জিনিসটারে একটু ইন্টারেস্টিং আমি বলি যে কেউ যদি জবের পার্সপেক্টিভটা সম্পর্কে আসলে বুঝতে চায় যে ওয়ার্ল্ড আসলে কি ক্রাইসিসের ভিতর দিয়ে যাইতেছে, তাইলে আমি এই এনথ্রোপিকের যে সিইও ডারিও এমুডেই সে কয়েকটা আর্টিকেল লিখছে, যেমন দ্য মেশিনস অফ লাভিং গ্রেস, তারপর হচ্ছে অ্যাডোলেসেন্স অফ টেকনোলজি, তারপরে যে 3 নম্বর যে আর্টিকেলটা সে লিখছে এইটা একদম খুবই ইম্পর্টেন্ট। ওইটা পড়লে প্রথম দুটো হচ্ছে স্কেরি আর্টিকেল যে আসলে কি কি প্রবলেম আমরা ফেস করতেছি, 3 নাম্বারটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট যে আমরা কি হবে, রাইট? এই যে ক্রাইসিসটার ভিতর দিয়ে আমরা যাইতেছি এট সাম পয়েন্ট, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আই থিঙ্ক ইটস অ্যালাইন উইথ দ্য রিয়েমোডেই, যে এক সময় হচ্ছে আমাদের পলিসি মেকাররা ইনভলভ হবে। ধরো এআই এসে আমাদের হয়তো 50% জব নিয়ে গেল সব ফিল্ডের, তখন আমরা যেটা করবো আমাদের ওয়ার্কিং আওয়ার হয়তো বা 4 আওয়ার্স হয়ে যাবে, যার কারণে হচ্ছে এই যে জবের নিয়ে যে ক্রাইসিস, কোনো জব নাই, এই ক্রাইসিসটা আবার ঠিক হয়ে যাবে, হিউম্যান উইল ইভলভ, রাইট? তো এটা হয়তো পলিসি মেকাররা ইনভলভ হবে, আমেরিকায় অলরেডি ইনভলভ হচ্ছে, ট্রাম্প মনে অলরেডি একটা এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছে বেশ কিছুদিন আগে। সো এরকম এক্সিকিউটিভ অর্ডার আসতে থাকবে যে লেও বন্ধ করতে হবে, ওয়ার্কিং আওয়ার কমাইতে হবে, তোমার যদি লুপ মনে হয় যে কম লাগতেছে তাহলে তুমি ওয়ার্কিং আওয়ার কমাই দেবে, 8 আওয়ার্সের বলতে মানুষ 4 আওয়ার্স কাজ করবে, 5 দিনের মধ্যে মানুষ 3 দিন কাজ করবে, বাকি সময় সে ফ্যামিলির সাথে দিবে। সো এআইটা একটা ব্লেসিং হিসাবে, তবে ইট উইল টেক সাম টাইম। তো এই ওয়েবটা যে আসতেছে এই ওয়েবটা আমরা পাস করতে হবে। এখন তোমার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছো যে ভাই এগুলো দেখে দেখে সেলিব্রেট করে কিন্তু নিজে কিছু করে না। তো আমি একটা জিনিস আমি বলবো যে এটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিই, পৃথিবীতে ডাইনোসর থেকে শুরু করে কত জিনিস যে আইলো আর গেল রে ভাই, কেউ কিন্তু টিকলো না। হ্যাঁ, কেন টিকলো না? কারণ হচ্ছে সময়ের সাথে তারা নিজেরা বদলায় নাই। মানুষ কিন্তু টিকে গেছে কারণ যত বিপদ আসে গিয়ে আসো তারা নিজের বদলায় নাই। যারাই এই পরিবর্তনের সাথে সাথে নিজের অ্যাডপ্ট করতে পারছে দে সারভাইভ। তেলাপোকা খুব ভালোভাবে মনে পারছে। তো যারা পারে নাই, কত হাতি ঘোড়া রসাতলে গেছে, দে উইল নট এক্সিস্ট। তো এই যে ওয়েব আসছে, ইটস এ ডিফিকাল্ট টাইম, ইফ ইউ ক্যান নট ইভলভ উইথ দ্যাট উইল নট এক্সিস্ট। তো যারা সেলিব্রেট করতেছে বা এখন আর কি শিখবো কি করবো, ইউ উইল নট এক্সিস্ট এট সাম পয়েন্ট, দ্যাট উইল বি দ্য কনসিকুয়েন্স। তো আরেকটা সহজ এক্সাম্পল দেই, এই যে লার্নিং এবং চেঞ্জ করা এবং ফলো করা, কমিউনিকেট করা, এগুলো একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি ফর সার্ভাইভাল। আই ফলো ইউ, ইউ ফলো মি, আই এম লার্নিং, বাট এট সাম এক্সটেন্ডের কথা বলতেছি, হোয়াট আর ইউ ফলোইং, দ্যাটস ইম্পর্টেন্ট। এবং এই মেসেজগুলো ডেলিভারি করা ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা এক্সাম্পল দিই, আমি একটা বই পড়ছিলাম, মেবি দ্য সিক্রেট লাইফ অফ এ ট্রি অর সামথিং। তো ওই বইটাতে একটা দারুণ উদাহরণ আছে, সেটা হচ্ছে যে একটা গাছ একা বাঁচতে পারে না, একটা গাছ, একটা তৃণ গাছ একা সে বাঁচতে পারে না। সে কি করে, একটা গাছ আর একটা গাছের সাথে রুট কমিউনিকেট করে, সিগন্যাল পাঠায়। ধরো কোনো একটা তৃণমূল ছোট গাছ একটা আইসোলেটেড এরিয়াতে, তারে কিন্তু এসে হরিণ বা কোনো একটা কিছু খাইয়ে ফেলায়, তো সে কিন্তু বাঁচতে পারে না। কিন্তু যদি অনেকগুলা গাছ একসাথে থাকে, খাইতে পারে না। এটার কারণটা হচ্ছে যে একটা গাছ যখন খাওয়া শুরু করে সে তার রুট দিয়ে পাশের গাছের সিগন্যাল দেয়, আই এম আন্ডারে থাক। তখন সে কি করে, অন্য গাছটা বিষাদপূর্ণ একটা, ধরো যে তিক্ত একটা ভাব, লিকুইড সে তার গাছের পাতার মধ্যে রিলিজ করে, তখন আর ওই এই যে অ্যানিমেলটা অ্যাটাক করছে সে আর খাইতে পারে না, তখন একটা খাইয়া সে চলে যায়। সো যার কারণে হচ্ছে আমরা যে এই ইনফরমেশনগুলো প্রোপাগেট করা, জানা যে সামথিং ইজ আন্ডার থ্রেট, যে বলতেছে যে উই আর আন্ডার থ্রেট, ফলো দেম অ্যান্ড লার্ন দ্যাট থ্রেট, নাও হাউ ক্যান আই ওভারকাম। ওই গাছটা যেরকম তিক্ত রস পাঠাইছে, সি ইফ ইউ ক্যান ডু সামথিং। আইটি, কম্পিউটার সায়েন্স, প্রোগ্রামিং গট অ্যাটাক, দেয়ার উইল বি নিউ এরিয়া, there will be new domain, there will be something new, learn it and see that like what can you do. যেমন আমি
আমার তো পুরো জীবন হচ্ছে ইনফ্রা লিটারালি, রাইট? আমি ইনফ্রা কাজ করছি, আমার কাজই হচ্ছে ইনফ্রা এফিসিয়েন্সি। কিছুদিন কাজ করছি মেটাতে, এটা আমার মোস্টলি হচ্ছে ইনফ্রা এবং এই এফিসিয়েন্সিটাও আমার ইনফ্রা নিয়ে কাজ। কিন্তু এখন আমি কাজ করি হচ্ছে এআই সেফটি অ্যান্ড সিকিউরিটি। এই জন্য হচ্ছে আমি বলি যে আই এম সেভিং দ্য ওয়ার্ল্ড। আমার এক ফ্রেন্ড মেটা থেকে ডিপ মাইন্ডে যাবে, তো আমার মেসেজ দিচ্ছে যে আই এম গোয়িং টু ডিপ মাইন্ড, আই ওয়ান্ট ইউ টু বি উইথ মি। আমি বলছি যে নোপ, দ্যাট ওয়াজ লাইক এক্সাক্ট আনসার, নোপ, আই এম সেভিং দ্য ওয়ার্ল্ড, রাইট? তো দেয়ার আর কেরিয়ার দ্যাট ইউ ক্যান লিটারালি বিং ইম্প্যাক্ট ফর দ্য সোসাইটি। আমার যে কোনো কাজের সময় আমার যদি ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, আমি একটা জিনিস আমি বলি যে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট দিস কোম্পানি, লাইক জেনারেলি। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, অ্যামাজনে যখন জয়েন করি, 1 মাস কাজ করার পরে আমরা ডালাস অফিস থেকে আমাদেরকে সিয়াটল অফিসে ডাকছে। আমরা তো সবাই গেছি, তো সিনিয়র ম্যানেজারের সাথে মিটিং হচ্ছে, সবাই বলতেছে যে ওয়াই অ্যামাজন, ওয়াই অ্যামাজন, এভরিবডি লাইক গিভিং সাম দেয়ার, টু মি ইটস লাইক এ শিডি অ্যান্সার, অর মেবি দে ট্রাইং দেয়ার বেস্ট, বাট আমি একটা অ্যান্সার দিছি কমপ্লিটলি ডিফারেন্ট। তা আমি বলছি যে দেখো, আমি যখন কোনো কোম্পানি চুজ করি আমি 2টা জিনিস দেখি, একটা হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট, রাইট, আর হচ্ছে কোম্পানির গ্রোথ। তো আমার কাছে মনে হয় অ্যামাজনের এই গ্রোথ যেটা হয়েছে, আরো গ্রো করার অপরচুনিটি আছে। আমি শর্ট করতেছি আর কি, আরো কিছু উদাহরণ দিছি। সোশ্যাল ইম্প্যাক্ট ইম্পর্টেন্ট। তো এটা কেমনে জাস্টিফাই করে আমি বলি যে দেখো, আমার কাছে মনে হয় একটা সোসাইটি সে কত ভালো, কত অ্যাডভান্স, এটা ডিপেন্ড করে তার নলেজ বেজের উপরে, কালেকটিভ নলেজ বেজের উপরে। যেই জাতির যত বেশি মানুষের জ্ঞান, তাদের কালেকটিভ নলেজ তত বেশি। একজন আইনস্টাইন, বাকি সব হাদার আনতে হবে না, রাইট? কালেকটিভ নলেজ বেশি হইতে হবে। তো আমার কাছে মনে হয়েছে অ্যামাজন যখন তাদের কিন্ডল বইটা নিয়ে আসছে, এটা এত এত ইজি করছে মানুষের জ্ঞান আরো বাড়ানোর জন্য। ট্রেনে বসে বই পড়ে, কিন্ডল ইজি, রাইট? গাড়িতে পড়ে, মানে যে সুযোগ পাচ্ছে, ইন্টারনেট আছে, কিন্ডলে বই পড়তেছে। এই প্রোডাক্টটা আমার মাথায় অ্যামাজনের খুব ইম্প্যাক্টফুল মনে হয়েছে। যে আমার কাছে মনে হয়েছে যে অ্যামাজন লিটারালি মেক পিপল লাইক ইজিয়ার ওয়ে টু লার্ন, যেটা একটা সোসাইটিকে চেঞ্জ করে দিচ্ছে। এই কারণে আমি অ্যামাজনে জয়েন করছি। তারপরে মেটাতে আমার এই প্রশ্ন করা হয়েছে, ওয়াই মেটা? ইন্টারভিউর সময়টা, ওইটা তো ইন্টারভিউর পরে, চাকরি পাওয়ার পরে, এটা হচ্ছে ইন্টারভিউতে। তা আমি যখন বলছিলাম যে আমাদের দেশে একটা ডিক্টেটর ছিল, এর হোগার মধ্যে লাখ মেরে আমরা ফালাইছি, এবং এটা এইভাবে বলছি, এইভাবে বলছি, আমি বাংলায় বললাম। এবং এটা সম্ভব হয়েছে বিকজ অফ ফেসবুক। এই কারণে আমি ফেসবুকে কাজ করতে চাই। দ্যাট ওয়াজ মাই অ্যান্সার। তো তুমি মানে যেই কাজই করো, দেয়ার উইল বি সাম এরিয়া, জাস্ট ইদার এ নিউ এরিয়া ইজ বুমিং, or maybe a new area is getting hot, and that has a social impact. Try to stay with that, try to connect it with that, like security, cyber security, LLM security, agentic security. I think this security area will at least be hot for next few years. কারণ হচ্ছে আমরা এমন একটা পার্টিকুলারলি, আমি যেই ডোমেনে কাজ করি, আমি কাজ করি হচ্ছে পার্টিকুলারলি প্রম্পট ইনজেকশন অ্যাটাক। আমি জানি না তুমি কত ফ্যামিলিয়ার, XPIA, PIA, ক্রস প্রম্পট ইনজেকশন অ্যাটাক। সবচেয়ে বেশি অ্যাটাকগুলো, যেগুলো সবচেয়ে ডেঞ্জারাস অ্যাটাক হচ্ছে, এগুলো হচ্ছে তোমার প্রম্পট ইনজেকশন অ্যাটাক। তো আমার কাজ হচ্ছে আই এম দ্য লিড টু ডিজাইন এ সলিউশন টু স্টপ ইট ফর এন্টায়ার কোপাইলট। ওকে, সো এই জন্য আমি বলি যে আই এম সেভিং দ্য ওয়ার্ল্ড। কারণ এই অ্যাটাকটা কত ইজি, কত ডেঞ্জারাস হতে পারে, এটা বিয়ন্ড এনিবডিজ ইমাজিনেশন। তা আমি চাইলে আমি কয়েকটা গল্প শোনাইতে পারি যে কত ভয়ঙ্কর হতে পারে এই অ্যাটাকগুলো, কিভাবে হয়। যেমন ধরো একটা অ্যাটাক, একটা সিম্পল অ্যাটাকের পিকচার আমি বলি যে কি ধরনের অ্যাটাকটা হইতে পারে। আমাদের যারা বেশিরভাগ মানুষ তো কম্পিউটারে খুব এক্সপার্ট না, ইভেন অনেকে যারা কম্পিউটার সায়েন্স পড়ে তারাও আসলে বোঝে না। আমি ধরো একটা লিঙ্ক পাঠাইলাম, হ্যাঁ, কোনো একটা লোক যে ধরো আমার আব্বা আম্মা টাইপের, আমাদের প্যারেন্ট যারা এত কম্পিউটার বিশেষজ্ঞ না, তাদেরকে একটা ইমেল পাঠাইলাম, একটা সুন্দর ইমেল, কেমন আছেন এই সেই। কিন্তু ইমেলের নিচে আমি কোনো একটা সিক্রেটলি একটা মেসেজ দিলাম, হ্যাঁ, আমি বললাম যে যখন তুমি এই ইমেলটা তুমি পড়বা, দেন ডু দিস দিস দিস। তো উনি কি করবে, ধরো যারা কোপাইলট বা অন্যান্য জিনিসের অনেক ইউজার আছে, তারা তো এখন দেখবা যে জিমেইলও কিন্তু ইমেলকে সামারি করে দেয়, রাইট? বড় কনটেক্সট হলে সে কিন্তু সামারি করে দেয়। সে হয়তো একজন কোপাইলট বা এআই টুল ইউজার, সে এটারে নিয়ে কপি করে দিল যে এটা আমার সামারি করে দাও। সে তো দেখতেছে না আমি যে কালার হিডেন করে, টেক্সট সাইজ 0 করে যে প্রম্পট ইনজেক্ট করে রাখছি, ওইখানে যে ইনস্ট্রাকশন দিয়ে রাখছি, আমি বলছি যে এটা যখন সামারাইজড হবে, দেন ডু দিস 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 সো মেনি থিংস। যখনই সে কম্পিউটারে নিয়ে এটাকে সামারি করতে দিছে, অলরেডি অ্যাটাক, হয়তোবা সে কয়েকটা, এখন LLM একটু স্মার্ট হয়েছে, কয়েকটা কনসেন্ট দেখাইতে পারে। সে কনসেন্ট জেনারেলি কি, এটাকে বলে কনসেন্ট ফেটিং। তুমি ক্লিক করছো ইয়েস ইয়েস ইয়েস, ইউ আর অলরেডি কম্প্রোমাইজ, এন্টায়ার কম্পিউটার গন। অথবা আর একটা সহজ অ্যাটাকের কথা বলি, আমি একটা ইমেল দিছি আমার আব্বারে বললাম যে আব্বা, বা ধরো কেউ একজন অ্যাডাল্ট মানুষরে, যে আপনি এই লিঙ্কটা নিয়ে আপনার যে কোপাইলট এটারে বলেন যে লেটস সামারাইজ হোয়াট এভার ইন দিস ডক অ্যান্ড ডু সামথিং, তাইলে আপনি $1000 পাবেন। একটা লুবনীয় ইমেল দিলাম, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক।
তো এখন ধরেন যে ওই লোকটা তো সাধারণ মানুষের ও মাই গড $1,000 ট্রাই as soon as he give it to the co-pilot তখন সে কি করবে, এটা একটা আউটসাইড পেজ থেকে লিঙ্কটা আসছে, ওই পেজের মধ্যে হচ্ছে সিক্রেটলি আমি প্রম্পট ইনজেকশন করে দিছি। সে আইসা যখন সামারি করবে ওইখানে এসে বলবে যে ধরো ওইখানে একটা কার্ল কমান্ড আছে ওই পেজের ভিতরে, মানে হিডেন, সে কার্ল কমান্ড একটা টুল একটা ইনস্টল করবে, করার পরে এটা স্টার্ট হয়েছে, তার পুরো কম্পিউটারে যত ইমেজ প্রাইভেট ভিডিও টিডিও আছে সব নিয়ে গেছে, তার পাসওয়ার্ড টাসওয়ার্ড যা আছে সব হাইজেক্ট অ্যান্ড অলরেডি কেম টু মি। এবং এটা স্টপ করার কোনো রাস্তা নাই। I don't believe that world will have ever a solution for prompt injection attack. It's not possible. এবং অনেকে বলে যে, এবং ইনক্লুডিং মাই ম্যানেজার, আরে মডেল অ্যাডভান্স হইতেছে, মডেলে করে ফেলাইবো, বুঝে লাইবো। তারপরে তোমার গত কিছুদিন আগে NIST একটা মানে ব্লগ পোস্ট লিখছে, একটা পেপারও পাবলিশ করছে যে LLM দিয়ে এই প্রবলেমগুলো সবগুলো সলভ করা সম্ভব না। ওরা দেখাইছে যে এই কার্ড গুডল, আই ডোন্ট নো হাউ ফ্যামিলিয়ার ইউ আর, কার্ড গুডলের একটা থিওরাম আছে 1930s যে ইনকমপ্লিটনেস থিওরাম। ওই থিওরাম ওরা ম্যাথমেটিক্যালি অ্যাপ্লাই করে প্রুভ করছে যে LLM ক্যান নট সলভ দিস প্রবলেম। এনথ্রপিকে বলছে যে এই প্রবলেম আমরা সলভ করতে পারবো না, কারণ এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। অ্যাটাক যে কত রকমের হইতে পারে, শব্দ কথা আমি তোমার নাম অন্যভাবে জিজ্ঞাসা করতে পারি, রাইট? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি, সব রকম ওই একই রকম মিনিং। এটা তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ভাই। তা আমি তোমার অ্যাটাক করবো হাজার রকমের, কিন্তু পারপাসই একটাই। এটা আসলে অ্যাটাক করা সম্ভব না। এটার অ্যাটাক করতে হলে যেটা করতে হবে, এটা হচ্ছে ডিটারমিনিস্টিক কোনো ইঞ্জিন বানাইতে হবে। দ্যাটস হোয়াট উমর ইজ ডুইং। এনিওয়ে, আরেকটা এক্সাম্পল দিই। কর্নেলের এক প্রফেসর, নাম হচ্ছে ভিটালিক শমিকভ অর সামথিং। রিসেন্টলি স্ট্যানফোর্ডে একটা কনফারেন্সে তার সাথে আমার কথা হয়েছে, ইমেলেও কথা হয়েছে তার সাথে আমার, কারণ সে আমাদের মাইক্রোসফটের কিছু সায়েন্টিস্টের সাথে কাজ করে। সে একটা খুব ফানি স্টোরি দিছে অ্যাবাউট এ কন্ট্রোল ফ্লো হাইজ্যাক। তো কন্ট্রোল ফ্লো হাইজ্যাকটা কি? কন্ট্রোল ফ্লো হাইজ্যাক হচ্ছে যেটা তোমার 1980s যে হাইজ্যাকটা হইতো, ওটাকে বলা হয় কি, কন্ট্রোল ফ্লো হাইজ্যাকের আরেকটা নাম, আমি রিসেন্টলি একটা নিয়ে আর্টিকেল লিখছি, যাই হোক ওয়ার্ডটা এক্সাক্ট ভুলে গেছি আমি। লাইক একজনের আইডেন্টিটি যে আরেকজন রিপ্রেজেন্ট করে আর কি, তোমার আইডেন্টিটি আমি নিয়ে গেছি। কনফিউজ ডিপুটি। সো ওই কনফিউজ ডিপুটির একটা ভার্সন হচ্ছে কন্ট্রোল ফ্লো হাইজ্যাক, কারণ কনফিউজ ডিপুটিও তোমার এই কন্ট্রোল ফ্লোটাকে হাইজ্যাক করে, এইটাও এই কাজটা করে। কেমনি করে এবার দেখো, মানে কি সিম্পল। তার এক স্টুডেন্টের ওপেন এআই, কর্নেলের ওই প্রফেসর ভিটালিক, ইউনিভার্সিটির ডিন, পুরো ইউনিভার্সিটি ক্যাম্পাসের সিকিউরিটি হেডের একটা ইমেল দিছে ওপেন এআই থেকে, যে ওয়ান অফ ইউর স্টুডেন্ট, ডিয়ার ভিটালিক, ওয়ান অফ ইউর স্টুডেন্ট, আমি এটা নিয়ে একটা ব্লগ পোস্ট লিখছি মনে হয়, কেউ চাইলে দেখে নিতে পারে, যে ওয়ান অফ ইউর স্টুডেন্ট ট্রাই টু মেক সামথিং সাম উইপেন্স, সিকিউরিটি থ্রেট, পুরা ক্যাম্পাসের পুলিশের মাথা গরম। এখন ভিটালিকের কথা হচ্ছে, ভাই সে আমার এআই সেফটি সিকিউরিটি রিসার্চার, কর্নেলের মতো জায়গায় সে পিএইচডি করে, হাউ ক্যান হি ডু দ্যাট? উই নিড টু ডিগ মোর। তো ডিগ করতে 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 কি পাইছে জানো, এই স্টুডেন্ট আরেক স্টুডেন্টের একটা ওয়েবসাইট থেকে বলছে, এই কোনো একটা টুলেরে, আই থিঙ্ক পসিবলি এটা জিপিটি, উড়ে গিয়ে বলছে যে এই পেজটার মধ্যে কি লিখছে ওটা একটু সামারি করে আমারে দাও, কারণ হচ্ছে তার এটা লাগবে, রাইট? এবার জিপিটি কি করছে শোনো, গিয়ে দিস পেজ ডাজন্ট এক্সিস্ট। তো একটা মানুষ তুমি যদি একটা পেজ খুঁজে না পাও, তাহলে তুমি কি করবা? ধরো hello.txt না পাইলে তুমি গুগলে সার্চ দিবা, দেখি অন্য জায়গায় আসেনি, গিটহাবে খুঁজবা, তাই না? তো জিপিটিতে এইভাবে শিখছে। সে কয়, আচ্ছা rakib.txt ফাইল ডাজন্ট এক্সিস্ট, দেন হোয়াট আই ক্যান ডু, লেটস মেক এ গুগল সার্চ। সে এটা গুগল সার্চ করছে, গুগল সার্চ করে পায় নাই, না পাইয়া এটা চিন্তা করছে নিজে নিজে যে আচ্ছা পাইলাম না, তাহলে দি রাকিব দেখি। রাকিবের এবার ফাইল খোঁজা শুরু করছে, গিয়ে দেয় যে রাকিব একটা ওপেন সোর্স গিটহাবে একটা রিপোজিটরি মেনটেন করে। আচ্ছা এটার ভিতরে কি hello.txt ফাইলটা আছে, এটা একটু খুঁজি, খুঁজে দেখে যে নাই। এবার সে বলতেছে যে পুরোটার ভিতরে কোনো জায়গায় hello.txt কনটেক্সট আছে কিনা। সে কি করছে, ওই রিপোজিটরিরে পুরো ডাউনলোড করছে। ওই রিপোজিটরি হচ্ছে একটা ওপেন সোর্স রিপোজিটরি, যেটার ভিতরে হচ্ছে LLM দিয়ে ওয়েপেন বানানো যাবে কিনা এইটার সব ডেটা, হাজার হাজার ডেটা, শুধু ওয়েপেন, কেমিক্যাল ওয়েপেন, ডিফারেন্ট টাইপের ওয়েপেন। সে পুরাটারে নামাইয়া একটা কনটেক্সট বানাইয়া ওপেন এয়ারে দিছে। অ্যাজ সুন এজ ওপেন এয়ারে দিছে, ওপেন এয়ারে তো অ্যালার্ম বেজে গেছে, সিভিয়ারিটি সেভ, টিকিট তৈরি হয়ে গেছে। ওরা ইনভেস্টিগেশন শুরু করছে, এটা কার অ্যাকাউন্ট থেকে এই প্রম্পট আসছে, আইডেন্টিফাই করতে করতে পাইছে এটা ভিটালিকের পিএইচডি স্টুডেন্ট। দ্যাট ওয়াজ এ সিম্পল কন্ট্রোল ফ্লো হাইজ্যাক। এটা নিয়ে আমি আসলে একটা টক দিছি মাইক্রোসফটে রিসেন্টলি, যে এটা কেমনে হয়। সে কি করছে, তোমার এটা তো সিম্পল ছিল। এখন ধরো ওই পেজের ভিতরে যদি কেউ কোনো গিয়া ধরো কমান্ড দিয়ে দেয় সিক্রেটলি, ধরো তুমি একটা পেজ বানাইলা rakib.com/ হচ্ছে যে ইনস্টলেশন সাম সফটওয়্যার, রাইট? একটা পেজ বানাইলা, তো এই পেজের উপরে ট্যাক্স দিলা যে পেজ নট ফাউন্ড, তুমি যদি এই সফটওয়্যারটা ইনস্টল করতে হয় এই জিনিসগুলো করো, রাইট?
তখন কেউ যদি ওই পেজটা নিয়ে তার LLM এজেন্টরে দেয়, দিয়ে যদি বলে যে রাকিবের এই পেজটাতে যা বলো সেটা তো ভালো সফটওয়্যার ইনস্টল করো, তো সে প্রথমে গিয়ে দেখবে যাচ্ছে এর মধ্যে ইনফরমেশন নাই, কারণ তুমি লিখে দিছো নট ফাউন্ড, কিন্তু এই সফটওয়্যার ইনস্টল করতে হলে আমার কি করতে হবে, এই কাজগুলো করতে হবে। সে কিন্তু ব্লাইন্ডলি ওই কাজগুলো করবে। ইউর এন্টায়ার কম্পিউটার এন্ড এভরিথিং ইজ কন্ট্রোল। দ্যাট ইজি অ্যাটাকেটিক্স। তো এই কারণে হচ্ছে এই সেফটি এরিয়াটা খুব ইন্টারেস্টিংলি মানে গ্রো করতেছে। এবং আরো মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশেও কিন্তু খুব ইন্টারেস্টিং কাজ হয়। রিসেন্টলি বাংলাদেশের একটা কোন নাম আমি ভুলে গেছি, ওর সাথে আমার একটা মিটিং হয়েছিল। সে হচ্ছে ভালো একটা প্রোগ্রেস করছে, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। সে হচ্ছে তোমার LLM মডেলের ভিতরে, আচ্ছা আমি তো ওর রিসার্চের আইডিয়া শেয়ার করতেছি, ওকে সরি আই ক্যানট টক অ্যাবাউট, বাট সে কি খুব LLM এর ভিতরে খুব একটা ইন্টারেস্টিং কাজ করতেছে আর কি। আমি আর বললাম না, কারণ তাইলে ওর রিসার্চ আইডিয়াটা ও অনেক ট্রাস্ট করে আমার বলছে, আমি আর যেটা বলতে চাই না। সো দেয়ার আর সাম ভেরি ইন্টারেস্টিং এরিয়া ইন দ্য সিকিউরিটি ডোমেইনে ভালো কাজ হচ্ছে। সো কেউ চাইলে এটা একটা ভালো এরিয়া টু পারসু, আই থিঙ্ক অ্যাটলিস্ট ফর নেক্সট 5 years, and I don't know what will happen. সিকিউরিটি এরিয়াতে আসতে গেলে তো আসলে আপনাকে ফান্ডামেন্টালি প্রোগ্রামিং জানতে হবে, এবং আপনাকে অ্যাটলিস্ট ওয়েব বা ইকোসিস্টেম বা পুরো ইকোসিস্টেম সম্পর্কে ধারণা না থাকলে তো প্রোগ্রামিংটা তো ইজি হয়ে গেছে। ফান্ডামেন্টাল কনস্ট্রাক্ট গুলা জানা ডেফিনেটলি ভালো, কারণ এখনো LLM এমন আগর বগর আজেবাজে মানে কোড লিখে ফেলায়। কারো যদি আসলে দক্ষ না থাকে, আমি এটা রিসেন্টলি একটা পোস্ট দিছিলাম, তো আমি বলছি যে আচ্ছা আমার আব্বারে যদি আমি জিপিটি নিয়ে দিই, আমার আম্মারে দিই, আমার আম্মা এমনি সাই থেকে বেশি শিখি, এটা কি জিনিস? রাইট। যার এই বিষয়ে কোনো নলেজ নাই তার কাছে এটা একটা টয়, ইটস নাথিং। আর যার কাছে এটা একটা অ্যাসিস্ট্যান্ট, সে আসলে মিড লেভেলের লার্নার স্টিল। LLM এর মোস্ট বেনিফিটটা কে পাবে? যে হচ্ছে অলরেডি এক্সপার্ট অন দিস ডোমেইন, সে হচ্ছে রিয়েল ক্রিস্পটা পাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, তোমাকে ফাউন্ডেশন, ইউ হ্যাভ টু বি এক্সপার্ট অন দিস মানে দেন LLM এর বেনিফিটটা দিবে। প্রোগ্রামিং ফাউন্ডেশন স্ট্রং না থাকলে, লজিক্যাল থিঙ্কিং তার যদি ভালো না থাকে, সে রাইট কোশ্চেন রাইট ওয়েতে এটাকে ইউটিলাইজ করবে। Yes, it's not about programming, it's overall computer science এবং তার যে নলেজ বেস। আমি শুধু প্রোগ্রামিং এর মধ্যে লিমিট করবো না, কারণ প্রোগ্রামিং ইজ জাস্ট ওয়ান অফ দ্য ওয়ে টু এক্সপ্রেস ইউর থিঙ্কিং, রাইট? আমি এটা এইভাবে দেখি। এবং অনেকে বলে কোডিং, তো এই শব্দটা শুনে আমি খুবই বিরক্ত হই। কারণ যে তোমার ইয়ের নাম তো শুনছো, লেসলি ল্যাম্পোর্ট। ল্যাম্পোর্টের যে বিখ্যাত ল্যাম্পোর্ট ক্লক, এবং সে কিন্তু তোমার টুরিং অ্যাওয়ার্ড উইনার, রাইট? এবং সে বিখ্যাত, তার কাজ হচ্ছে আসলে প্যাক্সোস, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের যে কনসেনসাস অ্যালগরিদম। প্যাক্সোস একটা সিম্পল ভার্সন, যদিও বানাইছে একটা ছেলে আর্জেন্টিনার, ওর নাম মনে হয় দিয়েগো, আই থিঙ্ক, ইফ আই এম নট রং। ওই ব্যাপারটা টাইটেল ভুলে গেছি। এনিওয়ে, তো প্যাক্সোস যে বানাইছে সে আমার বলছিল যে আসলে কোডিং ইজ টু প্রোগ্রামিং ইজ লাইক টাইপিং ইজ টু রাইটিং। কারণ একটা অথর, সে তার নাটকটা লিখছে, তুমি টাইপ করছো, এই কোডিংটা হচ্ছে এই টাইপিস্টের কাজ। Programming is a different level thing. Yeah. It's a thinking, it's a thought, it's an art, right? তো এই আর্টটা করতে হলে অনেক বেসিক কনস্ট্রাক্ট জানা দরকার। LLM যাই করুক, কোডটা লেখার পরে এজ এ হিউম্যান ইউ হ্যাভ টু রিভিউ ইট। আবার যদি কোনো একটা বড় ধরনের কোম্পানিতে ইস্যু হয়, ওই কোডটা AI তোমাকে হেল্প করবে, কিন্তু AI এক সময় এমন হইতে পারে যে এটা কে হারাই ফেলছে, এটা ইট ডাজন্ট নো হোয়াট টু ডু। এবং আমি অনেক সময় আমি মডেলে দিয়ে দেখছি যে প্রথম অ্যান্সারটার যে কোয়ালিটি, দ্বিতীয় অ্যান্সারটা তার চেয়ে বাজে, এরপরেটা আরো বাজে, এবং কোয়ালিটি ড্রেনিং হইতে থাকে। মানে এটাকে কি বলে, LLM এর এটা একটা দারুণ ওয়ার্ড আছে, আমি ভুলে গেছি। তো এর কোয়ালিটি ডাউন হতে থাকে আর কি। এটা একটা চ্যালেঞ্জ। তো যার কারণে হচ্ছে বেসিক কনস্ট্রাক্ট গুলা জানা জরুরি। এবং যারা কম্পিউটার সায়েন্স পড়ে, আমাদের দেশে একটা হাইপ আছে, প্রোগ্রামিং শিখতে হবে এই। এবং আন্ডারগ্রেডে ভাই অনেকগুলো সাবজেক্ট পড়ায়, এবং ওই সাবজেক্টগুলা সবগুলো ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সাবজেক্ট ভেরি ইম্পর্টেন্ট। আমি যেমন মাস্টার্স এর কোর্স করছিলাম এজেন্ট এন্ড মাল্টি এজেন্ট সিস্টেম, ভাই আমার কাছে মনে হয় সবচেয়ে কম পড়ে এই সাবজেক্ট আমি পাইছি, মানে 4 out of 4 পাইছি, সবচেয়ে কম পড়ে। কারণ এই সাবজেক্ট আমি বুঝি নাই, হাই সিস্টেম সামনে করছি, প্রেজেন্টেশন ভালো ভালো দিছি, দিয়ে পাইছি, এবং প্রফেসরটা খুব ভালো ছিল। কিন্তু এখন এসে মনে হয় যে এই যে এজেন্ট এন্ড মাল্টি এজেন্ট সিস্টেম, আমি তো এখন এজেন্ট নিয়ে কাজ করি, আমি তো আসলে ওইখানে অনেক কিছু শিখার ছিল নিশ্চিত। তারপরে AI এর যারা ইকোনমিক্স পড়ে, আই বিলিভ it's a very high quality and most important subject right now, Right. economics. তো ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট থাকে ইকোনমিক্স, আমরা এটারে খুব নেগলেক্ট করি। বিসি গুলো এটা পাইলেই হয়, ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই যে এন্ড অফ দ্য ডে LLM এর ইম্প্যাক্ট হচ্ছে ইকোনমিক্যাল ইম্প্যাক্ট, যেটা হচ্ছে এখন আমাদেরকে সেভ করবে হচ্ছে একজন ইকোনমিস্ট। সে একটা কোনো একটা পলিসি নিয়ে আসবে যে আমরা কিভাবে ওয়ার্ক ফোর্সটাকে ডিস্ট্রিবিউট করলে উই ক্যান সার্ভাইভ। নাইলে তো এভাবে যদি চলতে থাকে, মানুষ জবলেস হবে, ডিপ্রেসড হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, খুনাখুনি হবে। তুমি একা বড় লোক হয়ে থাকতে পারবে না, তোমার গাড়ি মারি সব আগুন জ্বালাই দিব, গরিব মানুষ এসে হাইজেক করবে, কিডন্যাপ করবে, তাই না?
ইকোনমিস্ট একজন আইসা কিন্তু সে অ্যানালাইসিস করে কোনো একটা পলিসি দিবে, যেটা দিয়ে হয়তো আমাদেরকে বাঁচাবে, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে শুধু প্রোগ্রামিংটা আমি বহুত পাবলিক আমি দেখছি, মানে তার তো আমি মানে এক নম্বর করতেছি যে যত বড় প্রোগ্রামিং হায়ারই করবো না, এটা মানে যদি এরকম কোয়ালিটি হয়, এবং দে ক্যানট সাস্টেইন। প্রোগ্রামিং এর স্কিল দিয়ে বিভিন্ন কোম্পানিতে সে যাবে, হয়তো বা কিছুদিন কাজ করবে, ইয়ে করবে, কিন্তু মানে রিয়েল সিস্টেম বানাইতে হইলে ইউ হ্যাভ টু বি রিয়েলি গুড এট কয়েকটা জিনিসে: অপারেটিং সিস্টেম, কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার নেটওয়ার্কিং, প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এগুলা একদম ভাইটাল। দে হ্যাভ টু বি লাইক রিয়েলি গুড ইট। অনেকে শুধু প্রোগ্রামিং করতে গিয়ে তার আসল যে মূল জিনিস এটাই হারাই ফেলে, এবং কেউ যদি অতিরিক্ত প্রোগ্রামিং এখন ফোকাস দেয়, আই থিঙ্ক দ্যাটস এ সুইসাইডাল ক্যারিয়ার পাথ। শুধু অপারেটিং সিস্টেম আর শুধু প্রোগ্রামিং শিখলে হবে না, বিকজ অফ এখন তো LLM কোডটা লিখতে পারে। ইফ ইউ হ্যাভ এ বেসিক নলেজ ইউ ক্যান ডু ইট, কিন্তু ইউ হ্যাভ টু রিয়েলি নো অ্যাবাউট অপারেটিং সিস্টেম অ্যান্ড কম্পিউটার আর্কিটেকচার, দেন ইউ ক্যান বিল্ড এ মোর এফিসিয়েন্ট সিস্টেম। কারণ হচ্ছে প্রোগ্রামটা দেখলে হোয়ার ইজ দ্য কমপ্লেক্সিটি, হোয়াট উইল হ্যাপেন অ্যাট দ্য ইনস্ট্রাকশন লেভেল, এগুলো যখন কেউ জানবে, হি উইল বি এ বেটার ইঞ্জিনিয়ার। এখন তুমি কোন লেভেলের ইঞ্জিনিয়ার হইতে চাও, ইউ ওয়ান্ট টু বি ডিস্টিংগুইশড অর নট, ইট উইল ডিপেন্ড সো মেনি আদার ফ্যাক্টরস। সো এই কারণে আমি প্রোগ্রামিং আমার কাছে মনে হয় কেউ যদি 3-4 মাস চেষ্টা করে হেলদি ব্রেন নিয়ে, ইটস পসিবল। ক্র্যাক এনি ইন্টারভিউ, আই থিঙ্ক ইটস পসিবল। এবং সিস্টেম ডিজাইন নিয়েও অনেকে বলে যে ভাই এটা তো অনেক কঠিন। হ্যাঁ, সিস্টেম ডিজাইনটা আসলে রিয়েল সিস্টেম বানায় যারা, তারা একটু ভালো বুঝে, কিন্তু বেশ কয়েকটা সেমিনাল পেপার, এবং কেউ যদি মোটামুটি সিস্টেম বিভিন্ন সিস্টেম রিসার্চাররা যেসব পেপার পাবলিশ করে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যেসব পেপার আসে, এগুলো যদি পড়ে, এবং আমি স্ট্রংলি বলি যে আমার যে লেভেল, এই লেভেলে সিস্টেম ডিজাইন ইন্টারভিউতে ফেল করানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই, এন্ড আই সেইড ইট অফিসিয়ালি ইন দিস ভিডিও। পৃথিবীর কেউ ক্ষমতা রাখে না আমার সিস্টেম ডিজাইনে ফেল করানোর, এট মাই লেভেল। আমার যদি ডিস্টিংগুইশন হয়, আই উইল ফেল মেবি, কিন্তু আমি প্রিন্সিপাল এই লেভেলে ফেল করানোর মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই আমার ফেল করানো। এন্ড আমি এটা অফিসিয়ালি সবাইরই বলছি, এখানেও বললাম। একবার এটা বলার পরে মেটাতে ইন্টারভিউ সময় ভয় পেয়ে গেছে, যদি ফেল করে বসি তাহলে মানুষ চাইব রে। হ্যাঁ, পরে আমি না, আমার ফেল করানো সম্ভব না। সো মানে কেউ যদি এনাফ স্টাডি করে, অনেক সময় সব সিস্টেম সম্পর্কে স্টাডি করে তো আসলে একটা হিউম্যানের পক্ষে সম্ভব না, কিন্তু তোমার কিছু বেসিক কনস্ট্রাক্ট যদি কারো ভালো থাকে, দেন আই থিঙ্ক ই ক্যান ডিজাইন এ লার্জ স্কেলেবল সিস্টেম। এটা আসলে কোনো বিগ ডিল না। সো লাইক লিটারালি অ্যাচিভেবল। আমার হচ্ছে প্রোগ্রামিং, আর্কিটেকচার, এগুলো অ্যাচিভেবল, বাট ইট টেকস টাইম টু বি এক্সপার্ট, এবং অনেক জিনিস জানতে হয়, পড়তে হয়, কারণ কোন জিনিসের থট আইডিয়া কোন জিনিসে চলে যায়, ইউ জাস্ট ডোন্ট নো। এই কারণে হচ্ছে অন্য বই পড়া উচিত, কারণ এগুলার কনসেপ্ট কিন্তু আসে। এই যে আমি বললাম একটু আগে, NIST পেপার পাবলিশ করছে 1930 কার্ডবোর্ডের ইনকমপ্লিটনেস থিওরাম। 100 বছর পরে এসে সে এই জিনিস নিয়ে আইছে, ম্যাথমেটিক্সের জিনিস এনে কম্পিউটার সায়েন্সের LLM এর ভিতরে ঢুকাই দেওয়া কি করে দিছে। LLM এ কি ভাই, y = mx + c, দ্যাটস LLM, এর বাইরে কিচ্ছু না। বেসিক্যালি y = mx + c, that's all the machine learning and all the neural net and all the LLM. There is nothing else. এটা একটা লিনিয়ার অ্যালজেব্রার একটা বেসিক ফিউ কনসেপ্ট, এর চেয়ে বেশি কিছু না। তো এটা বোঝা তো আহামরি কিছু কঠিন হওয়ার কথা না। তা আমরা ইন্টারভিউতে আমি ভাবছি যে ইন ফিউচারে কেউ যদি এগুলো ইন্টারভিউ দিতে আসে, আমি বলবো যে কয়েকটা খুব কোশ্চেন, যে সে গ্রেডিয়েন্ট ডিসেন্ট পারে কিনা, ইমপ্লিমেন্ট করতে পারে কিনা, আর একটা হচ্ছে অ্যাটেনশন মেকানিজম ইমপ্লিমেন্ট করতে পারে কিনা। দ্যাট কুড বি ভেরি ইন্টারেস্টিং ইন্টারভিউ কোশ্চেন, রাইট? তো এই LLM নিয়ে, এগুলা নিয়ে প্রচুর ফলোয়ার, প্রচুর হাইপ, এই সেই, এগুলো আমার কাছে খুব রিডিকুলাস লাগে, টু বি অনেস্ট। দিস আর অল সিম্পল, অ্যান্ড ওই যে y = mx + c, ফান্ডামেন্টালি এর বাইরে কিছু নাই। হ্যাঁ, এবং LLM এর প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা ডিসিশন ট্রি। তুমি যদি চিন্তা করো, এই নিউরন কি 1 হবে নাকি 0 হবে, এটাই তো লাস্ট লেয়ারে কয়েকটা নিউরন থাকে, এর বাইরে তো আর কিছু নাই। দ্যাটস ইট। এন্ড স্ট্যাটিস্টিক্স সবগুলো কিন্তু ফান্ডামেন্টালস, একদম বেসিক। এখানে কোনো অ্যাডভান্স অ্যালগোরিদম ছাড়া আমাদের আগের যে LLM নিউরাল নেট, যে বেসিক লেভেলে ইমেজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, এগুলো কাজ করতো, ভালোই কাজ করতো। ওই নিউরাল নেটের কনসেপ্ট না ওরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে ঢুকাইয়া LLM বানাইছে, রাইট? সো এগুলো এই জন্য হচ্ছে বেসিক জিনিসগুলো প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হয়, দ্যাট ইজ এ পারপাস। মানুষ PhD পোস্টডক করে অনেক বছর রিসার্চ করে বানাইছে যে এখানে লিনিয়ার অ্যালজেব্রা, কম্পিউটার প্রোগ্রামিং পড়াইতে হইব। কাজেই তোমরা যারা স্টুডেন্ট, এটা ভালো করে পড়তে হইব, না পড়লে বিপদ আছে সামনে। কারণ তুমি যদি y = mx + c না বোঝো, তাইলে হচ্ছে তোমার ওই যে LLM মনে হইব যে এটা মনে হয় কোনো ম্যাজিশিয়ান কেউ বানাইছে, এর বাইরে কিছু মনে হইব না, রাইট? আর একটা যে রিচার্ড ফাইনম্যান একটা কথা বলছে, দেয়ার ইজ এ প্লেন্টি অফ রুম এট দ্য বটম। ন্যানো টেকনোলজি যে টার্মগুলো আসছে, ওগুলো তো আসলে রিচার্ড ফাইনম্যানের অনেক ইনফ্লুয়েন্স। আই থিঙ্ক মেবি হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কন্ট্রিবিউটর
সে তার একটা ইয়েতে বলছিল there is a plenty of room at the bottom, যার কারণে হচ্ছে সবকিছু ডিপে গভীরে গেলে তোমাকে জানতে হবে। আরেকটা জিনিস বলি, হ্যাঁ। খুব মজা করে আমি বলছি আর কি, তো অনেকে থাকে কি কাইন্ড অফ এন অবজারভার, হ্যাঁ, ধরো যে সে প্রেজেন্ট কিন্তু আসলে সে কিছু করে না, প্রেজেন্ট। এটার একটা দারুণ একটা এক্সাম্পল দিই। গত 1 বছর 2 বছর আগে মানে আমি আমার বউ বাচ্চা নিয়ে আমরা ইয়েতে গেছি পটরিকুতে। তো ওখানে একটা জায়গা আছে বায়োলুমিনেসেন্ট। তো বায়োলুমিনেসেন্টে যাইতে হলে আমরা প্রায় রাইতে 10:30টার সময় ভোটে করে 30 মিনিট কি লেক বা কোনো সাগরের ভিতরে গেছি। ওইখানে গিয়ে আমরা এটা এনজয় করছি। আমার বউ ইন্টারেস্টিং ওই রাতে পানিতে নামছে। আমার বউ আবার খুব ভালো সাঁতারু, খুব ডেঞ্জারাস, আমি ভয় পাই, সে এরকম ভালো সাঁতার কাটে। তো বায়োলুমিনেসেন্ট হচ্ছে কি, ওই পানিটারে জাগলিং করলে লাইট জ্বলে রাতের বেলা, দ্যাটস দ্য বায়োলুমিনেসেন্ট। তো এটা নিয়ে আমি একটা পোস্ট দিছিলাম। আসলে ভালো পোস্ট মানুষ বুঝে না, তো ফান পোস্ট দিলে খুব প্রচুর লাইক শেয়ার হয়। কিন্তু এই যে পানিটা নাড়া দিলে যে লাইটটা জ্বলে, এটা দিয়ে কি বুঝো, এটা কি আসলে জিনিসটা, এটা জীবনের সাথে খুব জড়িত। কিরকম, তুমি প্রেজেন্ট থাকতে পারো কিন্তু মাগাল আলো কিন্তু বাইরে না, তুমি প্রেজেন্ট অফিসে প্রেজেন্ট বইয়ে রয়েছো, কম্পিউটারের যে ডিগ্রি লয়ে বইয়ে রয়েছো, আলো বাগার জ্বলবে না তোমার। কি করতে হবে, জাগলিং, নাড়া দিতে হবে, রাইট? তো এই যে নলেজ গুলা এখানে প্রেজেন্ট থেকে কোনো লাভ নাই, এগুলো নিয়ে একটু গাড়াগাড়ি করে নিজের একটু নাড়াচাড়া দিতে হবে ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি গেট দ্য গুড লাইট। দ্যাটস দ্য বায়োলুমিনেসেন্ট। এগুলো জীবনের সাথে জড়িত। এই কারণে হচ্ছে নলেজ দেখতেছো, ইয়ে করতেছো, ওমর ভাই একটা ভিডিও বানাইছে, রাকিব ভাই একটা ভিডিও বানাইছে, আমি দেখছি, কালকে সকালবেলা গিল্লা খাই ফেলাইছি, কাম হবে না, আলো বের হবে না। এগুলো যে দেখছো অবজারভার, লাভ নাই, জাগলিং করতে হবে, যে জিনিসটা যে মাথা এসে নাড়া দেই, তাইলে হচ্ছে আলো কিছু বাইরে। ইভেন এই আজকে আপনি যতগুলো জিনিস বলছেন, আই বিলিভ যে এখানে অনেকগুলো নতুন শব্দ, অনেক মানুষের কথা বলছেন যারা কম্পিউটার সায়েন্সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অ্যাটলিস্ট এই ভিডিও দেখার পরে কারো যদি মনে হয় যে ওই শব্দগুলো নিয়ে, বা এই যে অমর ভাই বললো যে y=mx+c, এটার সাথে LLM এর কানেকশন কি, এটাও যদি জাস্ট সিম্পলি গুগল করে দেখে এবং সেটা নিয়ে আরেকটু ডিপার লেভেলে পড়ে, তখন কিন্তু তার চিন্তার জগৎটাই কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। এবং সেটা আমার কাছে মনে হয় যে মোস্ট ইফেক্টিভ ওয়ে অফ লার্নিং। হ্যাঁ, বাট আজকে মোটামুটি আমরা প্রায় 1.5 ঘন্টার বেশি সময় হয়েছে ভাইয়া কথা বলছি। তো আজকে এটা দিয়েই মোটামুটি আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। সো আমি ওভারঅল এই 1.5 থেকে 2 ঘন্টার মতো, এবং অফ দ্য রেকর্ড আমরা কিছুটা সময় কথা বললাম, এই 1.5 থেকে 2 ঘন্টার মতো সময়ে আমার একটা অবজারভেশন খুবই স্ট্রংলি আমার কাছে মনে হয়েছে যে রাইট হওয়ার পথে, সেটা হচ্ছে যে আপনি যত টেকনিক্যাল নলেজ বলেন বা যত কিছুই বলেন না কেন, সেই সব কিছুর ফিরে একটা জিনিস খুবই ভালো, সেটা হইতেছে যে আপনি যেকোনো কিছু, যেকোনো কনসেপ্ট জানার ব্যাপারে আপনার আগ্রহ সিরিয়াস রকম ভাবে থাকে, সেটা বুঝে আপনি আবার অন্য মানুষকে বুঝানোর চেষ্টা করেন। যেমন আপনি কন্টিনিউয়াসলি কিন্তু আমাকে এক্সপ্লেন করার চেষ্টা করতেছেন যে এইটার ফান্ডামেন্টাল কিন্তু এই জায়গাটাতে, এবং এইটার রুটটা আসলে এখানে, এবং সেটা আপনি আমাকে এক্সপ্লেন করে বোঝানো এবং খুব সহজ টার্মে বোঝানোর চেষ্টা করতেছিলেন। এবং আমার কাছে মনে হয় যে একটা ইন্টারভিউতে আপনি যখন যান বা একটা কোম্পানিতে যখন যান, তারা কিন্তু এই টাইপের জিনিসপত্রগুলোই বেশি দেখে, যে আপনি কোনো একটা কনসেপ্ট ডিপলি নিজের ভেতরে ধারণ করতে পারেন কিনা, অ্যান্ড দেন সেইটা আপনি কত ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন টু ইউর পিয়ার্স অ্যান্ড আদার পিপল। তো এইটারে যদি আমরা সামারাইজ করি, তাহলে মূল যে জিনিসটা আসে যে আপনার কমিউনিকেশনের স্কিলটা, এবং কমিউনিকেশনের স্কিলটা আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হয় কখন, যখন একটা মানুষ যে কোনো কিছু ইন ডেপথে যে শেখার চেষ্টা করে এবং এটাতে তার শক্ত একটা দখল থাকে, তখন সে অনেক ভালো এই জিনিসটাতে এক্সপ্লেন করতে পারে। বাট কম্পিউটার সায়েন্সে বা প্রোগ্রামিং রিলেটেড জিনিসপত্রতে যারা ইনভলভ থাকে, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখা যায় যেটা হয় যে আমি যা শিখছি, যা বুঝছি, সেটা অন্যকে অনেক ক্ষেত্রে আমি এক্সপ্লেন করতে পারি না, বুঝাইতে পারি না, ইন্টারভিউতে যে আমার মুখে আর কথা বের হয় না। এটার কারণ হচ্ছে সে নিজে বুঝে নাই। তুমি যখন কেউ কাউকে যদি এটা এক্সপ্লেন করতে না পারো, দ্যাট মিনস ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই কারণে ইচ্ছাকৃতভাবে নিজে কিছু শিখলে আমি মানুষের শুধু অকারণে মানুষে গিয়ে গতকালকে এই পেপারটা পড়ছি, এটার উপরে চাপা মারি। হ্যাঁ, নিজে আমি এটা একদম চাপাবাজি করে বললাম, আমি নিজে গিয়ে হুদ দাও, লাঞ্চের ভিতরে গিয়ে হুদ দাও, এটা আমি এক্সপ্লেন করি। তখন মানুষ কোশ্চেন করে, আমার যখন গ্যাপটা থাকে সেটা ক্লিয়ার হয়। এটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা নিজের সম্পর্কে একটা চাপাবাজি করে দেয়, যেহেতু তুমি এটা জিজ্ঞেস, আমার অ্যামাজনের প্রথম ম্যানেজার আমার একটা ফিডব্যাক দিছিল যে দিস গাই লাইক বাই বর্ন হি ইজ এ টিচার অ্যান্ড হি ইজ এ লিডার। তো এই টিচার কেন সে বলছে, আমি তারপরে ওয়ান অন ওয়ানে জিজ্ঞাসা করছি, সে আমার কাছে এখনো আমার একটা রিপিউটেশন হচ্ছে যে আমি অনেক কমপ্লেক্স কনসেপ্টকে খুব ইজিলি আমি বলতে পারি, ইজি করে। এবং এইটা আমার কাছে মনে হচ্ছে সম্ভব হয়েছে when you have diverse knowledge from so many other like area, তখন হচ্ছে একটা কমপ্লেক্স ইজি এক্সাম্পল দেওয়া যায় এবং এটাকে মজাদার করে তোলা যায় আর কি। এই কারণে আমি ওই যে মজা করে কথা বলি, মানে মজা করার চেষ্টা করি। সো ভাই, আজকে সব মিলে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো যা যা কথা বললাম, সবটাকে যদি আপনি সামারাইজ করে
তিনটা জায়গাতে ফোকাস করতে চান, বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্স বা প্রোগ্রামিং রিলেটেড জিনিসপত্রে তাদের পড়াশোনা করে বা শেখার চেষ্টা করতেছে, যে কিভাবে সে তার নিজেকে আসলে লেভেল আপ করতে পারে এবং এই জায়গাটাতে নিজের একটা শক্ত আন্ডারস্ট্যান্ডিং বা ফাউন্ডেশন তৈরি করতে পারে, যাতে নেক্সট দিন কি আসতে যাচ্ছে সেটা আমিও জানি না, মোস্ট লাইকলি আপনার জন্য বলা মুশকিল, বাট অ্যাটলিস্ট সার্ভাইভ করাটা হয়তো বা ইজিয়ার হবে অন্যদের থেকে। ইজিয়ার বলতে সহজ না, মানে অ্যাটলিস্ট সার্ভাইভ করতে পারবে ভাই। তিনটা জায়গাতে যদি আপনি একটু মোটা দাগে হ্যাঁ। বলতে চান। হ্যাঁ, আমার প্রথম জায়গা শুরু হবে যে বিফোর ইউ গো টু কম্পিউটার সায়েন্স, ইউ হ্যাভ টু আস্ক ইউর সেলফ, লাইক, ডু ইউ থিঙ্ক উইথ ইউর হার্ড ওয়ার্ক অ্যান্ড উইথ ইউর ক্যাপাবিলিটি বেসড অন লাস্ট ইন্টারমিডিয়েট পর্যন্ত লাস্ট 12 years of your study, can you become 10 to 20% across the globe talent computer science এর? Then you will have successful. এটা চিন্তা করে then you start the journey. খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড, পৃথিবীর যত যাই কিছু হোক, ফান্ডামেন্টালস Right. উইল বি দেয়ার। কারণ সব কিছু ফান্ডামেন্টাল ফর্মুলা দিয়ে কাজ করবে। সো ফান্ডামেন্টাল জিনিসে ভালো হওয়াটা খুবই জরুরি, খুব জরুরি। সো ফোকাস অন দ্য ফাউন্ডেশন। এখন আমি ফাউন্ডেশন বলতে যে টাটা স্ট্রাকচার অ্যালগরিদমের ফাউন্ডেশন হোক, অপারেটিং সিস্টেম, কম্পিউটার গ্রাফিক্স, নেটওয়ার্কিং, অ্যান্ড হোয়াট এভার দ্য সাবজেক্ট কামস, লার্ন ইট রিয়েলি রিয়েলি ওয়েল। সিজিপিএ 2 নিয়ে আইসা তুমি আমার কাছে মেসেজ দিয়ে কোনো লাভ নাই যে আমি তুমি ব্যাংক কোম্পানিতে চাকরি করো। মোস্ট লাইকলি ইউ উইল নট। দুই একটা এক্সাম্পল যাদেরকে দেখো, ওইটা এক্সাম্পল কপালের গুণে প্রচুর পরিমাণ হার্ড ওয়ার্ক করে গেছি গিয়া, তোমার দিয়ে হবে না। 2.3 সিজিপি তুমি মেনটেন করছো, দ্যাট মিনস ইউ আর ডুইং সাম ভায়োলেশন। কি ধরনের ভায়োলেশন? তোমার যে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে, ইউ আর নট স্টাডিং এনাফ, ইউ আর নট ইভিন ডিসিপ্লিন মোস্ট লাইকলি। সো ফোকাস অন অল দোজ সাবজেক্ট হ্যাজ বিন গিভেন টু ইউ। দিজ আর ফান্ডামেন্টাল সাবজেক্ট। বি দ্য বেস্ট। প্রোগ্রামিং এর কোর্স দিছে, বি দ্য বেস্ট, গেট দ্য 4 out of 4। কম্পিউটার আর্কিটেকচার, গেট 4 out of 4। যখন তুমি আন্ডারগ্রেডের 4th ইয়ারে যাইবা বা মাস্টার্স করো, স্টার্ট রিডিং মোর রিসার্চ পেপার, একাডেমিক কি করতেছে, ইন্ডাস্ট্রি কি করতেছে, কিপ লার্নিং, ফোকাস অন দ্যাট, কিপ লার্নিং। আরেকজন বড় ভাই কি করছে, অনেকে আমার এটা নিয়ে হাসতো যে তুই বেলা এত মানুষের খবর রাখোস কেন? কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার যাদেরকে কেরিয়ার মনে হয়, আমি তাদের পাত্রা ফলো করি, যে তারা কি করতেছে, ইয়ে করতেছে, আমি শেখার চেষ্টা করি। আমি যেহেতু হাদারাম, যারা জ্ঞানী লোক তাদেরকে ফলো করতে তো আমার কোনো দোষ নাই। তা আমি ওদের কাছে এরকম শেখার চেষ্টা করি, ফলো দেন, that what is their journey, what they are doing, what you have to learn. স্লোলি এই ফাউন্ডেশনটাকে বিল্ড করো। আর কেরিয়ারের জন্য, জবের জন্য কিছু স্কিল সেট লাগে, দ্যাট স্কিল সেট ইজ ডিফারেন্ট ফ্রম ইউর এডুকেশন। এগুলো তুমি শুরু করতে পারো। তোমার যদি ওয়েব ইন্টারেস্ট থাকে, বিল্ড এর ওয়েবসাইট, বিল্ড এর ওন পার্সোনাল পোর্টফোলিও, বিল্ড এ ফান প্রজেক্ট, বিল্ড এ সার্ভিস লাইক অ্যামাজন, লেটস সি হাউ ইট ওয়ার্কস, রাইট? ডু ইট, বিল্ড ইট জাস্ট ফর দ্য ফান, ডু ইট, ইট উইল হেল্প ইন ইউর কেরিয়ার। নতুন কোনো টেকনোলজি আছে, try to learn it and see how it works, how it is different from your current knowledge, right? See how it works foundationally. See that you can build it by yourself. এই যে আমি বললাম gradient descent, আমার এক ওই ফ্রেন্ড বলছিল যে মোস্ট অফ দ্য ইঞ্জিনিয়ার ইন দ্য ওয়ার্ল্ড যারা এলএলএম এ কাজ করে, ওদেরকে যদি জিজ্ঞেস যে gradient descent ইমপ্লিমেন্ট করতে কোডে, 90% ফেল করবে। দ্যাটস দ্য রিয়েলিটি। হ্যাঁ, তুমি এলএলএম নিয়ে কাজ করতেছো, গুগল একটা মডেল বানাই দিছি ইউজ করে, তুমি ফাউন্ডেশন জানো না, খুবই প্রবলেমেটিক। লার্ন দিস ফাউন্ডেশন and most importantly, hardworking. Whatever come first, give like any field. If you want to be successful, it is don't have to be computer science. Any field in the world, you have to do a lot of hard work. এবং তুমি যদি ফ্যামিলিতে, if you want to be a family man, a good dad, you want to be a dad, বাবা হইতে চাও, good husband, you have to keep lot of effort. To be a good husband, lot of effort. Good father, lot of effort. Anything is not free. You can get many things free because if your father is a politician or a corrupt person, otherwise you have to give lot of effort. Brothers and sisters, you have to like burn lot of your fuel. Exactly. এটাই হচ্ছে আমার ফাইনাল সাজেশন। সো থ্যাংক ইউ ফর ইউর টাইম। ওভারঅল আজকে আমরা যে কথাগুলো বললাম, আমার কাছে মনে হয় যে মনোযোগ দিয়ে শুনে একটা পর একটা যদি ডট কানেক্ট করা যায়, যদিও এখন ঘটনা যেটা হয় যে আমরা সবসময় চিন্তা করি যে আমি খুব কুইক একটা সলিউশন পাবো, হয়তো বা আমি শর্টকাটে জাস্ট একটা জিনিস পাবো, এই ফারুকের কাছে যাব, আমাদের জাস্ট একটা মন্ত্রতন্ত্র দিয়ে দিবে, হ্যাঁ একটা শর্টকাট। ওই যে আমরা এইচএসসি পরীক্ষার সময় অনেক সময় চিট শিট পড়তাম, মানে সিলেবাসেরও সামারাইজড একটা ভার্সন, যে ওইটা পড়লে আমি হয়তো বা এই প্লাস পেয়ে যাবো, ওইটা পড়ে হয়তো এই প্লাস পাওয়া পসিবল। বাট চাকরি বাকরি বা ক্যারিয়ার, এটা আমার কাছে মনে হয় যে কমপ্লিটলি একটা ডিফারেন্ট ফিল্ড। এখানে দ্যার ইজ নো শর্টকাট, এবং সেখানে ওই প্রত্যেকটা জিনিস পয়েন্ট বাই পয়েন্ট, স্টেপ বাই স্টেপ যেই আলটিমেটলি যদি কেউ ভালো কিছু করতে চায়, আর কেউ যদি অ্যাভারেজ হতে চায়, তার জন্য আসলে এত কষ্ট করার আমার কাছে মনে হয় যে কোনো যুক্তি আলটিমেটলি নাই। There is nothing shortcut in a good professional
এরিয়া দেয়ার ইজ নো শর্টকাট এক্সিস্ট। এবং রিচার্ড ফাইনম্যান সে নিজেও কিন্তু বলছে যে আমি একদম কমন ম্যান, ভেরি সিম্পল কমন ম্যান। যারা রিচার্ড ফাইনম্যান সম্পর্কে না জানে আমি বলবো প্লিজ গুগল ইট। তার একটি 3টা লেকচার সিরিজ আছে, ভলিউম 1, 2, 3। একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, তারপর হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্স, তারপর হচ্ছে আরেকটা আছে তার, আমি ওটা পড়ি নাই, প্রথম 2টা আমি পড়ছি বাংলাদেশে থাকতে, কিচ্ছু বুঝি নাই। বাট আমি স্টিল রিকমেন্ড করবো যে এটা একটু দেখো। সে কিন্তু তোমার ওই যে আমেরিকা যখন অ্যাটমিক বোম বানায় ওইটার ওয়ান অফ দ্য সায়েন্টিস্ট ছিল সে, রিচার্ড ফাইনম্যান। সে কিন্তু নিজে যে ফাদার অফ কোয়ান্টাম মেকানিক্স, আমি ফাদার বলছি, আসলে সে কি আসলে ফাদার কিনা আই ডোন্ট নো, বাট হি ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার। সে নিজেই বলছে যে আই এম এ কমন ম্যান, অনেক হার্ডওয়ার্ক করছি। এই রিচার্ড ফাইনম্যান আমার এক বন্ধু মাসুম, সে পরে পড়াশোনা করে নাই যদিও, সে আমার বলতো আমি নাকি রিচার্ড ফাইনম্যানের মতো, কারণ রিচার্ড ফাইনম্যান ফানি, আমি অনেক ফানি, এবং দুজনে একই রকম ভাবে এক্সপ্লেন করি এবং খুব ব্রুটালি অনেস্ট। সে নিজে বলছে যে আমি কি যে পরিশ্রম করছি লাইফে, এমনি এমনি এগুলো হয় নাই, পরিশ্রম করলে অনেক কিছু পড়ছি হয়েছে। তো রিচার্ড ফাইনম্যানও কিন্তু এই কথাটা বলছে আর কি, যে প্রচুর এক্সট্রিমলি হার্ডওয়ার্কিং পার্সন হতে হবে এবং স্টাডি করতে হবে। কি কন্টেস্টে জানি এটা বলবো। এটা ওই যে শর্টকাট নাই কোনো কিছু, আমরা তো সবকিছু শর্টকাট চাই। হ্যাঁ, ও নিজেই কিন্তু বলছে দেয়ার ইজ নো শর্টকাট, রিয়েলি দেয়ার ইজ নো শর্টকাট। এখন ওই ফেসবুক আসার কারণে তুমি টিকটকার হয়ে কিছুদিন হয়তো বা কিছু ভিডিওতে ভাইরাল হইতে পারবা। কারণ হচ্ছে আমি একটা সিরিজ অফ ভিডিও বানাইছিলাম মেকা থেকে, যখন আমি ছাইরা চলে আসি, কারণ আমি তখন তো কথা বলতে পারতাম না, আই উইল লুজ মাই জব, রাইট? সো আমি যখন ছাইরা দিব তখন আমি কিছু ভিডিও বানাইছিলাম, কি যে হার্মটা করতেছে, কি যে ক্ষতিটা করতেছে আমাদের সোসাইটির, মানে এগুলো বোঝানোর মতো না। সোশ্যাল মিডিয়া যে কি ক্ষতিটা যে করতেছে এগুলা কেউ চিন্তা করে না। ক্যান ইউ ইভেন ইমাজিন, লাইক একটা মানুষ হাইটা যাবো, তার দেখাইবো মিলিয়ন মিলিয়ন ভিউ। হোয়াট উই আর ট্রাইং টু প্রমোট অ্যাকচুয়ালি, হোয়াট উই আর ট্রাইং টু প্রমোট, কি প্রমোট করতেছে আগে? মানে আমার কাছে মনে হয় আমি পার্ট অফ দ্য রিজন 2019 সালে আমি ফেসবুকে জয়েন করি নাই, এইটাই ছিল একটা কারণ। কিন্তু পরে কেন আবার জয়েন করলাম, বিকজ আমি অ্যামাজনের উপরে আমি হতাশ হয়ে আমার প্রমোশন না দেওয়াতে আমি ফ্রাস্ট্রেটেড আমি মেটাতে গেছি, নাহলে আমি যাইতাম না, বিকজ অফ এটা আমার যে আইডিওলজি এটার সাথে যায় না। সোশ্যাল নেটওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি এটার এগেনস্টে না, কিন্তু হোয়াট উই আর প্রমোটিং এটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণ মানে সন্দেহ। এবং আমার কাছে মনে হয় এট সাম পয়েন্ট উই উইল প্রডিউস এ ডাম জেনারেশন, কমপ্লিটলি ডাম জেনারেশন। পুরো একজন চোর চুরি করছে, তার মিলিয়ন মিলিয়ন ভিউ, আমরা আসলে প্রমোট করতেছি এটা কি? আর একজন ভালো কাজ করতেছে, তার বিরুদ্ধে 100 জনে লাইগে ভিডিও বানাইয়া হেতারে রোস্টিং মুস্টিং কইরা একবারে পুরো ধ্বংস করে দিচ্ছে, করতেছিল বেটা ভালো কাজ। তুমি আজকে গিয়ে তুমি একটা ভালো একটা খুব মিনিংফুল একটা লাইন লেখো ফেসবুকে, দেখবা ভিউ পাইবা 1000। আর একটা হাস্যকর কোন একটা অদ্ভুত মানুষের একটা ফানি ভিডিও যেটার কোনো মিনিংলেস দাও, লক্ষ লক্ষ views। আরে কি আজকে আমি আমার যে এই আব্দুল রাকিব নামে যে পেজটা আছে, এইটাতে তো মনিটাইজেশন অন করা নাই। ইভেন আমাদের প্রোগ্রামিং হিরোরও কোনো পেজ বা কোনো কিছুতে মনিটাইজেশন অন করা নেই। সো এই আব্দুল রাকিব যে পেজটাতে আমি প্রায় সময় যখন ভিডিওর স্ট্যাট দেখি, অনেক ক্ষেত্রে মানে ইটস ভেরি সারপ্রাইজিং, মানে নট নেসেসারিলি যে আমার ভিডিও দেখতে হবে বা এরকম কোনো কিছু। ইভেন আপনি দেখেন যে অন্যান্য যারা একটু হয়তো বা জ্ঞান প্রচারের চেষ্টা করতেছে, ভালো কথা বলতেছে, সেটা ধরেন অত বেশি একটা মানুষজনের কাছে পৌঁছায় না এবং অত বেশি রিচ হয় না। ইভেন জনগণ কিন্তু আছে, দ্য অডিয়েন্স ইজ অলরেডি দেয়ার, বিকজ আপনি দেখেন কম্পিউটার সায়েন্সে প্রত্যেক বছর 50,000 পোলাপান ঢুকে বের হয়। তো আপনি যদি 5 বছরের কম্পারিজন করেন, 2.5 লাখ মানুষ, মানে মিনিমাম এখন আপনি দেশে 10 লাখ থেকে 15 লাখ মানুষ পাবেন যারা কম্পিউটার সায়েন্সের সাথে কানেক্টেড। বাট স্টিল ইফ ইউ লুক এট ইউর স্ট্যাট, ইউ উইল সি মেবি ম্যাক্স 10,000 50,000 পিপল ইন লটস। এবং আরো ভয়ঙ্কর কি জানো, ফেসবুক আমেরিকাতে কিন্তু মানুষ ফেসবুক ইউজ করে। হ্যাঁ, আমেরিকাতে ফেসবুকের ইউজেস কিন্তু খুবই কম, মোস্টলি কি টুইটার ইউজ আশ্চর্য। করে। আবার টিকটক খুব পপুলার ছিল, আর Instagram। ইনস্টাগ্রাম অনেক পপুলার। হ্যাঁ, টিকটক হচ্ছে ইয়াং জেনারেশন যেটা এটার মধ্যে খুব ঢুকছে, এই কারণে অনেক চেষ্টা করা হচ্ছে পলিসির থেকে স্টপ করার জন্য, বিকজ অফ আমরা খুব একটা বাজে জেনারেশন প্রমোট করার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে তুমি দেখো, তুমি অনেক ভালো সাবজেক্ট পড়ছো, রাইট, পরে সে একটা চাকরি পেয়েছো, 30-40 হাজার 50,000 টাকা বেতন পাও। আর একজন কুদ্দুস, যার কোনো নাই কোনো যোগ্যতা, সে আইসা ভিউ দিয়া হাজার হাজার টাকা বড় বাড়ি গাড়ি করতেছে। স্বাভাবিক একজন যে কোনো মানুষ, যেটা আমরা তো মানুষ, বলবো যে আসলে কি রে ভাই আমি কি করতেছি? দ্যাটস ভেরি নরমাল। এবং Right. আমি ধরেন এরপরে হচ্ছে অনেকে আরো দেখতেছে কি বাচ্চাদের কি ইউটিলাইজ করতেছে, যেটা আমার কাছে আরো দুঃখজনক। তো আসলে খুবই ক্রিটিক্যাল। হ্যাঁ, ধরো কোনো একটা বাচ্চা সুন্দর করে একটা কথা বলছে, সে এটারে একটা প্রমোট করে কিছু টাকা কামাই নিচ্ছে। আরে ভাই, ইটস এ কিড। ধরো যে এক সময় 30 বছর পরে এই বাচ্চাটা মাইট বি কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেট যাচ্ছে। এগুলো দেখলে কি তোমার খুব ভালো ফাদার হিসেবে নিবে? এবং ইউ আর জাস্ট লাইক এক্সপ্লয়েটিং ইউর কিড টু মেক সাম মানি। খুব ডেঞ্জারাস।
খুবই dangerous। এটা আমার কাছে খুবই একটু প্যাথেটিক লাগে এবং খুব এবং ইন্টারেস্টিং বিষয়, আমি এই যে আমার প্রিভিয়াস চাকরিতে যখন ছিলাম তখন আমি বিদেশি যত ক্লায়েন্টের সাথে কাজ করতাম ওদের সাথে অনেকের সাথে আমি ফেসবুকে কানেক্টেড। তো আমি ওদের ফেসবুক ফিড দেখলেই বুঝি যে ওরা অত ইউজ করে না, মানে দে আর নট ভেরি অ্যাক্টিভ এবং এগুলোর ভিতরে ওরা নাই, আসলেই নেই। এবং মানে এই সাবকন্টিনেন্টে যে পরিমাণ ফেসবুক ইউজ হয় এটা মনে হয় পৃথিবীর অন্য কোনো জায়গায় হয় বলে আমার ধারণা নাই। এটা হ্যাঁ, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ আর এদিকে বাংলাদেশ, এই এদিকে নাইজেরিয়া টাইজেরিয়া তো আবার হয়, আফ্রিকাতে তারপরে হয়, ভিয়েতনাম টিয়েতনামে হতে পারে, এখানে হচ্ছে প্রচুর। হ্যাঁ, কারণ হচ্ছে ওদের আবার ওই হোয়াটসঅ্যাপটা প্রচুর পপুলার, ওদের ট্রানজাকশন অনেক কিছু হয় ওইখানে। সো ভেরি ডেঞ্জারাস সাইড এফেক্ট হয়েছে আর কি। কিন্তু ভালো জিনিসগুলো কেউ নিচ্ছে না, মোস্ট অফ দ্য টাইম হচ্ছে খারাপ জিনিসগুলো নিচ্ছে। ধরো আমেরিকার স্টাইল বাংলাদেশে চলে, কিন্তু আমেরিকা নিজেই স্ট্রাগল করতেছে এই ফেসবুকের একটা খুবই উইয়ার্ড জিনিস আছে যেটা আমি ইউটিউবে দেখি না, যেমন ফেসবুকের অ্যাপ আমার ফোনেও নাই। আমি ধরেন মাঝে মধ্যে প্রয়োজন হলে তখন আমি ঢুকি, আদারওয়াইজ আমি ব্রাউজার দিয়ে মাঝে মধ্যে আমাদের অফিসের বিভিন্ন জিনিসপত্র দেখার জন্য ঢুকতে হয়। তো ইন্টারেস্টিং বিষয়, ফেসবুক যেটা করে, ধরেন ইউটিউব বা অন্য জায়গাতে যেটা হয় কি, আপনি যে সমস্ত ভিডিও দেখেন শুধু আপনাকে সেগুলোই সাজেস্ট করতে থাকে। ফেসবুক যেটা করবে, যে আপনার ইন্টারেস্টের মধ্যে নাই, স্টিল কিছুক্ষণ পর পর একটা নাচ গান দেখাবে, সে নাচ গান দেখাবে, কোনো একটা খারাপ জিনিস দেখাবে এবং সে চাইবে যে আপনি এটার ভিতরে ঢুকেন। আর একবার যদি ঢুকেন তাহলে তো ধরেন এটা এন্ডলেস। হ্যাঁ, কারণ হচ্ছে অ্যালগরিদম হচ্ছে পার্সোনালাইজেশনের পাশাপাশি আরেকটা ভিডিও হচ্ছে সে অ্যাড করে দেয়, কারণ ওটা তো ভিউ বাড়াইতে হবে। তার গোল হচ্ছে যে ভিডিওটা দিছে ওটার তো ভিউ বাড়াইতে হবে, এই কারণে তোমার দেখানো হয়। এবং তোমার স্ক্রিনে একবার এটা আসলে এটা পর্যন্ত কাউন্ট হয়, এই যে জাস্ট খালি আসছে। সেটাই। ইটস ভেরি সিভিয়ার। এই ডেটাগুলো দেখে আমার মানে খুব খারাপ লাগছে। এবং আরো সবচেয়ে খারাপ লাগছে, আমি একটা অন্য টিমে আমি যাওয়ার জন্য চিন্তা করতেছিলাম জাস্ট মেটা ছেড়ে দেওয়ার আগে। ওই ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান, তো সে বলতেছে যে উমার উই টার্গেট, কি বলছে, উই টার্গেট ইউজার, লাইক মাথা নেড়ে নেড়ে উই টার্গেট ইউজার। কই কি রে, মানে আমি কই হোয়াট, ইউ টার্গেট ইউজার, হোয়াট ইউ টকিং অ্যাবাউট? লাইক জাস্ট ইমাজিন, তুমি একটা এন্টিটি, তোমাকে টার্গেট করা হয়েছে। আই এম টার্গেটিং ইউ টু সি সামওয়ানস, আই এম টার্গেটিং ইউ, হুইচ ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। কে বুঝবে? ধরো ইরান, রাইট, ইরানের খুমিনিরে আমার ফালাই দেব। আমি যদি এটা টার্গেট করি যে খুমিনির যত আকাম আছে এবং খুমিনির যে আইডিওলজি ফিলোসফি, এটার এগেইনস্টে যা যা আছে সব আমি শুধু প্রচার করাম, মানুষ নিজেরাই তো আপলোডিং শুরু হবে। অলরেডি শুরু হয়েছে, ইরানে প্রচুর মানুষ আন্দোলন করছে, রাইট, আপলোডিং শুরু হবে। তার মানে কি, দে ক্যান প্লে বিগ গেম। তো যার কারণে হচ্ছে আমি সবাই রিকোয়েস্ট করি যে কি কন্টেন্ট দেখতেছো, ভেরি ইম্পর্টেন্ট। শিওর ভাই, তাহলে আজকে আমরা এখানে শেষ করি ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর টাইম। ইনশাল্লাহ আবার কথা হবে ভাই।